আসসালামু আলাইকুম সকলকে। কি অবস্থা সবার? আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছো। আমাদের ক্র্যাক জিএসটি কেমিস্ট্রি কোর্সের সেকেন্ড লেকচার রাসায়নিক পরিবর্তনের 2 নম্বর লেকচারে তোমাদের সবাইকে ওয়েলকাম করতেছি। আজকের ক্লাসে আমরা রাসায়নিক সাম্যাবস্থা বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, কেপিকেসি, লাসিথিলার নীতি, এই সকল টপিক এবং তার সাথে কেপিকেসি এর উপর ভ্যান ডফ ইকুয়েশন এই সকল জিনিসপাতি নিয়ে আলোচনা করব এবং শেষে অনেকগুলা কোয়েশ্চেন যেগুলো বিগত বছর ভার্সিটিতে আসছে সেগুলো সলভ করব। সো আমাদের এই কোর্সের ক্লাসগুলো কিন্তু মেইন টার্গেট থাকতেছে এইটা যে আমরা সবগুলা টপিক পড়বো কিন্তু কম্প্যাক্ট ভাবে, একটু দ্রুত, ফাস্ট। কারণ আমাদের এই লাস্ট মোমেন্টে এসে সবকিছুই পড়তে হবে, কিন্তু সময় কিন্তু আমাদের অত বেশি নাই। সো আমরা এই কোর্সটাতে চেষ্টাই করবো সেটা যেন আমাদের টাইমটা খুব বেশি নষ্ট না হয়। তাহলে চলো আমরা চলে যাই আমাদের রাসায়নিক সাম্যাবস্থা কি এই জিনিসটা। সো গতদিন আমরা যেহেতু বিক্রিয়ার গতি বা রেট নিয়ে পড়াশোনা করছি, তো আজকে তোমার এই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা রাসায়নিক সাম্যাবস্থা বুঝতে কোন রকম সমস্যা হবে না। ব্যাপারটা বুঝো ভাই, যে রাসায়নিক সাম্যাবস্থা আসলে মানে কি। তোমরা অনেকেই মনে করো যে বিক্রিয়ার যেই স্টেজে গিয়ে বা যেই সময় গিয়ে তোমার বিক্রিয়ক আর উৎপাদের মোল সেম হয়ে যাবে, এটাও 10 মোল এটাও 10 মোল, তখন আমরা বলবো সাম্যাবস্থা। না, এমন কিছু না। আসল ব্যাপারটা বুঝাই যে আসলে ঘটনাটা এখানে কি। ঘটনাটা এরকম যে ভাই, রাসায়নিক সাম্যাবস্থার মেইন কনসেপ্টটা হচ্ছে যখন একটা রিঅ্যাকশন, ধরো এ থেকে বি হচ্ছে, আমি যে কোনো একটা রিঅ্যাকশন এখানে কনসিডার করতে পারি, কোনো সমস্যা নাই। যে ভাই এ থেকে ধরো বি হচ্ছে একটা বিক্রিয়া, আবার বি থেকে এ হচ্ছে, একটা উভমুখী বিক্রিয়ায় শুধুমাত্র কি হওয়া সম্ভব? ইকুইলিব্রিয়ামে পৌঁছানো সম্ভব। ঠিক আছে? কারণ দুই দিকে বিক্রিয়া যদি না হয় তাহলে সেই বিক্রিয়ার সাম্যাবস্থায় আসার কোনো প্রশ্নই আসে না। কারণ যে কোনো একদিকে হইলে তো ওই দিকেই সব উৎপাদ হয়ে যাবে, এদিকে সব কমে যাবে, এখানে সাম্যাবস্থা আসার কোনো চান্স নেই। সো উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সাধারণত কি হয়? সাম্যাবস্থা আসে কখন? যখন এই যে এ থেকে বি হচ্ছে, অর্থাৎ তুমি যদি সামনের বিক্রিয়াটা চিন্তা করো, এই বিক্রিয়ার একটা রেট আছে না, গতি আছে। গত ক্লাসে আমরা রেট অফ রিঅ্যাকশন নিয়ে পড়াশোনা করছি। তো সামনের বিক্রিয়ার গতিটা যেটা আছে, দেখো আর অফ, হ্যাঁ সামনে মানে ফরওয়ার্ড, সো আমরা এটাকে বলি ফরওয়ার্ড রিঅ্যাকশন এর রেট আর এফ। সামনের বিক্রিয়া যেটা এ থেকে বি হচ্ছে বা ডান দিকে যাচ্ছে, এই বিক্রিয়ার যে গতি আর এফ, এবং পেছনের যে বিক্রিয়াটা বি থেকে এ হচ্ছে, এই বিক্রিয়াটাকে আমরা বলি পেছনের দিকে, মানে ইংরেজিতে ব্যাকওয়ার্ড, সেটাকে আমরা বলি আর বি, আর বা রেট অফ রিঅ্যাকশন অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন আর কি। সো এই দুইটা যেই মোমেন্টে সমান হয়ে যাবে তখন তাকে আমরা বলবো সাম্যাবস্থা। যেহেতু গতদিন আমরা রেট অফ রিঅ্যাকশন নিয়ে পড়াশোনা করছি, আশা করি তুমি এখন এই জিনিসটা ফিল করতে পারতেছো। যেই মোমেন্টে এ থেকে বি তে তোমার বিক্রিয়াটার যে গতি, এটা যত মোল পার লিটার পার সেকেন্ড হবে, আবার বি থেকে এ ওইটাও যদি অত মোল পার লিটার পার সেকেন্ড চেঞ্জ হয়, তখন আমরা সেটাকে বলবো সাম্যাবস্থা। ব্যাপারটা ফিল করা যায় কিভাবে? যেমন ধরো যে ভাইয়া, তোমার কিছুক্ষণ পর তোমার তখন টাইম ইজিক্যালস যখন 0 ছিল, তখন এ ছিল তোমার 10 মোল, ঠিক আছে, এবং বি তো ছিল না ধরো শুরুতে, কারণ এখনো বিক্রিয়া শুরু করিনি। তো 5 সেকেন্ড পর যখন সাম্যাবস্থা আসছে, ধরো এখন সাম্যাবস্থা আসবে আর কি, তো তখন এ আছে 5 মোল পার লিটার পার সেকেন্ড এন্ড বি আছে 3 মোল পার লিটার পার সেকেন্ড। এটা ধরো। এখন তুমি চিন্তা করে দেখো যে যতই টাইম যাচ্ছে, ধরো টাইম ইজিক্যালস টু, আমরা দেখলাম 8 সেকেন্ড পরে কি অবস্থা, টাইম ইজিক্যালস টু 8 সেকেন্ড পরে এরকম হচ্ছে যে দেখো আমাদের এটা কিন্তু এখন 5 মোল আছে, এটা কিন্তু এখন 3 মোল আছে, কিন্তু ধরো দুইজনের যে রেট অফ রিঅ্যাকশন সেটা হয়ে গেছে 2 মোল পার লিটার পার সেকেন্ড, সমান হইতে হবে ধরো 2। তো 2 করে যদি চেঞ্জ হয় তাহলে হবে নাকি? দেখো এই 5 থেকে এই যে এ থেকে বি 2 মোল পার লিটার চেঞ্জ হবে প্রতি সেকেন্ডে, ঠিক আছে। তো ধরো আমরা এখানে 8 সেকেন্ড না ধরে 6 সেকেন্ড ধরি, যে 5 নাম্বার সেকেন্ড থেকে 6 নাম্বার সেকেন্ডে কি চেঞ্জ হবে। আমরা ধরতেছি যে এই মোমেন্টে রেট অফ রিঅ্যাকশন হচ্ছে কত? রেট অফ রিঅ্যাকশন হচ্ছে 2 মোল পার লিটার পার সেকেন্ড, অর্থাৎ 2 করে চেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে দেখো এ থেকে বি তে কত চেঞ্জ হবে? 2। তাহলে যে 5 থেকে 2 চেঞ্জ হয়ে এখানে কত হয়ে যাবে? 3, আর এটা কত হয়ে যাবে? 5। ওটা 2 বেড়ে যাবে, এটা 2 কমে যাবে। কিন্তু সেম মোমেন্টেই তো, একই মোমেন্টেই তো কি হবে? এই বি থেকে এটাও তো 2 করে চেঞ্জ হবে, তার মানে বি থেকে এ আবার 2 মোল তোমার বেড়ে যাবে, এন্ড এইটা আরো 2 মোল কমে যাবে। এন্ড তুমি মিলে ঝিলে দেখো আবারও এটা কি হচ্ছে? 5 মোল, এটা কই চলে আসলো? 3 মোল। তুমি দেখছো আরে বাইরে থেকে তো এটা কোনো চেঞ্জই হলো না, তার মানে কি বিক্রিয়া শেষ হয়ে গেছে? না, ওই যে ক্লাস 9 10 এর মধ্যে লেখা ছিল সাম্যাবস্থায় মনে হয় বিক্রিয়া বুঝি থেমে গেছে, কারণ বিক্রিয়ক যা আছে সেটা আর বাড়ে না, উৎপাদ যা আছে সেটাও আর বাড়েও না কমেও না, তাই মনে হয় বিক্রিয়া থেমে গেছে। কিন্তু না, চেঞ্জ হচ্ছে, কিন্তু চেঞ্জটা তো সমান, ওর থেকে ও যতটুক হচ্ছে ও তো আবার সেইটুকুকে ফিরাই দিচ্ছে, কারণ রেট অফ রিঅ্যাকশন সেম। তো আজকে ফিল করতে পারছো যে সাম্যাবস্থা মানে কি বোঝায়? ভাইয়া ও আছে 5 মোল, আছে 3 মোল, দুজনের মোল কি সেম? না,
চেঞ্জ সমান, তাই ঘুরে ফিরে আবারও আগের জায়গায় আসতেছে। একটু পরেও তুমি গিয়ে দেখবা আরে এখনো 5 আছে 3 আছে, আরে একটু পরে গিয়ে দেখবা আবারও এখনো 5 আছে 3 আছে। যতক্ষণ সাম্যাবস্থা আছে ততক্ষণ এই জিনিসটা কিন্তু আর চেঞ্জ হচ্ছে না। ও যত মোল থাকবে তত মোলই থাকবে, ও যত মোল থাকবে তত মোলই থাকবে। এই সিচুয়েশনটাকে আমরা বলি সাম্যাবস্থা। তাইলে তুমি যদি মোল দিয়ে সাম্যাবস্থাকে ডিফাইন করতে চাও তাহলে দেখো তো এইভাবে বলা যায় কিনা যে ভাই মোল সমান হয়, ব্যাপারটা এরকম না, কিন্তু সময়ের সাথে এই মোলটা আর চেঞ্জ হবে না। যে যত মোলই থাকুক সেটা আর চেঞ্জ হবে না। এ 5 থাকলে 5 হবে, এ 50 থাকলে 50ই থাকবে, এ 10 থাকলে 10ই থাকবে, এ যদি 20 থাকে তো 20ই থাকবে, 35 থাকলে 35ই থাকবে। ব্যাপারটা বুঝছো? তাহলে সাম্যাবস্থাকে আমরা দুই ভাবে ডিফাইন করতে পারি, ঠিক আছে? প্রথমত হচ্ছে যে অবস্থায় তোমার সামনের বিক্রিয়া পিছনের বিক্রিয়ার রেট সমান, গতি সমান, পরিবর্তন সমান সেটাকে, অথবা যে অবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদের যেই মোল আছে সেই মোলই থাকবে আর চেঞ্জ হবে না তাকে আমরা বলতে পারি সাম্যাবস্থা। এন্ড এটাকেই তোমাদের গ্রাফিক্যালি বইতে এইভাবে রিপ্রেজেন্ট করা থাকে। দেখো তো যে তুমি যদি সাম্যাবস্থাকে রেট দিয়ে গ্রাফ আঁকতে চাও, দেখো জাস্ট তোমাদের ক্লাস 9 10 থেকে তোমরা এই গ্রাফ দেখছো আমি জানি, কিন্তু তোমরা অনেকেই এটা কিছুই বুঝো না। দেখো আমি যদি রেট দিয়ে সাম্যাবস্থাকে ডিফাইন করতে চাই, ধরো এটা হচ্ছে আমাদের বিক্রিয়ক, শুরু থেকে বিক্রিয়ক এ বেশি থাকে, উৎপাদ তোমার হচ্ছে বি নাই বললেই চলে, তো আমরা ধরলাম এখানে কম আছে। তো যতই সময় যাবে, ধরো যতই সময় যাবে, আচ্ছা এ বি লেখা লাগবে না, ধরো উপরেরটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ। হ্যাঁ, তো ধরো যত সময় যাবে আমাদের এ যেটা আছে এর পরিমাণ আস্তে 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 কমবে। হ্যাঁ, যত সময় যাবে আমাদের বি এর পরিমাণ আস্তে 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 বাড়বে। বাট একটা পর্যায়ে গিয়ে দেখো এই যে বি যাই আছে, বি যত মোলই আছে, এটা ধরো আর চেঞ্জ হচ্ছে না, একদম সমান হয়ে গেল। দেখো একদম সমান হয়ে যাচ্ছে, আর বাড়তেছো না কমতেছো না, দেখো বাড়তেছো না কমতেছো না। আবার এটাও ধরো এই মোমেন্ট থেকে আর বাড়তেছো না কমতেছে না, এই দেখো। সো তুমি যেগুলোতে কি বোঝাচ্ছ? ঘনমাত্রা। ভাই এগুলোতে কি বোঝাচ্ছ? ঘনমাত্রা। তাহলে বলো তো কোন জায়গায় গিয়ে সাম্যাবস্থায় গেছে? ভাই এখানে কি বি এর পরিমাণ যা এর পরিমাণ তা না, কিন্তু দেখো এ যা আছে সেটা আর চেঞ্জ হচ্ছে না, বি যা আছে সেটা আর চেঞ্জ হচ্ছে না। এই যে জায়গাটা, এরপর থেকে কিন্তু কি শুরু হয়ে গেছে? সাম্যাবস্থা। বুঝছো? আর তুমি যদি রেট দিয়ে চিন্তা করো, রেট দিয়ে যে ভাই কোন জায়গায় গিয়ে বিকারের সাম্যাবস্থায় গেছে, এটা রেট দিয়ে চিন্তা করলে রেট সমান হইতে হবে, একদম সমানই হইতে হবে। যেমন এইটা 2 হইলে এটাও 2 হইতে হবে, এটা 10 হইলে এটাও 10 হইতে হবে। বাট পরিমাণের ক্ষেত্রে এমন কোনো কথা নাই, পরিমাণের ক্ষেত্রে চেঞ্জটা যেন আর না হয়। বুঝছো? চেঞ্জটা যেন আর না হয়। ও যত মন চাই হোক, ও 5 আছে 5ই থাকবে, ও 3 আছে 3ই আছে, ওদের মূল যেন আর চেঞ্জ না হয়। কিন্তু হারের ক্ষেত্রে কি সমানই হইতে হবে। তাই হারের ক্ষেত্রে দেখো গ্রাফটা কিরকম হবে, আমি জানি এই দুটো গ্রাফই তোমরা বুঝতা না। হারের ক্ষেত্রে গ্রাফটা হইতে হবে সমান। যেমন শুরুতে ধরো পিছনের বিক্রিয়ার হার ছিল এইটা আর সামনের বিক্রিয়ার হার ছিল এইটা, একটা পর্যায়ে গিয়ে তারা ধরো কি হয়ে গেল? সমান হয়ে গেল। এই যে এই জায়গায় গিয়ে দেখো এখন দুজনের মানই সমান, এটাকে আমরা বলবো তখন সাম্যাবস্থা। তো এটা কিসের গ্রাফ? এটা হচ্ছে রেটের গ্রাফ। এটা কি? এটা হচ্ছে তুমি যদি সময়ের সাথে রেট দিয়ে চিন্তা করো তাহলে এরপরে কি শুরু হয়ে গেছে? সাম্যাবস্থা। সো যখন আমরা পরিমাণ নিয়ে চিন্তা করতেছি তখন দুইটা সেম হইতে হবে এমন কোনো কথা নাই, বাট দুজনের পরিবর্তন যেন আর সামনে গিয়ে না হয়। যেই মোমেন্ট থেকে দুজনের আর কোনো চেঞ্জ হবে না মোলের, সেটা সাম্যাবস্থা। যদি ঘনমাত্রা দিয়ে বা পরিমাণ দিয়ে চিন্তা করো, আর রেট বা গতি দিয়ে চিন্তা করলে যে জায়গায় গিয়ে দুজনের রেট 100% সমান হয়ে যাবে তাকে তুমি বলবো হচ্ছে সাম্যাবস্থা। আচ্ছা আমি দেখি রেকর্ডিংটা কি অবস্থা। হ্যাঁ, সো দেখো আমরা হচ্ছে সাম্যাবস্থা আশা করি বুঝছো। এই যে ছোটবেলা থেকে যে গ্রাফ গুলা তোমরা দেখতা, এগুলো তোমরা বুঝতা, এগুলো আশা করি বুঝছো। সেগুলো কিন্তু এতটুকুই সহজ তোমাদের মাথায়। 2.5 বছরে অনেকে, আমি জানি অনেকে এটা জানো না, যে অনেকে ভালো মতো ফিলও করতে পারো না, বাট আশা করি আজকে পারছো। হ্যাঁ, সো এই জিনিসগুলা কিন্তু খুবই কম্প্যাক্ট পড়ানো যায়, ঠিক আছে? আবার আমরা যেখানে দরকার সেখানে বুঝাবে পড়ে, আবার যেখানে কম্প্যাক্ট পড়ে সেখানে কম্প্যাক্ট পড়ে। কিন্তু এই কোর্সটাতে আমরা দেখো একসাথে বুঝাবো এন্ড টাইমটার দিকেও খেয়াল রাখবো। আমাদের এই দেখো সাম্যাবস্থা কিন্তু আমরা অলরেডি বুঝে গেছি। হ্যাঁ, এখন তাই দেখো সাম্যাবস্থায় কিন্তু শর্ত আছে। হ্যাঁ, সাম্যাবস্থা তোমার হচ্ছে যে আসবে তার কিছু শর্ত আছে। কয়টা? 4টা। এমসিকিউতে আসতে পারে সাম্যাবস্থা শর্ত কয়টা ভাই? সাম্যাবস্থা শর্ত হচ্ছে 4টা। কি কি সেই শর্ত? আসো একটু বোঝার চেষ্টা করি। ক নাম্বারটা? আর তোমার বলছি না যে তোমার বইয়ে পড়া লাগবে না, বই তোমার আমি পড়াবো, যে হাজির স্যারের বই থেকে আমি নিয়ে আসছি, যা লাগবে তুমি টেনশন নিও না। আসো ভাই, সাম্যাবস্থার শর্ত হচ্ছে 4টা। কি কি? প্রথমটা, সাম্যাবস্থা আসলো, ঠিক আছে, সাম্যাবস্থা হইছে, ধরো পরিবর্তন আর হচ্ছে না বা রেটটাও সমান হয়ে গেছে, দুইভাবেই তুমি চিন্তা করলে সাম্যাবস্থা হইছে, কিন্তু সাম্যাবস্থা এসে আবার চলে গেছে, এমনটা হওয়া যাবে না। সাম্যাবস্থা এসে স্থায়ী হইতে হবে, সাম্যাবস্থাটা কি স্টেবল হইতে হবে। ভাই সাম্যাবস্থা আসলো আবার চলে গেল, আসলে ভেঙে গেল, তো আমি তো ওই মোমেন্টে তখন কোনো ক্যালকুলেশন করতে পারবো না বা কোনো রকম চিন্তা ভাবনা করতে পারবো না।
ব্যাপারটা বুঝছো? তো সাম্যাবস্থাটাকে কি হইতে হবে? স্টেবল হইতে হবে। সো স্টেবিলিটি অফ ইকুইলিব্রিয়াম বা বাংলায় আমরা বলি সাম্যের স্থায়িত্ব থাকতে হবে ভাই। সাম্যাবস্থা আসলো আর ভেঙে গেল, তাহলে ওটা থেকে আমি সাম্যাবস্থা নিয়ে ওই মোমেন্টে কোনো ক্যালকুলেশন করতে পারবো না। তো সাম্যের স্থায়িত্ব থাকতে হবে, এটা হচ্ছে সাম্যাবস্থার প্রথম শর্ত বা বৈশিষ্ট্য। সেকেন্ড, উভয় দিক থেকে সুগম্যতা। হ্যাঁ, সুগম্যতা মানে কোনো কিছু ইজিলি হওয়া বা খুবই সহজে হওয়া, এটা বোঝায়। ঠিক আছে, এখন উভয় দিক থেকে মানে উভয় দিক থেকে বিক্রিয়াটা যেন খুবই ইজিলি হইতে পারে। তুমি চিন্তা করে দেখো, আমরা কি বলতেছি যে দুইটা বিক্রিয়ার রেট যখন সমান হয়ে যাবে, স্পিড যখন সমান হয়ে যাবে, এখন যদি এমন হয় যে ভাই বিক্রিয়ক থেকে উৎপাদটা খুবই সহজে হচ্ছে কিন্তু উৎপাদ থেকে বিক্রিয়টা হইতে পারতেছে না কোনো একটা কারণে, তাইলে কি দুজনের রেট আর সমান থাকবে? একটা পর্যায়ে গিয়ে এ সামনের বিক্রিয়ার রেট বেড়ে যাবে, পিছনের বিক্রিয়াটা কমবে, কারণ ও বেটা কষ্ট করে হইতে পারতেছে না। তার মানে দুইটা বিক্রিয়া যেন খুবই ইজিলি হইতে পারে, সহজে হইতে পারে, সেটা এনশিওর করতে হবে। দ্যাট মিন্স উভয় দিক থেকে সুগম্যতা থাকতে হবে। ইংরেজিটা বললেই বুঝবা, ইজি অ্যাপ্রোচেবিলিটি, দুই সাইড থেকে ইজি অ্যাপ্রোচ থাকতে হবে ফ্রম বোথ সাইড। বুঝছো? আচ্ছা, 3 নাম্বারটা, বিক্রিয়ার অসম্পূর্ণতা। এই যে সেই ক্লাস 9-10 থেকে পড়তা যে সাম্যাবস্থায় মনে হয় বিক্রিয়া শেষ হয়ে গেছে, মনে হয় বিক্রিয়া তোমার হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, বাট একটা উভমুখী বিক্রিয়া কখনোই কমপ্লিট হয় না। একটা বিক্রিয়া সাম্যাবস্থায় গেলে সেই বিক্রিয়াটা চলে, বাইরে থেকে মনে হয় বিক্রিয়া থেমে গেছে কিন্তু বিক্রিয়া কিন্তু কমপ্লিট হয় নাই। সো সাম্যাবস্থায় বিক্রিয়া কিন্তু অসম্পূর্ণ থাকে, অসম্পূর্ণ মানে ইনকমপ্লিট। সো ইনকমপ্লিটনেস অফ এ রিঅ্যাকশন, ব্যাপারটা বুঝছো? এন্ড লাস্টলি হচ্ছে প্রভাবকের ভূমিকাহীনতা। গতদিন আমরা প্রভাবক নিয়ে পড়াশোনা করছি, আমি তোমার একবারও বলছি যে প্রভাবক সাম্যাবস্থায় কিছু করতে পারে। তোমরা অনেকে প্রভাবককে সাম্যাবস্থায় নিয়ে আসো, প্রভাবকের কাজ কি ছিল? প্রভাবকের কাজ ছিল বিক্রিয়ার গতিকে কন্ট্রোল করা। আর কিছু কি বলছি আমি? না, একটা কথাই তোমাদের বলছি যে ভাই তুমি খালি মনে রাখবা প্রভাবকের কাজ বিক্রিয়ার গতিকে কন্ট্রোল করা। কিভাবে? সক্রিয় শক্তিকে কন্ট্রোল করে। এগুলো গত ক্লাসে পড়াশোনা করছি। সো প্রভাবক কিন্তু সাম্যাবস্থায় কিছু করতে পারবে না। না প্রভাবক সাম্যাবস্থাকে চেঞ্জ করতে পারবে, না কিছু করতে পারবে। হ্যাঁ, জাস্ট একটা কাজ করতে পারে, যেহেতু প্রভাবকটা বিক্রিয়ার গতিকে বাড়াইতে কমাইতে পারে। সো সাম্যাবস্থাটা হয়তো এখন থেকে 1 ঘন্টা পরে আসার কথা, সেটা হয়তো 35 মিনিটের মধ্যে নিয়ে আসবে, 20 মিনিটের ভিতর নিয়ে আসবে, কিন্তু সাম্যাবস্থা চলে আসার পর সেখানে ও কিচ্ছু করতে পারবে না। ব্যাপারটা বুঝছো? তো সাম্যাবস্থায় প্রভাবকের কিন্তু কোনো ভূমিকা থাকে না, সাম্যাবস্থায় প্রভাবক কি থাকে? ভূমিকাহীন থাকে। সো এটাই বলতেছি যে ইনএফেক্টিভনেস অফ ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট প্রভাবক সাম্যাবস্থায় কিচ্ছু করতে পারে না, তবে সাম্যাবস্থাকে দ্রুত আনতে বা দেরি করে আনতে চাইলে পারে, কারণ ও যেহেতু রেট বা গতি কন্ট্রোল করতে পারে। তো ধরো আমাদের রেটটাকে কন্ট্রোল করলে এমন ভাবে যে বিক্রিয়াটা তোমার হচ্ছে হয়তো এখন থেকে 1 ঘন্টা পর সাম্যাবস্থা আসার কথা, সেটা হয়তো 30 মিনিট আগে নিয়ে আসতে পারে। সাম্যাবস্থাটাকে আগে পরে নিয়ে আসতে পারে, কিন্তু সাম্যাবস্থার ভেতরে ওর কোনো কাজ নেই। ব্যাপারটা বুঝছো? এই হচ্ছে কথা। ভাই সাম্যাবস্থায় প্রভাবক কি থাকে? ভূমিকাহীন থাকে। বারবার এইসব কোশ্চেন কিন্তু আসবে। সো এই চারটা পরীক্ষাতে এমসিকিউ আকারে আসবে যে ভাইয়া রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য নিচের কোনটি না, নিচের কোনটি, কয়টি, এই টাইপের কোশ্চেন আসবে। আশা করি বুঝছো। চলো আমরা সামনে যাই। সাম্যাবস্থায় লাসে তেলের নীতি। ভাইয়া একটা বিক্রিয়া ধরো সাম্যাবস্থায় চলে গেছে, একটা বিক্রিয়া সাম্যাবস্থায় চলে গেছে, এখন এই সাম্যাবস্থায় তুমি যদি পাকনামি করে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা এই সকল জিনিসপাতি চেঞ্জ করো, তারাও কি করবে জানো? বিক্রিয়ার দিকটাকে হয় সামনের দিকে পুশ করবে, নয় পিছনের দিকে পুশ করবে। করে এই যে তুমি পাকনামিটা করছো, সাম্যাবস্থায় ছিল তারা খুবই হাসি খুশি ছিল যে তাদের এদিকের বিক্রিয়ার গতিও সেম ছিল, পিছনের বিক্রিয়ার গতিও সেম ছিল। তুমি গিয়ে কি করছো? তাপমাত্রা বাড়াই দিছো, কমাই দিছো, চাপ বাড়াই দিছো, কমাই দিছো, ঘনমাত্রা বাড়াই দিছো, কমাই দিছো। এতে করে কি হয়েছে? তারা সেই সাম্যাবস্থায় একটা ডিস্টার্ব ফিল করছে। এন্ড তারা এমন ভাবে বিক্রিয়ার দিকটাকে পরিবর্তন করে নিবে, হয় সামনের দিকে অথবা পিছনের দিকে, যেন তুমি যেই চেঞ্জটা করলা, তুমি যেই পাকনামিটা করলা, এর ফলে তাদের যতটুকু ডিস্টার্ব হয়েছে, সেই ডিস্টার্বের যে ফলাফলটা সেটা যেন প্রশমিত হয়ে যায়। এটাই কি বইয়ের ভিতর লেখা থাকতো না? সাম্যাবস্থায় লাসে তেলের নীতি সঙ্গে এখন বলবো যে সাম্যাবস্থায় লাসে তেলের নীতি হচ্ছে যে সাম্যাবস্থায় থাকাকালীন কোন একটি প্রভাবক তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা অথবা নিয়ামকের পরিবর্তন করলে সাম্যের বাম দিকে অথবা ডান দিকে এমন ভাবে পরিবর্তন হবে যেন সেই পরিবর্তনের ফলাফলটা প্রশমিত হয়ে যায়, নিউট্রালাইজ হয়ে যায়। এটি তো বইয়ের ভিতর লেখা ছিল। আচ্ছা আসে এবার বোঝার চেষ্টা করি এটা মানে কি। ধরো এই যে আমার হচ্ছে কোন একটা বিক্রিয়া সাম্যাবস্থায় আছে, হ্যাঁ, এ থেকে বি, আমার কোন একটা বিক্রিয়া সাম্যাবস্থায় আছে। তো তুমি গিয়ে কি করছো? এই বিক্রিয়াটায় তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা এগুলো চেঞ্জ করছো। তখন দেখা যাবে বিক্রিয়াটা হয় সামনের দিকে অগ্রসর হবে অথবা পিছনের দিকে অগ্রসর হবে, হয়ে তুমি যতটুকু চেঞ্জ তাদের ভিতরে করছো ততটুকুর কারণে সামনে বা পিছনে তারা গিয়ে
তুমি যতটুকু চেঞ্জ করছো সেই চেঞ্জটাকে আবার তারা কাটাকাটি করে দিবে। এখন এটা ফিল করার জন্য আমাদের আস্তে আস্তে ভিতরে যেতে হবে। আসো সাম্যাবস্থায় লা শীতলের নীতি। হ্যাঁ, সাম্যাবস্থায় লা শীতলের নীতি আমরা অ্যাপ্লাই করি তিনটা জিনিসের পরিবর্তনের জন্য, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা। দ্যাট মিনস সাম্যাবস্থাকে ডানে বা বামে পরিবর্তন করতে পারে তিনটা জিনিস, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা। আগেই বলছি প্রভাবক কিন্তু এখানে কিচ্ছু করতে পারবে না। তাই মনে রাখবা সাম্যাবস্থায় তোমার লা শীতলের নীতি অ্যাপ্লাই করি আমরা তিনটা নিয়ামকের জন্য। একটা হচ্ছে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, তোমরা জানো বাট আমি হচ্ছে তাও বলতেছি একবার করে। তাপমাত্রা, চাপ এন্ড হচ্ছে ঘনমাত্রাকে তোমরা জানো থার্ড ব্র্যাকেটের ভিতরে প্রকাশ করা হয়। সো তাপমাত্রা, চাপ এন্ড ঘনমাত্রা এই তিনটা জিনিসের পরিবর্তন করলে আমাদের সাম্যাবস্থাটা হয় সামনের দিকে চলে যাবে নয় পিছনের দিকে চলে যাবে। এবং কেন চলে যাবে? তুমি যে চেঞ্জটা করছো সেই ফলাফলটাকে প্রশমিত করবে। কেমনে করবে সেটা আমি তোমার বুঝাই ছাড়বো, কোনো সমস্যা নেই। হ্যাঁ আসো আবার একটু দেখি, কারণ আজকে একবার তোমার হচ্ছে কয়েকটি ক্লাস নিছি বুঝছো, ক্লাস নেওয়ার পরে দেখি হচ্ছে রেকর্ডিং চালু করি নেই, সেই জন্য আমি হচ্ছে বারবার চেক করতেছি কোনো কারণে আবার রেকর্ডিং বন্ধ হয়ে গেল কিনা। আচ্ছা দেখো, সো ফার্স্টে তাপমাত্রার পরিবর্তন দেখি যে ভাইয়া তাপমাত্রা পরিবর্তন করলে সাম্যাবস্থা কখন কিভাবে বাম অথবা ডান দিকে যায়। এবার তাপমাত্রার পরিবর্তন বুঝতে হলে আগে আমাদের জানতে হবে যে তাপের উপর ভিত্তি করে বা শক্তির উপর ডিপেন্ড করে আমাদের একটা বিক্রিয়া কয় রকমের হইতে পারে। এখন সেটা আমরা ক্লাস 9 থেকে জানি যে আমাদের তাপের উপর ভিত্তি করে আমাদের বিক্রিয়া নরমালি দুই রকমের হয়, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। সো দুই বিক্রিয়ার উপরে দুই রকমের তোমার হচ্ছে ইফেক্ট হবে যখন আমরা তাপমাত্রা পরিবর্তন করবো আর কি সাম্যাবস্থায়। হ্যাঁ, তো আমাদের দুইটার জন্য আমরা দুই রকমের বিক্রিয়ার তোমার হচ্ছে আলাদা করে নিচ্ছি। তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে ভাইয়া তাপ উৎপাদী বিক্রিয়াতে ডেলএইচ এর ভ্যালুটা হয় নেগেটিভ, এন্ড আমাদের এই সাইডে আমরা আলোচনা করব তাপহারী বিক্রিয়া নিয়ে। এন্ড তাপহারী বিক্রিয়া চেনার উপায় হচ্ছে তাদের ডেলএইচটা পজিটিভ, এবং এগুলো আমরা ক্লাস 9-10 থেকে জানি যে ডেলএইচটা কি, ডেলএইচটা হচ্ছে পজিটিভ। আচ্ছা ঠিক আছে, এবার আসো যে ভাই একটা তাপ উৎপাদী বিক্রিয়ার মানেটা আসলে কি। যেমন ধরো যে ভাইয়া এ থেকে বি তো হচ্ছে ঠিক আছে, তাপ উৎপাদী বিক্রিয়া মানে এ থেকে বি তো হচ্ছে ঠিক আছে, প্লাস তার সাথে কিছু তাপও তোমার হচ্ছে কি হচ্ছে তৈরি হচ্ছে। এই যে এই সাইনটা মানে তাপ শক্তি, ঠিক আছে। সো এ থেকে বিও হচ্ছে প্লাস তাপও তৈরি হচ্ছে, ব্যাপারটা ফিল করো, এ থেকে বিও তৈরি হচ্ছে প্লাস তাপও তৈরি হচ্ছে। তাহলে দেখো তো আমি বলতে পারি কিনা যে যেই বিক্রিয়াতে উৎপাদের সাথে তাপ শক্তি উৎপন্ন হয় তাকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া, যার ডেলএইচ এর ভ্যালু নেগেটিভ। সো দুইটা ওয়েতে কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়াকে রিপ্রেজেন্ট করা যায় যে ভাইয়া এখানে তাপ শক্তি উৎপন্ন হয় অথবা যার ডেলএইচ এর ভ্যালু নেগেটিভ। আর তাপহারী বিক্রিয়া কেমন রিপ্রেজেন্ট করব? ধরো এ বিক্রিয়া করতে চাচ্ছে না, তুমি তাকে তাপ দিলা, তুমি দিছো, সে উৎপন্ন করে নাই, তুমি দিছো, দিয়ে বিক্রিয়া করাইছো, তাহলে এটা কি বিক্রিয়া হবে? তাপহারী বিক্রিয়া বা তাপশোষী বিক্রিয়া। এই যে লজিক মিলছে, বুঝছো যে তাপ উৎপাদী বিক্রিয়াতে এই পাশে শক্তি উৎপন্ন হয় তাই এটাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলি, আর এখানে তাপ আমাদের দেওয়া লাগে তাহলে তাপহারী বিক্রিয়া, বুঝছো। এন্ড এই বিক্রিয়া ডেলএইচ এর ভ্যালু হচ্ছে পজিটিভ। আচ্ছা এবার আসো, তাহলে ব্যাপারটা খেয়াল করো যে তুমি যদি এখন তাহলে উল্টা দিকটা চিন্তা করো, একটা তাপ উৎপাদী বিক্রিয়া সামনের বিক্রিয়াতে তাপ উৎপন্ন হচ্ছে, এইবার খেলা ঘুরে যাবে যখন তুমি পিছনেটা চিন্তা করবা। আচ্ছা বি থেকে এ তো হচ্ছে প্লাস তাপ শক্তি, এবার তোমার দেওয়া লাগতেছে না, বি প্লাস তাপ শক্তি মিলে এ তৈরি করতেছে। তার মানে এটা কি তুমি ফিল করতে পারতেছো যে একটা তাপ উৎপাদী বিক্রিয়ার এই সামনের বিক্রিয়াটা যদি তাপ উৎপাদী হয় পিছনের বিক্রিয়াটা হবে তাপহারী। আবার তাপহারী বিক্রিয়াটা তো সেম, এই পাশের বিক্রিয়াটা যেহেতু তাপহারী তাহলে ওই পাশে উল্টা বিক্রিয়াটা চিন্তা করো তো, বি থেকে এও হয় তাপ উৎপন্ন হয়, তাহলে পিছনের বিক্রিয়াটা তাপ উৎপাদী না? এই যে অলওয়েজ মনে রাখবা একটা তাপ উৎপাদী বিক্রিয়া সামনের বিক্রিয়াটা যদি তাপ উৎপাদী হয় পিছনেরটা অলওয়েজ তাপহারী, একটা তাপহারী বিক্রিয়া মানে সামনেরটা যদি তাপহারী হয় পিছনেরটা অলওয়েজ তাপ উৎপাদী হয়, কারণ উল্টা হবে না তুমি চিন্তা করলে, ব্যাপারটা বুঝছো। তাহলে এবার তাহলে আমি যদি লিখি যে আমাদের তাহলে সামনের বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী, সামনের বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী, পিছনের বিক্রিয়াটা হচ্ছে তাপহারী, আর এখানে হচ্ছে উল্টা, সামনের বিক্রিয়াটা তাপহারী, দেখো এ আর তাপ মিলে বি তৈরি করতেছে, তাহলে সামনের বিক্রিয়া তাপহারী আর পিছনের বিক্রিয়া তাপ উৎপাদী। তুমি চোখ দিয়ে তাকাইলেই বুঝতে পারবা, ওটা আমি লিখে দিচ্ছি। এই দেখো এবার আসো, ওরা সাম্যাবস্থায় আছে, শান্তি সুখে আছে, একদম তোমার বিক্রিয়ার রেটটা সমান সমান, এবং ওদের যে যার যত মলই আছে সেই মলটা আর চেঞ্জ হচ্ছে না, ঘনমাত্রার আর কোনো পরিবর্তন হচ্ছে না। তো এবার তুমি কি করছো যে পাকনামি করে ধরো এই তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াই দিছো, ধরো তো তাপমাত্রা যখন বাড়াই দিচ্ছ লাভটা কার হচ্ছে দেখো তো, দুজনে কিন্তু বিক্রিয়ার গতি সেম ছিল, বাট তুমি এখানে পাকনামি করে তাপমাত্রাটা বাড়াই দিছো। তাপমাত্রা বাড়াই দিলে লাভটা কার? ভাইয়া সামনের বিক্রিয়াটা তাপ উৎপাদী মানে ও নিজে তাপ তৈরি করতে পারে, ওর তাপের দরকার নাই,
কিন্তু পিছনের যে বিক্রিয়াটা অর্থাৎ বি প্লাস তাপ, এরা হচ্ছে তাপ হারি, এদের তাপ দরকার, এদেরকে তুমি যখন তাপ দিবা এরা বেশি বেশি বিক্রিয়া করে এই তৈরি করবে। তুমি তো ঠাডা এগুলো মুখস্থ করতা, তাপ উৎপাদী বিক্রিয়াতে তাপমাত্রা বাড়লে বিক্রিয়া পিছনের দিকে যায়। আরে কেন যায়? লজিক্যালি চিন্তা করো যে এই বি এর কি দরকার? তাপ দরকার, তুমি তাপমাত্রা বাড়াইতেছো, তাহলে লাভটা কার হইছে? এ না বি এর? বি এর পিছনের দিকের বিক্রিয়া, তাহলে এই বিক্রিয়াটা বেড়ে যাবে, মানে বি বেশি বেশি তাপ পাবে, বেশি বেশি বিক্রিয়া করবে। আর বি যদি বিক্রিয়া করে তাহলে কি তৈরি করবে? এ বিক্রিয়া আসবে কোন দিকে? পিছনের দিকে। তাহলে তাপ কমাইলে কোন দিকে যাবে? সামনের দিকে। এইগুলো তো লজিক ছিল ভাই। তাহলে তুমি যে পরিবর্তনটা করলা, তুমি যেখানে তাপমাত্রা বাড়াইলা কিংবা কমাইলা, ওরা সামনে অথবা পিছনে গিয়ে তোমার সেই চেঞ্জটাকে কিন্তু কাটাকাটি করে দিল। এটাই বইতে লেখা থাকতো, ব্যাপারটা বুঝছো? তাইলে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়াতে কি হয় ভাই? আমাদের তাপ উৎপাদী বিক্রিয়াতে কি হয়? তাপ উৎপাদী বিক্রিয়াতে তাপমাত্রা যদি বাড়াও তাহলে পিছনের বিক্রিয়াটা তোমার হচ্ছে বেড়ে যায়, দ্যাট মিন্স বিক্রিয়াটা পিছনের দিকে বাম দিকে অগ্রসর হয়। আর তুমি যদি তাপমাত্রা কমায় দাও তাহলে বিক্রিয়া দেখো কোন দিকে যাবে? তাপমাত্রা কমাইলে এইটার তো আর কোনো লাভ নাই, তখন এই যে এর কাজ তাপ উৎপন্ন করা, তুমি যতটুকু তাপ তুমি কমাইছো এই বিক্রিয়াটা অ্যাক্টিভ হয়ে ততটুকু তাপ উৎপন্ন করে দিবে, এন্ড আবারও তোমার পরিবর্তনের ফলাফলটাকে কাটাকাটি করে দিবে। ব্যাপারটা বুঝছো? তাহলে তাপ যদি কমাও তাহলে যাবে সামনের দিকে। তাহলে এটা কি আর বুঝাইতে হবে? এখন বলো, জাস্ট উল্টা হবে না? চিন্তা করো, এখানে যদি তুমি তাপ বাড়াও তাহলে লাভটা কার? এবার এর তাপ দরকার, কারণ সামনের বিক্রিয়াটা তাপ হারি, তখন সামনের বিক্রিয়াটা বেশি বেশি হবে, আর তাপমাত্রা কমাইলে পিছনেরটা হবে। সো আমি কেমনে মনে রাখতাম? এবার আসলে সহজে ভাইয়া, তাপ হারিতে সমান সমান হবে, মানে বাড়াইলে সামনে কমাইলে পিছে। আমরা কোনো কিছুর সামনের দিকটাকে পজিটিভ চিন্তা করি, আর বাড়াইলে পজিটিভ চিন্তা করি, পিছনের দিকে নেগেটিভ চিন্তা করি, কমাইলে নেগেটিভ চিন্তা করি। তাহলে এই যে তাপ হারি বিক্রিয়াতে সমান সমান, বাড়াইলে সামনে কমাইলে পিছনে। কিন্তু তাপ হারিতে উল্টা চিন্তা করতাম, বাড়াইলে পিছনে কমাইলে সামনে। দেখছো? তাহলে তাপ উৎপাদিতে উল্টা চেঞ্জ হয়, আর তাপ হারিতে সমান সমান চেঞ্জ হয়, মানে তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়া যাবে সামনে, নরমাল যেটা, আর তাপমাত্রা কমাইলে বিক্রিয়া আসবে পেছনে। এটা হচ্ছে মনে রাখার টেকনিক। ব্যাপারটা বুঝছি? এই হচ্ছে তাপমাত্রা পরিবর্তন। তাইলে আমাদের সাম্যাবস্থায় লাসে তেলের নীতি অনুযায়ী তুমি যদি তাপ উৎপাদী বিক্রিয়াতে তাপমাত্রা পরিবর্তন করো তাহলে উল্টা চেঞ্জ হয়, বাড়াইলে পিছনে কমাইলে সামনে, আর তাপ হারিতে সমান সমান চেঞ্জ হয়। এটা মনে রাখার টেকনিক আর কি, বুঝছো? এটা তো কোনো নিয়ম না আর কি, মনে রাখার টেকনিক যে বাড়াইলে সামনে কমাইলে পিছনের দিকে। হ্যাঁ, আর এই প্রুফটা আমরা কেপিকেসিতে গিয়েও দেখবো না। হ্যাঁ, আচ্ছা আসো, সমস্যা নেই, আমরা এরপরে চলে যাই তোমার চাপের পরিবর্তনে আর ঘনমাত্রার পরিবর্তনে। চাপ এবং ঘনমাত্রার পরিবর্তন সহজ। আসো, চাপের পরিবর্তন। তো চাপের পরিবর্তন কখন থাকবে আগে এটা বুঝো। চাপের পরিবর্তন সবসময় থাকে না ভাইয়া। চাপ কার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর? চাপ গ্যাসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সো তোমার কোন একটা রিঅ্যাকশন যদি এমন হয় যেখানে কোনো গ্যাসই নাই, শুধু তরল আর কঠিন, আরে ভাই তরল আর কঠিনের ক্ষেত্রে চাপ তো অত বড় কোনো ফ্যাক্টরই না, তো ওই চাপ প্রেসেন্স করলে ওদের কিছু যায় আসে না। তার মানে চাপের পরিবর্তন সব বিক্রিয়ার ক্ষেত্রে থাকে না। যেই বিক্রিয়াতে অন্তত একটা গ্যাস আছে তার ক্ষেত্রে চাপের পরিবর্তন আছে। ব্যাপারটা বুঝছো? তাহলে চাপের পরিবর্তন পড়ার আগে জানতে হবে যে ন্যূনতম একটা গ্যাস থাকতে হবে ভাই, কমপক্ষে একটি গ্যাসীয় উপাদান থাকতে হবে যদি চাপের পরিবর্তন তোমার হচ্ছে থাকতে চায়। হ্যাঁ, গ্যাসীয় উপাদান থাকতে হবে, ঠিক আছে। সেকেন্ড কথা যে ভাইয়া ধরো দুই পাশে গ্যাস আছে, ঠিক আছে, কিন্তু দুই পাশে গ্যাসের মোল সেম। এখন আমরা কি জানি? আমরা ওই যে ডাল্টনের আংশিক চাপ সূত্রের ফর্মুলায় পড়ে আসছিলাম যে ভাইয়া যার মোল বেশি তার চাপ বেশি, যার মোল কম একটা সার্টেন জায়গায় তার চাপ কম। কিন্তু দুই পাশে যদি মোল সেম হয়ে যায় তাহলে তখন চাপ কি করবে বলতো? এপাশেও মোল সেম, এপাশেও মোল সেম, মানে বিক্রিয়কে গ্যাসের মোল যা, উৎপাদে গ্যাসের মোল তাই। তখন তুমি যদি চাপকে পরিবর্তনও করো তাতেও কিছু যায় আসে না, কারণ দুই পাশে সেম সেম পরিমাণে মোল আছে। দুইটারই তোমার কি হবে? চাপের উপর যে ইফেক্টটা সেটা আলটিমেটলি সেম ভাবে অ্যাপ্লাই হবে। দ্যাট মিন্স তখন তুমি চাপের পরিবর্তন করলেও কোনো লাভ নাই। তাহলে মনে রাখবা যে কমপক্ষে একটা গ্যাসীয় উপাদান থাকলে সেখানে চাপের প্রভাব থাকবে। আরেকটা অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা যে দুই পাশে যদি মোল সংখ্যা সেম হয়ে যায় তাহলে চাপের কোনো প্রভাব নাই, ঠিক আছে। দুই পাশে গ্যাসের মোল সংখ্যা সমান হলে চাপের কোনো প্রভাব নাই। দুই পাশে গ্যাসের মোল সংখ্যা সমান হলে চাপের প্রভাব নাই। আসো কিছু এক্সাম্পল দেখি আগে।
যেমন প্রথম আসো যে ধর এমন একটা বিক্রিয়া যে এ তোমার হচ্ছে সলিড প্লাস 2b লিকুইড, এখান থেকে তৈরি হয়েছে সি সলিড। তাই এই বিক্রিয়ায় চাপ বাড়লে কি হবে, কমাইলে কি হবে? কিছুই হবে না, কারণ এই বিক্রিয়ায় কোনো গ্যাসই নাই। প্রথম রুলস যে ভাই কমপক্ষে একটা গ্যাস থাকতেই হবে যদি চাপের প্রভাব থাকতে হয়, তাহলে এই বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব নাই, চাপের প্রভাব নাই। আসো সেকেন্ড, খুব ইম্পর্টেন্ট, এই বিক্রিয়াটাই আসবে যদি আসে, এইটাই আসে যে ভাইয়া হাইড্রোজেন গ্যাস প্লাস আয়োডিন গ্যাস, এবং তোমরা এই এডমিশনের এরকম কোশ্চেন পাইছো আমি জানি, থেকে 2 হাইড্রোজেন আয়োডাইড, এই বিক্রিয়ায় চাপ বাড়াইলে কি হবে, কমাইলে কি হবে? দেখো তো ভাই, এই পাশে গ্যাস আছে কয় মোল? 1 মোল হাইড্রোজেন গ্যাস, 1 মোল আয়োডিন গ্যাস, এই পাশে গ্যাসের মোল হচ্ছে 2 মোল, আর এই পাশে হাইড্রোজেন আয়োডাইড গ্যাস একাই হচ্ছে 2 মোল। দুই পাশে গ্যাসের মোল সংখ্যা সেম, তাহলে কি বলছি, দুই পাশে গ্যাসের মোল সংখ্যা সমান হলে চাপের কোনো প্রভাব নাই। তার মানে এই বিক্রিয়ায় চাপ বাড়াইলে কিছু হবে না, কমাইলে কিছু হবে না, চাপের প্রভাব নাই। বুঝছো? তাহলে এই যে এগুলো হচ্ছে আগে চেক করে নিতে হবে চাপের প্রভাবের ক্ষেত্রে, যে কোনো কারণে কোনো গ্যাস উপাদান আবার না আছে কিনা, গ্যাস না থাকলে ওখানে আর চেক করা দরকার নেই, চাপের প্রভাব নাই। আর দুই পাশে মোল সংখ্যা সেম কিনা, তখনও চাপের প্রভাব নেই। তার মানে কখন চাপের প্রভাব আছে, যখন ন্যূনতম একটা হলো গ্যাস আছে আর দুই পাশে মোল সংখ্যা সেম না। বুঝছো? সেম যখন না হবে তখন আসলে চাপ বাড়াইলে কি হবে, কমাইলে কি হবে? খুবই সহজ, তুমি চিন্তা করে দেখো, ধরো বিক্রিয়কের পাশে গ্যাসের মোল সংখ্যা বেশি, উৎপাদের পাশে গ্যাসের মোল সংখ্যা কম। ধরো এই পাশে ধরো 5 মোল, এই পাশে ধরো 3 মোল, তাহলে এই পাশে গ্যাসের মোল বেশি, ওই পাশে গ্যাসের মোল কম। ধরো এবার তুমি কি করবা, চাপ বাড়ানোর চেষ্টা করবা। কি করবা? চাপ বাড়ানোর চেষ্টা করবা। এখন দেখো যে চাপ বাড়ালে ঘটনাটা কি হবে, চাপ বাড়ালে ঘটনাটা কি হবে, এই পাশে মোল সংখ্যা বেশি, এই পাশে গ্যাসের মোল সংখ্যা কম। ঠিক আছে, এখন তুমি যখন চাপ বাড়াচ্ছ তখন আমাদের যে পাশে মোল সংখ্যা অলরেডি বেশি, যে পাশে মোল সংখ্যা অলরেডি বেশি তার পাশে কিন্তু চাপটা অলরেডি বেশি, তুমি সেখানে আবার কি করতেছো, চাপটাকে বাড়াইতেছো। তখন তারা কি করবে, এই এক্সট্রা চাপগুলা, ঠিক আছে, প্রশমিত করার জন্য তারা বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হয়ে যাবে, এন্ড এখান থেকে কিছু মোল কমে বিক্রিয়াটায় উৎপাদ বাড়ানোর চেষ্টা করবে। ব্যাপারটা কিরকম, আসো এখানে তোমার এক্সাম্পল দিয়ে বোঝাই। যেমন ধরো আমি একটা এখানে পেজ নিচ্ছি, যেমন ধরো 2a গ্যাস প্লাস 3b গ্যাস। আমরা অ্যান্সার করবো পরীক্ষায় শর্টকাট দিয়ে, বাট আগে একটু বুঝো, একটু 1 মিনিট লাগবে, জাস্ট খালি একটু বুঝো। হ্যাঁ, তারপর তুমি ভুলে যেতে পারো, কোনো সমস্যা নাই, কারণ পরীক্ষা হলে তুমি এমসিকিউ সলভ করবা, কেউ এসে দেখবে না তুমি কোন লজিকে সলভ করছো, বাট তারপরে তো একটু বুঝতে হবে, তাই না? আচ্ছা, 2a প্লাস 3b থেকে ধরো হচ্ছে b গ্যাস প্লাস e গ্যাস তৈরি হয়েছে, তো সবই গ্যাস দিলাম। হ্যাঁ, তো গ্যাস যেহেতু আছে চাপের প্রভাব আছে। সেকেন্ড কথা, এই পাশে মোল দেখো 2 আর 3 মোল, টোটাল হচ্ছে এই পাশে 5 মোল, আর এই পাশে 1 আর 1 মোল, এই পাশে হচ্ছে 2 মোল। তাহলে বুঝতে পারতেছো এই পাশে মোল সংখ্যা বেশি, ওই পাশে মোল সংখ্যা কম। তো এবার এই বিক্রিয়া যখন আমি চাপটা বাড়াই দিব তখন ঘটনাটা কি হবে দেখো। তো চাপটা যখন বাড়াই দিব, অলরেডি এই পাশে মোল সংখ্যা বেশি, এবং চাপ বাড়ানোর কারণে এই পাশে চাপ কিন্তু অত্যাধিক বেড়ে যাবে। ব্যাপারটা বুঝছো? তখন কিন্তু সাম্যাবস্থাটা ধরে রাখা ওদের জন্য সম্ভব হবে না। তখন তারা কি করবে দেখো, বিক্রিয়াটাকে সামনের দিকে অগ্রসর করবে, কারণ ওই পাশে মোল সংখ্যা কম। তখন কিছু পরিমাণে 2a আর 3b এরা ভেঙে গিয়ে এরা তৈরি করবে, এবং এদের পরিমাণটা অতটুকু তৈরি হবে যতক্ষণ না পর্যন্ত দুই পাশের চাপের যে ইটা সেটা সেম হচ্ছে। ব্যাপারটা বুঝতেছো? তুমি এই পাশে চাপটা অত্যাধিক বাড়াই দিছিলা, ফলে তাদের পক্ষে সাম্যাবস্থা রাখা কঠিন হয়ে যাচ্ছিল, ফলে তারা কি করবে, সামনের দিকে অগ্রসর হবে। তার মানে তুমি বুঝছো, আচ্ছা তাইলে যে পাশে মোল সংখ্যা বেশি, চাপ বাড়াইলে বিক্রিয়াটা এই বেশি মোল সংখ্যা থেকে কম মোলের দিকে যাবে, এর ফলে কি হবে, চাপ যে বাড়াইছো এই ফলাফলটা প্রশমিত হবে। এজন্য আমরা শর্টকাট কি করি জানো, যে চাপ বাড়াইলে বেশি মোল থেকে কম মোলের দিকে বিক্রিয়া যাবে। শেষ। তাহলে চাপের কেমনে শর্টকাট অ্যাপ্লাই করবা, চাপ বাড়াইলে বেশি মোল থেকে কম মোলের দিকে বিক্রিয়া যাবে, চাপ বাড়াইলে বেশি মোল থেকে কম মোলের দিকে বিক্রিয়া যাবে, এই হচ্ছে শর্টকাট। এখন বলছো শর্টকাট কেন এগুলো আমরা অ্যাপ্লাই করি, সো চাপ বাড়াইলে বেশি মোল থেকে কম মোলের দিকে বিক্রিয়া যাবে, চাপ বাড়াইলে বেশি মোল থেকে কম মোলের দিকে বিক্রিয়া যাবে, চাপ বাড়াইলে বেশি মোল থেকে কম মোলের দিকে বিক্রিয়া যাবে, চাপ বাড়াইলে বেশি মোল থেকে কম মোলের দিকে বিক্রিয়া যাবে। তাহলে এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়া এপাশে, এখন তোমার লজিক খাটানো লাগবে না, এখন তুমি ম্যাজিক খাটাও। ঠিক আছে, যে এপাশে বেশি এপাশে কম, চাপ বাড়াইলে বেশি থেকে কমের দিকে, এটা কোন দিক, সামনের দিক। তাহলে বিক্রিয়া যাবে সামনে,
তাইলে এই বিক্রিয়ার চাপ কমাইলে কি আর পড়া লাগবে, উল্টা দিকে যাবে পিছনে। বুঝছো? আসো এটা প্র্যাকটিস করি। নাইট্রোজেন গ্যাস +3 হাইড্রোজেন গ্যাস, সেখান থেকে কি তৈরি হয় ভাই, সেখান থেকে তৈরি হয় টুয়াইস অ্যামোনিয়া গ্যাস। চিনো তো, হেবার বস, খুবই বিখ্যাত। হ্যাঁ, গ্যাস যেহেতু আছে অবশ্যই চাপের প্রভাব আছে। আর মোল সংখ্যা দেখো 1 আর 3, এপাশে হচ্ছে 4 মোল আর এপাশে হচ্ছে 2 মোল। তাহলে তুমি বুঝে গেছো যেহেতু এপাশে মোল বেশি, তাহলে চাপ বাড়াইলে বেশি থেকে কম মোলের দিকে বিক্রিয়া যাবে, মানে সামনের দিকে, তাহলে চাপ কমাইলে উল্টা দিকে। শেষ। বুঝছো? তাহলে চাপের প্রভাব ইজি না? আচ্ছা, লাস্টলি আসো ঘনমাত্রার প্রভাব। ঠিক আছে, সাম্যাবস্থায় ঘনমাত্রার প্রভাব। আচ্ছা, ঘনমাত্রার প্রভাব খুবই সহজ। জাস্ট আমি সিম্পল একটা জিনিস যাও তোমার বোঝাই, ধরো এ থেকে বি, জাস্ট একদম সিম্পল একটা রিঅ্যাকশন দিয়ে বোঝাই। ঘনমাত্রার প্রভাব আসেও কম পরীক্ষাতে, বাট তোমরা কেন যেন প্যাচ লাগাই ফেলো। ঠিক আছে, তোমরা কেন যেন প্যাচ লাগাই ফেলো, তো আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, জীবনেও ভুলবা না, জীবনেও ভুলবা না। হ্যাঁ, ধরো এ থেকে বি, এটা হচ্ছে বিক্রিয়া। ঠিক আছে, এ থেকে বি, এটা হচ্ছে বিক্রিয়া। আচ্ছা ভাই, ঘনমাত্রা মানে কি? এই যে এদের পরিমাণটা। তো তুমি যদি দেখো এ থেকে বি হচ্ছে, বি থেকে হচ্ছে, সাম্যাবস্থায় আছে, মানে এটা থেকে এটার যতটুকু পরিবর্তন হচ্ছে, এটা থেকে এটা ঠিক ততটুকু পরিবর্তন হচ্ছে। কিন্তু তুমি বাকনামি করে কি করলা, এ বাড়াই দিলা। তো এ বাড়াই দিলে কি হবে, এ বিক্রিয়া করে কি তৈরি করে, বি তৈরি করে। তাহলে এ বাড়াই দিলে এ বেশি বেশি বিক্রিয়া করবে, বেশি বেশি বিক্রিয়া করে বেশি বেশি বি তৈরি করবে। তার মানে তুমি যদি বিক্রিয়া বাড়াই দাও, বিক্রিয়াটা সামনের দিকে যাবে, উৎপাদ তৈরি করবে। আর তুমি যদি উৎপাদ বাড়াই দাও, তাহলে কি হবে, আর ও কি করে, ও বিক্রিয়া করে এ তৈরি করে। তাহলে বেশি বেশি এ দিলে বেশি বেশি বি বিক্রিয়া, সরি বেশি বেশি বি দিলে বেশি বেশি বি বিক্রিয়া করবে, বেশি বেশি বি বিক্রিয়া করে এ তৈরি করবে। তাহলে কনসেপ্টটা কি, তুমি যারে বাড়াবা সে বেশি বেশি বিক্রিয়া করবে, আর সে বিক্রিয়া করলে কোন দিকে যায়, অন্যদিকে। তাহলে তুমি যদি এই বিক্রিয়ায় বিক্রিয়ক বাড়াও, এই বিক্রিয়া না যে কোনো বিক্রিয়াতে তুমি যদি বিক্রিয়কের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি করতে থাকো বা বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করতে থাকো, তাহলে হবেটা কি, তুমি যদি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করো, তাহলে বিক্রিয়া সামনের দিকে যাবে, উৎপাদ তৈরি করবে। আর তুমি যদি উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করো, তাহলে বিক্রিয়া পিছনের দিকে আসবে। তুমি যদি উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করো, তাহলে বিক্রিয়া পিছনের দিকে আসবে। এই আর বাড়াইলে যদি এটা হয়, কমাইলে কি হবে, উল্টা। বিক্রিয়ক বাড়াইলে বিক্রিয়া সামনের দিকে যাইতো, উৎপাদ বাড়াইলে বিক্রিয়া পিছনের দিকে আসতো। তাহলে বিক্রিয়ক কমাইলে বিক্রিয়া পিছনের দিকে আসবে, উৎপাদ কমাইলে বিক্রিয়া সামনের দিকে যাবে। বুঝছো? দেখো, বিক্রিয়ক বাড়াইলে তোমার সামনের দিকে যায়, উৎপাদ বাড়াইলে পিছনের দিকে আসে। এটাকে আমি চিন্তা করবা একদম ঠান্ডা মাথায়। এ হচ্ছে বিক্রিয়ক, এটা বাড়াইলে এটা বেশি বেশি বিক্রিয়া করবে, বি তৈরি করবে সামনের দিকে। বি হচ্ছে উৎপাদ, এটা বাড়াইলে এটা বেশি বেশি বিক্রিয়া করবে, পিছনের দিকে আসবে। এটা তো পারছো। এখন জাস্ট খালি দেখো, এটাকে উল্টা করে দাও। আমি দেখো হুবহু কপি করলাম, জাস্ট সাইনটা উল্টা করে দাও, যে বিক্রিয়ক বাড়াইলে সামনে যায়, তাহলে কমাইলে পিছনে যাবে। দেখো কত সহজ ঘনমাত্রার প্রভাব, আজকে তুমি দেখবা। আর উৎপাদ যেহেতু বাড়াইলে পিছনে আসতো, তাহলে উৎপাদ কমাইলে সামনে যাবে। শেষ, সিম্পল এজ দ্যাট। দেখো লাস্ট দিলের নীতি কতটুকু সোজা এন্ড কতটুকু বুঝে বুঝে মনে রাখা যায়, তুমি আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা খুবই গরম লাগতেছে ভাই, ঘেমে গেছি, একটু ফ্যান চালাইতে হবে। আচ্ছা, সো দেখো সাম্যাবস্থায় লাস্ট দিলের নীতি কিন্তু আমাদের ক্লিয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো যে সাম্যাবস্থায় আমাদের তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা এগুলো পরিবর্তন করলে কি হবে, ডানে বা বামে গিয়ে ওরা আসলে তোমার পরিবর্তনটাকে প্রশমিত করে ফেলছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এরপর আসো ক্যাপিকেসি। ক্যাপিকেসি থেকে আমাদের অনেক তোমার হচ্ছে এইচএসসির মতো কোশ্চেন আসে, বড় বড় কোশ্চেন, ব্যাপারটা এরকম না, ছোটখাটো কোশ্চেন আসে। আলফা বের করতে বলে, এক্স বের করতে বলে, জাস্ট আংশিক চাপ দিয়ে কেপিকেসি বের করতে বলে, ফর্মুলা ডিরাইভ করা লাগে না। ঠিক আছে, তবে আমার সেটা ফর্মুলা আছে, তোমরা সেটা মুখস্থ করবে, আমি কোনগুলো মুখস্থ করবো সেগুলো দেখাই দিব, তুমি প্যারা নিও না। আসো কেপিকেসি কি ভাই, একটা বিক্রিয়া যখন সাম্যাবস্থায় থাকে, একটা বিক্রিয়া যখন সাম্যাবস্থায় থাকে। আচ্ছা, কেপিকেসি বোঝানোর আগে আমি একটা কাজ করি, কেপিকেসি বোঝানোর আগে আমি তোমাকে কিউ এন্ড কে এই দুটো টার্ম বুঝাই। অনেক সময় তোমরা কেপি কেসিটাকে এত বেশি পড়াশোনা করো, তোমাদের যদি কেউ কিউপি কিউসি বলে, তোমরা হচ্ছে এটা আবার কি এরকম করো, তাই না? আচ্ছা, ধরো আমার কাছে এখানে একটা কি আছে, পুরো বিক্রিয়ার টাইম স্প্যান আছে। এটা হচ্ছে পুরো বিক্রিয়ার টাইম স্প্যান। বিক্রিয়াটা এখান থেকে শুরু হয়েছে, এখানে গিয়ে শেষ হয়েছে। ঠিক আছে, সেটা হচ্ছে বিক্রিয়ার শুরু, এইটা হচ্ছে বিক্রিয়ার শেষ। ঠিক আছে, ধরলাম আর কি। আর ধরো এই যে মাঝখানে রিওলো জায়গাটা মার্ক করতেছি, মাঝখানটা কোন জায়গায় হবে, এই জায়গায় কোন একটা জায়গায়, এই জায়গাটা ধরো সাম্যাবস্থা, জাস্ট ধরো আর কি, এটা ধরো সাম্যাবস্থা। তো এই জায়গায় গিয়ে তারা কি গেইন করছে, সাম্যাবস্থাটাকে গেইন করছে। ঠিক আছে, এটা হচ্ছে সাম্যাবস্থা। এখন তুমি যে কেপি কেসি এগুলো হিসাব করে, এগুলো কি আসলে ভাই? কেপি মানে সাম্যাবস্থায় উৎপাদ আর বিক্রিয়কের আংশিক চাপের যে অনুপাত বা ভাগফল, আর কেসি মানে উৎপাদ আর বিক্রিয়কের ঘনমাত্রার ভাগফল। কোন জায়গায়? সাম্যাবস্থায়।
কোন জায়গায়? সাম্যাবস্থায়। মানে একটা বিক্রিয়া যখন সাম্যাবস্থায় চলে যায়, হ্যাঁ, তাহলে আমরা কেপিকেসি সংজ্ঞাটা একটু লিখে ফেলি যে কেপিকেসি মানে কি? কেপি মানে হচ্ছে একটা বিক্রিয়া যখন সাম্যাবস্থায় থাকে, একটা বিক্রিয়া, এগুলো এর জন্য আমরা কি বলি? সাম্য ধ্রুবক। কারণ সাম্যাবস্থায় আমরা যখন একটা বিক্রিয়া নিয়ে চিন্তা করতেছি, ধরো এ থেকে বি একটা বিক্রিয়া, ধরো এ থেকে বি একটা বিক্রিয়া, হ্যাঁ, ধরো এ থেকে বি একটা বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া, যেটা বর্তমানে সাম্যাবস্থায় আছে। এই যে বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে, তুমি এখন যদি কি করো, এই সাম্যাবস্থায় থাকাকালীন বিক্রিয়াটায় উৎপাদের যে আংশিক চাপ, অর্থাৎ বি এর যে আংশিক চাপ, পি অফ বি, আংশিক চাপ অফ বি, এটা ডিভাইড বাই যদি বিক্রিয়কের আংশিক চাপ, এই অনুপাতটা করো, তাকে তুমি বলো কেপি। জাস্ট সিমিলারলি তুমি জাস্ট এটাকে কেসি বলো। কখন? কিচ্ছু করতে হয় না, তুমি যদি খালি জাস্ট আংশিক চাপের জায়গায় ঘনমাত্রা অফ বি উৎপাদ ডিভাইড বাই ঘনমাত্রা অফ এ, এই কাজটা করো, তখন তুমি তাকে বলো হচ্ছে কেসি। আর সামনে মূল সংখ্যা থাকে সেটা পাওয়ারে পাঠিয়ে দাও। এ এর সামনে 1 থাকলে পাওয়ার হচ্ছে 1, বি এর সামনে 1 আছে, পাওয়ার হচ্ছে 1, এখানে পাওয়ার 1 আর 1, যদি 2 থাকতো তাহলে স্কয়ার হতো এরকম। এখন তুমি চিন্তা করে দেখো ভাই, যে তাহলে কেপি কেসির সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে? সাম্যাবস্থায় উৎপাদ এবং বিক্রিয়কের আংশিক চাপকে ভাগ করলে বা অনুপাত করলে পাবো কেপি, যেটা টেম্পারেচার বা তাপমাত্রা চেঞ্জ না করলে অলওয়েজ কনস্ট্যান্ট। তাই এদেরকে আমরা বলি সাম্যাবস্থায় ধ্রুবক, সাম্য ধ্রুবক। একটার নাম কেপি কারণ আংশিক চাপ দিয়ে চিন্তা করতেছি, আর একটার নাম কেসি কারণ সি মানে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা, এখানে ঘনমাত্রা নিয়ে কাজ করতেছি। এটা হচ্ছে মিনিং, যে সাম্যাবস্থায় থাকাকালীন তুমি যদি উৎপাদ এবং বিক্রিয়কের আংশিক চাপ বা ঘনমাত্রার অনুপাত করো, সেটা অলওয়েজ কনস্ট্যান্ট আসবে যদি তাপমাত্রা চেঞ্জ না করো। এজন্য এদেরকে বলা হয় সাম্য ধ্রুবক কেপি কেসি। এইবারে সেখানে আবার ফেরত আসো টাইম স্প্যানটাতে যেখানে ছিলাম। তো সাম্যাবস্থায় যখন তুমি এই কাজটা করতেছো, উৎপাদ এবং বিক্রিয়কের আংশিক চাপ বা ঘনমাত্রাকে ভাগ করতেছো, তাকে তুমি বলতেছো কেপি কেসি, তাকে তুমি কি বলতেছো? কেপি কেসি। বাট তুমি এই যে এদের যে অনুপাত ভাগফল, এটা তো অন্য জায়গাতেও করতে পারতা। বিক্রিয়ার শুরুতে 5 মিনিট পর, 10 মিনিট পর, 15 মিনিট পর, সাম্যাবস্থার পরে, সাম্যাবস্থার আগে, যে কোনো জায়গাতেই তো এই কাজটা করতে পারতা না? যে কোনো জায়গাতে তুমি কি করতে পারতা? আংশিক চাপ বের করে ভাগ করতা, আংশিক চাপ ও ঘনমাত্রা বের করে ভাগ করতা। সেগুলো কি তোমার হচ্ছে কেপি কেসি? না। দেখো, যে কোনো জায়গায় যখন তুমি বের করবা, শুধু সাম্যাবস্থা না, পুরো একটা বিক্রিয়ার যে কোনো জায়গায় তুমি যদি উৎপাদ এবং বিক্রিয়কের আংশিক চাপের অনুপাত বা উৎপাদ এবং বিক্রিয়কের ঘনমাত্রা অনুপাত বের করো, তখন তাকে আমরা বলি কিউপি কিউসি। এই জায়গায় যদি বের করো, এটাও কিউপি কিউসি। ধরো এই জায়গায় বের করলা, এটাও কিউপি কিউসি। ধরো এই জায়গায় বের করলা, এটাও কিউপি কিউসি। ধরো সাম্যাবস্থায় বের করলা, সেটাও কিউপি কিউসি। আমি ক্লিয়ার করবো, সমস্যা নেই, তুমি দেখতে থাকো। সেটাও কিউপি কিউসি। তুমি সাম্যাবস্থার পরে বের করো, মানে একটা বিক্রিয়ার টাইম স্প্যানে যে কোনো জায়গায় উৎপাদ এবং বিক্রিয়কের আংশিক চাপ বা ঘনমাত্রার অনুপাত করলে একটা হচ্ছে কিউপি, একটা হচ্ছে কিউসি, একটা হচ্ছে কিউপি, একটা হচ্ছে কিউসি, একটা হচ্ছে কিউসি। তুমি যে কোনো জায়গায় বের করো, কিউপি এন্ড কিউসি পাবা। কথা হচ্ছে শুধুমাত্র সাম্যাবস্থায় যদি বের করি, তার নাম স্পেশালি দিছি কেপি কেসি। তাহলে এবার তুমি একটু খেয়াল করে দেখো তো, যে ভাই বিক্রিয়ার শুরুর দিকে বিক্রিয়কটা বেশি থাকে, উৎপাদটা কম থাকে, আর শেষের দিকে তোমার উৎপাদটা বেশি থাকে, বিক্রিয়কটা কম থাকে, আর সাম্যাবস্থায় তোমার হচ্ছে দুজনের পরিবর্তনটা সমান সমান থাকে। তাহলে এবার একটু চিন্তা করে দেখো তো ভাই, তুমি চিন্তা করে দেখো যে যখন এইদিকে চিন্তা করতেছো, তখন বিক্রিয়ক বেশি না উৎপাদের থেকে? বিক্রিয়কের ঘনমাত্রা বেশি না উৎপাদ থেকে? আর তুমি যখন লাস্টের দিকে চিন্তা করতেছো, তখন উৎপাদের ঘনমাত্রা বেশি না বিক্রিয়ক থেকে? চিন্তা করে দেখো তো। এবার কেপি কেসি বলো আর কিউপি কিউসি বলো, বের করার রুলসটা একটাই, উপরে উৎপাদ নিচে বিক্রিয়ক। জাস্ট কখন বের করতেছো তার উপর ভিত্তি করে কখনো কিউ বলতেছো, কখনো কে বলতেছো। কে হচ্ছে শুধুমাত্র সাম্যাবস্থায়, আর কি হচ্ছে যে কোনো জায়গায়। এখন তুমি বলতে পারো, ভাই এই দুইটা টার্মকে পরিচয় করার কেন দরকার হইলো? দেখো দরকারটা কি, তুমি আসলে বুঝতে পারবা যে এই কিউপি এবং কেপিকেসির মানের তুলনা করে বুঝতে পারবা বিক্রিয়াটা এখন কোন জায়গায় আছে। বিক্রিয়াটা কি এখনো শুরুর দিকে আছে, নাকি সাম্যাবস্থায় আছে, না শেষের দিকে আছে। ধরো তুমি যে কোনো মোমেন্টে কিউপি এন্ড কিউসি বের করলা, এন্ড তুমি দেখলা যে এই কিউ এর মানটা গ্রেটার দেন তোমার হচ্ছে কে বা লেস দেন কে, তখন কোনটা আসলে কি বা ইকুয়াল টু কে, কোনটা দিয়ে কি বোঝায় আসলে একটু বোঝার চেষ্টা করি ভাই। সাম্যাবস্থায় আমরা কেপি এবং কেসি বের করি, আর সাম্যাবস্থায় যদি সেম অনুপাতটা বের করি, তখন আমরা তাকে কিউপি কিউসি বলতে পারি। মানে সাম্যাবস্থায় যখন চিন্তা করতেছো, তখন কেপি কেসি যা, কিউপি কিউসি কিন্তু তাই আসবে। তার মানে কিউ এন্ড কে যখন তোমার হচ্ছে সমান, এটা বোঝায় সাম্যাবস্থা। কি বোঝায় ভাই? সাম্যাবস্থা। এখন দেখো
কেপিকেসি তো আর কোনো জায়গায় বের করা যায় না, কেপিকেসি কই বের করা যায়? সাম্যাবস্থায়। এখন সাম্যাবস্থা গেইন করার আগের যে মোমেন্ট গুলা সেখানে বিক্রিয়কটা বেশি থাকে, উৎপাদটা কম থাকে। তাহলে আমরা কি জানি? এই কেপিকেসি বা কিউপিকিউসি গুলোর উপরে থাকে উৎপাদ, নিচে থাকে বিক্রিয়ক, তাই তো? অনুপাতটা কি? উপরে উৎপাদ, নিচে হচ্ছে বিক্রিয়ক। তাহলে শুরুতে কি থাকে? বিক্রিয়ক বেশি থাকে। একটা ভাগফলের নিচে যদি বেশি থাকে সেই মানটা ওভারঅল কি হয়? কম হয় না? মানটা ওভারঅল কম হয় না? আর এই যে সাম্যাবস্থায় কেপিকেসি মানে কি? তোমার উৎপাদ এবং বিক্রিয়কের যে অনুপাতটা সেই জায়গাতে তোমার যা আসবে এই জায়গায় আরো কি থাকবে? তার থেকে কম থাকবে, কারণ বিক্রিয়ক যত তোমার হচ্ছে আগে চিন্তা করবা তত বেশি থাকবে। সময়ের সাথে সাথে বিক্রিয়ক কিন্তু কমে, সময়ের সাথে সাথে বিক্রিয়ক কমে, উৎপাদ আস্তে আস্তে বাড়ে। তাহলে তুমি চিন্তা করে দেখো যে সাম্যাবস্থার আগের যে মুভমেন্ট গুলা এই জায়গায় তুমি যদি হচ্ছে এই অনুপাতটা বের করো, সেইটা আমাদের সাম্যাবস্থার কেপিকেসির থেকে কম আসবে না, কারণ বিক্রিয়কের মানটা কি? বেশি। আর ভাগফলের নিচে যেহেতু বেশি, তাহলে ওভারঅল যে মানটা কিউ সেটা আস্তে আস্তে কম আসবে না? ওভারঅল কিউ এর মানটা কম আসবে না? তাহলে আমাদের কিউ যখন, এই দুইটাই সমান লিখছি কেন, আমাদের কিউ যখন ছোট হয় কে এর থেকে, তখন আমরা বলতে পারি না যে এটা এখন কি আছে? সাম্যাবস্থায় রিচ করে নাই, সাম্যাবস্থার আগে আছে। আর যদি হচ্ছে তোমার এই যে এটা সাম্যাবস্থাকে ক্রস করে চলে যায়, যখন উৎপাদের পরিমাণ অনেক বেশি, বিক্রিয়ক একদমই কম, তাহলে উৎপাদ যখন অনেক বেশি হয়ে যাবে আমাদের কিউ এর মানটা অনেক বেশি হয়ে যাবে। এন্ড কিউ যখন গ্রেটার দেন কে হয়ে যাবে, তখন আমরা কি বলতে পারবো? যে বিক্রিয়া এখন লাস্টের দিকে আছে, সাম্যাবস্থাকে তোমার হচ্ছে পার করে সামনের দিকে চলে গেছে। আমরা এই জিনিসগুলো আমরা কনসিডার করতে পারবো। ব্যাপারটা কি বুঝছো? সো এই অনুপাতটা করার জন্য আমরা এই যে কিউ এন্ড কে নামক দুটো টার্মকে পরিচিত করছি। তো কিউ কি? কিউ হচ্ছে সিম্পলি তুমি যে কোনো জায়গায়, কোনো রেস্ট্রিকশন নাই, যে কোনো জায়গায় উৎপাদ এবং বিক্রিয়কের আংশিক চাপ বা ঘনমাত্রা যদি অনুপাত করো, তখন একটাকে কিউপি আর একটাকে কিউসি বলবা। আর শুধুমাত্র সাম্যাবস্থায় যখন চিন্তা করতেছো, তখন সেই কিউপি কিউসিটাকে আমরা স্পেশালি কেপিকেসি নাম দিছি, কারণ এগুলা কি হয়? অলওয়েজ ধ্রুবক। প্রথম এগুলা তোমার হচ্ছে অলওয়েজ ধ্রুবক হইতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু একটা রিঅ্যাকশনের জন্য সেম টেম্পারেচারে এই জায়গাগুলো অবশ্যই কি হবে? কেপিকেসির মানগুলো অবশ্যই কি হবে? কনস্ট্যান্ট হবে। ব্যাপারটা বুঝছো? এই হচ্ছে কথা। এখন আসো আমরা কেপিকেসিতে আবার ফেরত যাই। সো কেপি মানে সিম্পলি একটা বিক্রিয়া যখন সাম্যাবস্থায় থাকে তখন উৎপাদ এবং বিক্রিয়কের আংশিক চাপের অনুপাত, আর কেসি মানে হচ্ছে ঘনমাত্রার অনুপাত। ঠিক আছে? আচ্ছা, এবার কোশ্চেন হচ্ছে ভাইয়া, আমাদের ইন্টারনাল আমরা যখন কেপিকেসি পড়ছি তখন তো আমাদের বিভিন্ন সূত্র ডিরাইভ করা লাগতো, এখানে কি এগুলো লাগবে? এগুলো কিচ্ছু লাগবে না। ঠিক আছে? এগুলো কিচ্ছু লাগবে না। আমরা জাস্ট খালি সিম্পল কেপিকেসি বের করতে গেলে যে আলফা লাগতো, এক্স লাগতো, এগুলো সম্পর্কে হালকা করে জানবো। ঠিক আছে? জাস্ট আলফা এবং এক্স গুলো যে লাগতো সেগুলো একটু হালকা করে জানবো। আসো আলফা এবং এক্স কি সেটা একটু বুঝি। ভাই প্রথম আসে এক্স কি। তো ধরো আমি এখানে জাস্ট সিম্পল একটা বিক্রিয়া নিচ্ছি যে তোমার 2a, এটা থেকে কি তৈরি হয়? 2a থেকে তোমার হচ্ছে বি তৈরি হয়, এরকম কিছু একটা নিলাম, সমস্যা নেই, বি তৈরি হয়। তাহলে তুমি এইভাবে করতে না যে টাইম ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ডে কি হচ্ছে? ধরো 10 মোল এ আছে, কি আছে ভাই? 10 মোল এ আছে ধরো, এন্ড বি তো এখনো নাই, কারণ এখনো তো 0। এই হচ্ছে কথা। তো সাম্যাবস্থায় কি হচ্ছে? টাইম ইজ ইকুয়ালস টু টাইম, এটা বলে বোঝায় সাম্যাবস্থা। তো সাম্যাবস্থায় কি হচ্ছে? সাম্যাবস্থায় এই 10 থেকে কিছু না কিছু পরিমাণে এক্স তো ভেঙে যাবে ভাই, তাই না? কিছু না কিছু পরিমাণে তো ভেঙে যাবে এক্স পরিমাণ, এবং সামনে যেহেতু এখানে 2 মোল আছে, তাহলে কি ভাই এখানে আমরা কি বসাই? একটা 2 বসাই না? তার মানে সাম্যাবস্থায় এখান থেকে 2x পরিমাণে ভেঙে যাবে, 10 থেকে 2x পরিমাণে ভেঙে যাবে। 2 কেন দিছো? কারণ তুমি ধরে নিছো যে এই বিক্রিয়া সবার কতটুকু ভেঙে যাচ্ছে সেটাকে তুমি x দ্বারা প্রকাশ করবা, জাস্ট যার যার মোল সংখ্যাটা সামনে আসবে। সো এখানে a এর সামনে আছে 2, এখান থেকে 2x ভেঙে যাবে, এটা সামনে আছে 1, তাই এখান থেকে অবশ্যই x পরিমাণ তৈরি হবে। দেখো তো লজিক মিলে কিনা? এটা 2 মোল ভাঙলে এটা 1 মোল তৈরি হবে, এটা 2x ভাঙলে এটা x মোল তৈরি হবে। বুঝছে? এজন্য আমরা কি করি, এই যে x যে লিখি, এই x এর সামনে সংখ্যাটা অলওয়েজ এই বিক্রিয়ায় কত মোল আছে সেটা দিয়ে লিখি। কত মোল দিয়ে বিক্রিয়া শুরু করছো সেটা কিন্তু না, এই যে এই জায়গাতেই তোমাদের ক্লিয়ার থাকতে হবে। ভাই এইখানে 10 থাকুক, 50 থাকুক, 2 থাকুক, 100 থাকুক, জাহান্নামে যাক, x এর সামনে সংখ্যাটা আসবে বিক্রিয়ায় সমতাকরণ করার পর কত আসছে তার উপর ভিত্তি করে। ব্যাপারটা ক্লিয়ার? আবার বলতেছি, এখানে 10 মোল নেওয়া শুরু করছি, 50 মোল নেওয়া শুরু করছি, 2 মোল নেওয়া শুরু করছি, 1 মোল নেওয়া শুরু করছি, 20 মোল নেওয়া শুরু করছি, তাতে কিচ্ছু যায় আসে না। এখানে যে এক্সটা আমরা লিখতেছি, এই এক্স এর সামনে সংখ্যাটা আসবে সব সময় যার নিচে লিখতেছো তার সামনে বিক্রিয়ার মোল সংখ্যা কত আছে সেখান থেকে। ভাই এটা তো 0 ছিল, এখানে কি 0x লিখছি? না, সামনে 1 আছে তাই 1x লিখছি, 3 থাকলে 3x লিখতাম, 5 থাকলে 5x লিখতাম। ব্যাপারটা বুঝছো?
ক্লিয়ার? আচ্ছা, তো এই এক্স মানে কি বোঝায়? এক্স মানে বোঝায় কে কতটুকু ভেঙে গেছে। এবার একটু চিন্তা করে দেখো যে আমাদের তাহলে এই যে বিয়োজনের পরিমাণ কথা চিন্তা করো, বিয়োজনের পরিমাণের কথা চিন্তা করো, বিয়োজনের পরিমাণ যে এ কতটুক ভাঙলো তুমি সেটা চিন্তা করো। হ্যাঁ দেখো তো এ 2x পরিমাণে ভাঙছে না, 10 যতই ছিল তার থেকে 2x পরিমাণে ভেঙে গেছে, এটার বিয়োজনের পরিমাণ কত? 2x। এটা কার? এর। আর বি এর উৎপাদনের পরিমাণ কত? বি এর উৎপাদনের পরিমাণ হচ্ছে x। লিখতে পারি এটা আমরা? আসো এরকম আরো অনেকগুলো প্র্যাকটিস করি, ঠিক আছে? এরকম আরো বেশ কয়েকটা জিনিস প্র্যাকটিস করি, ঠিক আছে? আসো ধরো নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন, এখান থেকে তৈরি হচ্ছে টুয়াইস অ্যামোনিয়া। হ্যাঁ, টাইম ইজ ইকুয়ালস টু 0 সেকেন্ডে ধরো এটা ছিল 1 মোল, এটা ছিল 5 মোল এন্ড এটা নাই 0 মোল। ঠিক আছে, সাম্যাবস্থায় কি হয়েছে? সাম্যাবস্থায় চিন্তা করে দেখো তো ভাই, এটা 1 মোল ছিল, তো তার থেকে কি হবে? x পরিমাণে ভেঙে যাবে। কত x? সামনে কত আছে? 1, তাই এখান থেকে 1x পরিমাণে ভেঙে যাবে। এখানে যে 1 আছে তার জন্য 1 দিছি, কি বলছি? এখানে যে 1 আছে তার জন্য 1 দিছি না, আমার চোখ যাবে কোথায়? x এর সামনে কত হবে এটার জন্য আমার চোখ যাবে এই যে যার সামনে লিখতেছি তার সামনে কত আছে। এখন এখানে যদি 5 থাকতো তাহলে আমি 5 লিখতাম, কিন্তু ওটা 1x ই থাকতো। ব্যাপারটা ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? এখানে 5 আছে, ঠিক আছে, তাহলে 5 এর থেকে কি হবে? কিছু পরিমাণে ভেঙে যাবে। কতটুকু বিয়োজন হবে? ভাইয়া সামনে আছে 3, অবশ্যই 3x। কারণ দেখো এটা যদি 1x ভাঙে তাহলে এটাকে 3x ভাঙতে হবে না, এটা তো বিক্রি হবে না। ওর 1 মোল বিক্রি করলে 3 মোল বিক্রি করতে হবে। বুঝছো ব্যাপারটা? আর এখানে আছে 2, তাহলে হবে 2x। সো কে কত মোল আছে না আছে তার উপর ভিত্তি করে কিন্তু x এর সামনে সংখ্যা আসে না। বুঝছো? তাহলে এখান থেকে আমাকে একটু বলো তো যে ভাইয়া নাইট্রোজেনের বিয়োজনের পরিমাণ কত? নাইট্রোজেনের বিয়োজনের পরিমাণ, নাইট্রোজেন কতটুকু ভাঙছে? ভাইয়া 1x, তাই নাইট্রোজেনের পরিমাণ বিয়োজনের পরিমাণ 1x। ভাইয়া হাইড্রোজেনের বিয়োজনের পরিমাণ কত? ভাইয়া হাইড্রোজেনের বিয়োজনের পরিমাণ হচ্ছে 3x ভেঙে গেছে, 3x। তাহলে অ্যামোনিয়ার উৎপাদনের হার, অ্যামোনিয়া উৎপাদনের পরিমাণ কত? ভাইয়া 2x। আচ্ছা ভাই এগুলো কেন শিখাইতেছেন? এই যে তুমি যে বিয়োজনের পরিমাণ, ঠিক আছে, এটা যদি বুঝো তাহলে তুমি আলফা টার্মটা বুঝবা। এবার আসো আলফা জিনিসটা কি। হ্যাঁ আচ্ছা দেখো ভাই, আলফাকে আমরা বলি বিয়োজনের মাত্রা। কি বলি ভাই? আলফাকে আমরা বলি বিয়োজনের মাত্রা। তো বিয়োজনের মাত্রা জিনিসটা আসলে কি? যে তুমি দেখো এখানে 1 মোল থেকে 1x ভাঙতেছে, 5 মোল থেকে 3x ভাঙতেছে, এরকম যে কোনো মোল থেকেই তো যে কোনো কিছু ভাঙতে পারে। কিন্তু আলফা মানে 1 মোল থেকে কতটুকু ভাঙবে সেটাকে বলা হয় আলফা। 1 মোল থেকে কোনো কিছু কতটুকু ভেঙে যাচ্ছে তাকে বলা হয় আলফা। তো এখানে যে কোনো মোল থেকে যে কোনো কিছু ভাঙতে পারে, কিন্তু আমরা যদি 1 মোল থেকে চিন্তা করি তখন ফর্মুলাটা সেই রকম যে ভাইয়া বিয়োজনের মাত্রা আলফা ইজ ইকুয়ালস টু যে কারো বিয়োজনের যে পরিমাণ, এই যতক্ষণ তোমাদের বিয়োজনের পরিমাণ বের করা শিখেছি এই জন্যই, যে কারো আলফা তুমি বের করতে গেলে কি করতে হবে? তার বিয়োজনের পরিমাণ ডিভাইডেড বাই সে শুরুতে কতটুকু ছিল, শুরুতে টোটাল কতটুকু ছিল, তাহলে টোটাল থেকে কতটুকু ভাগছে এইটা যে মানটা, এটাকে বলা হয় আলফা। বুঝছো? শুরুতে টোটাল মোট মোল কতটুকু ছিল, তুমি যদি পার্সেন্টে প্রকাশ করতে চাও তাহলে 100 দিয়ে গুণ করবা, এই আর কিছু না। আর যদি ভ্যালু লাগে তাহলে 100 দিবা না। এই হচ্ছে কথা। এই হচ্ছে আলফা এবং তোমার হচ্ছে বিয়োজনের পরিমাণের ভিতরে সম্পর্ক। তাহলে যে যার যার বিয়োজনের পরিমাণ ডিভাইড বাই সে কতটুকু ছিল ইনটু 100%, এটাই হচ্ছে আলফা বের করার ফর্মুলা। তাইলে আমার একটু বলো তো ভাইয়া, এবার তো এখানে আসে তো যদি আমি নাইট্রোজেনের ক্ষেত্রে আলফা বের করতে যাই, ধরো নাইট্রোজেনের আলফাটা প্রশ্নে দেওয়া আছে, তুমি ম্যাথটা কেমনে করবা? তো এক্সট্রা বের বসাই দিলে তো এখানে তোমার হচ্ছে টোটাল মোল পেয়ে গেল সাম্যাবস্থায়, তারপরে তুমি আংশিক চাপ, ঘনমাত্রা, কেপি, কেসি গুলো বের করতে পারবা। তাহলে এখানে যে এক্স এর মানগুলো এগুলো বের করার জন্য ধরো ধরো তোমার হচ্ছে কি দেওয়া আছে প্রশ্নে, বলে দেওয়া আছে, প্রশ্নে বলে দেওয়া আছে যে নাইট্রোজেনের আলফা 0.2, প্রশ্নে ধরে এটা বলে দেওয়া আছে যে সাম্যাবস্থায় নাইট্রোজেনের বিয়োজনের মাত্রা হচ্ছে 0.2। তাই এটা দিয়ে তুমি পুরো ম্যাথ করে ফেলতে পারবা। কেমনে ভাই? তুমি দেখো তো কার আলফা দেওয়া আছে, অন্য কারো না, নাইট্রোজেনের। তাহলে নাইট্রোজেনের বিয়োজনের পরিমাণ কত? x। তাহলে তুমি জানো আলফা ইজ ইকুয়ালস টু যার কথা চিন্তা করতেছো তার বিয়োজনের পরিমাণ কত? x ডিভাইড বাই সে প্রথমে কতটুক ছিল, সে প্রথমে ছিল 1 মোল, এই যে শুরুতে কতটুক ছিল 1 মোল,
ইন্টু এখানে তো পার্সেন্ট দেয় নাই, পার্সেন্ট হলে 20% দিত, 0.2 দিছে, তাহলে এই দেখো এখানে x ইকুয়াল কত চলে আসলো 0.2। এখন এই মানটা নিয়ে তুমি হচ্ছে এখানে সবগুলো জায়গায় x এর জায়গায় বসা দাও 0.2 0.2 0.2, শেষ, তোমার ম্যাথ হয়ে গেছে। ব্যাপারটা বুঝছো? তাহলে এবার একটু খেয়াল করে দেখো যে আমার ধরো নাইট্রোজেন দেওয়া নাই, ধরো নাইট্রোজেন দেওয়া নাই, আমি এটাকে একটু কপি করলাম, আমার নাইট্রোজেনের পার্সেন্টেজ দেওয়া নাই, আমার পার্সেন্টেজ দেওয়া আছে হচ্ছে হাইড্রোজেনের, যে হাইড্রোজেনের তোমার হচ্ছে আলফা, হাইড্রোজেনের সাম্যাবস্থায় বিয়োজনের মাত্রা দেওয়া আছে 0.17, ঠিক আছে, বা ধরো 17%। এবার পার্সেন্ট দিয়ে বোঝাই কেমনে করতে হয়, 17%। তাইলে আমরা জানি আলফা ইজ ইকুয়ালস টু উপরে বিয়োজনের পরিমাণ, হাইড্রোজেন কতটুকু ভাঙছে, যে বিয়োজনের পরিমাণ কত 3x, তাহলে হাইড্রোজেন ভাঙছে 3x, ছিল কত 5 মোল, 5 এর ভিতরে 3x ভেঙে গেছে, এই যে টোটাল কতটুকু ছিল কতটুকু ভাঙছে, এই যে অনুপাতটা, এটাকেই বলা হয় তোমার হচ্ছে। এখন তাহলে যেখানে পার্সেন্ট দেওয়া আছে, এবার তাহলে আলফা ভ্যালু দেওয়া আছে এই পাশে 17%, বসায় দাও 17% ইজ ইকুয়ালস টু 3x/5 ইন্টু 100%। তাহলে যে পার্সেন্ট কাটা, ঠিক আছে, 5 এর পাশে পাঠিয়ে দাও, 1 এর পাশে পাঠিয়ে দাও, ঠিক আছে, তাহলে x ইকুয়ালস টু কত আসে 5 ইন্টু 17, আর এর পাশে আসবে 3, এই 3 এর পাশে আসবে 1 এর পাশে আসবে। ব্যাপারটা বুঝছো? মানে ভ্যালু তুমি বের করতে পারবা, কোনো সমস্যা নেই। সো এই যে এইভাবে আমরা আলফা এবং এক্স এর মধ্যে সম্পর্ক বের করতে পারি। সো একটু চিন্তা করে দেখো, আমাদের কাজই থাকবে একটা ভাই, আমাদের কাজই থাকবে একটা, আমরা অলওয়েজ এক্স দিয়ে ম্যাথ করব, আমাদের প্রশ্নে কোনোদিন আলফা লেখার কোনো দরকার নেই। আমরা কি করব, এক্স দিয়ে সবকিছু করব, আলফা যদি দেওয়া থাকে সেখান থেকে এক লাইন করে এক্সটা বের করে এখানে বসাই দেব, শেষ, ম্যাথ শেষ। আলফা আর এক্স, জীবনে প্যাচ লাগাবা, জীবনে প্যাচ লাগাবা, লাগবে জীবনে প্যাচ, ঠিক আছে। সো দেখো দেখো আমাদের যখন ম্যাথ দিবে আমরা কি করব, সবকিছু এক্স দিয়ে লিখে ফেলবো, আলফা দেওয়া থাকলে প্রশ্নে আলফা দিয়ে করবো, আর যদি এক্স বা বিয়োজনের পরিমাণ দেওয়া থাকে যে সাম্যাবস্থায় হাইড্রোজেন 2 মোল ভেঙে গেছে, তাহলে তো এক্সই দেওয়া আছে, জাস্ট ওটা দিয়ে ম্যাথ করে ফেলবো, বুঝছো? আর বেশি ম্যাথ তোমরা জানো আলফা দেওয়া থাকে, সো আমরা এক্স দিয়ে সব ম্যাথগুলো লিখবো, দেন আলফার মানটা জাস্ট খালি ওখানে বের করে, আলফা দিয়ে এক্স এর মানটা বের করে বসাই দিব। বাট এই টাইপের ম্যাথ খুবই কম আসে, আমাদের আলফা এবং এক্স বের করার এমসিকিউ আসে ইউনিভার্সিটি গুলাতে আসে দেখা গেছে, তাই এই কাজটা করাইলাম। আমাদের তো এখন এইচএসসি এর মতো বড় ম্যাথ আসবেই না, বুঝছো? হ্যাঁ, সো আমরা আশা করি আলফা এবং এক্স এর ব্যাপারটা বুঝতে পারছি। এবার আসি আমরা কেপি কেসির সম্পর্কতে। হ্যাঁ, কেপি এবং কেসির সম্পর্ক থেকে এমসিকিউ আসার চান্স অনেক বেশি। হ্যাঁ, কেপি এবং কেসি সম্পর্কে আমরা সবাই জানি যে কেপি ইজ ইকুয়ালস টু কেসি ইনটু আরটি টু দি পাওয়ার ডেল এন। এইটা থেকে কোশ্চেন আসবে ভাই, এইটা থেকে কোশ্চেন আসবে, হ্যাঁ, আসার অনেক বেশি চান্স আছে। আজকের ক্লাসে কোশ্চেন আসলে সব থেকে বেশি চান্স হয় লাসে তেলানি থেকে কোশ্চেন আসবে, নয় কেপি কেসি সম্পর্ক থেকে, একক থেকে গুলা থেকে কোশ্চেন আসবে। দেখো পিএসসি এর পরীক্ষা দিতে গেলেই বুঝবা। আসো, সো কেপি ইজ ইকুয়ালস টু কেসি আর টু দি পাওয়ার ডেল এন, এটা সম্পর্ক। এখন এখানে দেখো যে ভাই আমাদের আর যেটা, এই আর এর মানে তোমরা অনেক বেশি কনফিউজ থাকো, আর হচ্ছে আমাদের এসআই কো 8.314 জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে, টি হচ্ছে কেলভিনে। তখন আমাদের এই যে প্রেসারটা, এই প্রেসারটা হইতে হবে কিসে, প্যাসকেলে, ঠিক আছে। আর আমাদের যে ঘনমাত্রা তো অলওয়েজ কি থাকে, মোল পার লিটারই থাকে, ঘনমাত্রা এসআই কো মোল পার লিটার, কোনো সমস্যা নেই যদি এই কন্ডিশন হয়। আর আমাদের যদি ধরো প্রেসারটা আছে এটিএম এ, প্রেসারটা আছে এটিএম এ, ঠিক আছে, এন্ড ঘনমাত্রা এটাই থাকে মোল পার লিটার, কারণ এগুলো সবাইকে বসানো যায়। এন্ড আমাদের টেম্পারেচারটা আছে ধরো কেলভিনে, তো প্রেসার যেহেতু এটিএম আমরা কিন্তু চাইলে লিটার এটা বসাইতে পারবো, ঠিক আছে। আমাদের আর এর একক হচ্ছে 0.0821 লিটার এটিএম পার মোল পার, এটা বসে যাবে, কোনো সমস্যা। সো ডিপেন্ড করতেছে আর তুমি কি 8.314 বসাবা নাকি তুমি হচ্ছে এটিএম বসাবা, এটা ডিপেন্ড করে টোটালি তোমার হচ্ছে এখানে চাপটা বেসিক্যালি কোন এককে দেওয়া আছে, ব্যাপারটা বুঝছি। আচ্ছা, এবার আসো যে ভাই কেপি এবং কেসি আর টু দি পাওয়ার ডেল এন এই সম্পর্ক থেকে আমরা হচ্ছে কিছু ইনফরমেশন জানতে পারি, ঠিক আছে। যেমন দেখো যে ভাইয়া কেপি কেসি আর টু দি পাওয়ার ডেল এন, এই জায়গা থেকে তুমি বলতে পারবা যে কোন জায়গায় বা কোন বিক্রিয়ার ক্ষেত্রে কেপি বড় হবে, কেসি বড় হবে নাকি সমান হবে, এই ইনফরমেশন গুলো। এন্ড সেটা টোটালি ডিপেন্ড করতেছে ওই যে মাথার উপরে আর টু দি উপরে ডেল এন আছে তার উপরে। কেমনে দেখো, ডেল এন কি আগে এটা বুঝো ভাই। ডেল এন মানে হচ্ছে উৎপাদে গ্যাসের মোল মাইনাস বিক্রিয়কের গ্যাসের মোল, উৎপাদের গ্যাসীয় মোল মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মোল, এটাকে বলা হয় ডেল এন, মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মোল, বুঝছো।
উৎপাদের গ্যাসীয় মোল মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মোল, এটাকে বলা হয় ডেলেন। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। যেমন তোমাকে আমি বললাম, বলো তো এই বিক্রিয়ার ডেলেন কত? নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন, এখান থেকে তৈরি হচ্ছে টোয়াইস অ্যামোনিয়া, অর্থাৎ হেবার বসেন এই বিক্রিয়ার ডেলেন কত? চলো এটা চেক করে দেখি যে ভাই ডেলেন ইজ ইকুয়ালস টু উৎপাদে যে গ্যাসের মোল আছে, উৎপাদে এক তোমার হচ্ছে একটাই গ্যাস আছে অ্যামোনিয়া, সেটা হচ্ছে 2 মোল, তাহলে উৎপাদে 2 মোল গ্যাস আছে মাইনাস বিক্রিয়কে 3 আর 1 টোটাল 4 মোল গ্যাস আছে, তাহলে এই বিক্রিয়ার ডেলেন হচ্ছে -2। হ্যাঁ, সিমিলারলি ধরো আমি তোমাকে বলি যে এই বিক্রিয়ার ডেলেন কত? হাইড্রোজেন প্লাস আয়োডিন, সেখান থেকে তৈরি হলো 2 হাইড্রোজেন আয়োডাইড। সেই বিক্রিয়ার ডেলেন কত? তুমি বের করে দেখো যে ভাই উৎপাদে একটাই গ্যাস আছে হাইড্রোজেন আয়োডাইড, সেটা হচ্ছে 2 মোল, তাহলে উৎপাদে গ্যাস হচ্ছে 2 মোল মাইনাস এখানে হাইড্রোজেন 1 মোল আয়োডিন 1 মোল, 2 মোল, তাহলে 2 - 2, তাহলে এই বিক্রিয়ার ডেলেন হচ্ছে 0। আবার ধরো হচ্ছে আমি তোমার অন্য কোনো একটা বিক্রিয়া দিলাম, যেমন হচ্ছে কোন বিক্রিয়া নিতে পারি, কোন বিক্রিয়া নিতে পারি যে ভাইয়া N2O5 বিয়োজিত হয়ে 2NO2 প্লাস হচ্ছে অক্সিজেন গ্যাস তৈরি হয়। ঠিক আছে, সমান আছে না? নাইট্রোজেন 2টা, অক্সিজেন তোমার হচ্ছে 4টা, 2টা 6টা হয়ে যাচ্ছে, তাই না? এই 6টা হয়ে যাচ্ছে। তো 2N2O5 আচ্ছা 2N2O5 ভেঙে গিয়ে 4NO2 প্লাস অক্সিজেন। এবার মিশছে কিনা দেখো তো। নাইট্রোজেন 4টা, অক্সিজেন 10টা, 4 গুণে 8টা আর 2টা 10টা। হ্যাঁ, এবার মিশছে। ধরো এই বিক্রিয়ার ডেলেনটা কত একটু চেক করে দেখি যে এই বিক্রিয়ার ডেলেন হচ্ছে এই পাশে গ্যাস আছে কয় মোল? 4 আর 1 এ 5 মোল মাইনাস এই পাশে গ্যাস আছে কয় মোল? টোটাল একটাই গ্যাস আছে N2O5, সেটা হচ্ছে 2 মোল, তাহলে 5 - 2 3। সেখানে আমরা দেখলাম তিনটা কন্ডিশন, দেখো যেখানে কোন জায়গায় ডেলেন 0 আসতেছে, কোন জায়গায় ডেলেন নেগেটিভ আসছে, কোন জায়গায় ডেলেন পজিটিভ আসতেছে। ঠিক আছে, এখন আসবো এই ডেলেন নেগেটিভ হলে কি হবে, পজিটিভ হলে কি হবে, আর শূন্য হলে কি হবে। তুমি যা চিন্তা করে দেখো, ধরো ডেলেনটা কি? ডেলেন পজিটিভ। ধরো ডেলেন পজিটিভ কি ভাইয়া? ধরো ডেলেন পজিটিভ, এগুলোকে এই পাশে নিয়ে আসি। এগুলো আশা করি বুঝতে পারছো। ধরো ডেলেনটা পজিটিভ, ডেলেন পজিটিভ হলে কি হবে, ডেলেন নেগেটিভ হলে কি হবে, এন্ড ডেলেন শূন্য হলে কি হবে, খেয়াল করে দেখো। তো আমরা এটা জানি সম্পর্ক যে Kp = Kc RT টু দি পাওয়ার ডেলেন। আসো, সো ধরো ডেলেন পজিটিভ আসলো, এটা মানে কি হবে? আমরা জানি Kp = Kc RT টু দি পাওয়ার ডেলেন। Kp = Kc RT টু দি পাওয়ার ডেলেন। এখন ডেলেন যেহেতু পজিটিভ কিছু একটা, তো আইটির উপরে পাওয়ার হয়ে তোমার হচ্ছে পজিটিভ কিছু হলে ওই মানটা অবশ্যই বাড়বে, মানে এই মানটা অবশ্যই প্লাস কিছু আসবে, এন্ড কেসির সাথে প্লাস কিছু গুণ হইলে ওভারঅল দেখো Kp = Kc ইনটু এইটা, এই মানটা যদি পজিটিভ কিছু হয়, কেসি এন্ড পজিটিভ ওইটা মিলে মানটা আরো বৃদ্ধি হবে, তার মানে কেপির মানটা আস্তে আস্তে বাড়তে থাকবে, কেপির মানটা আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে। দ্যাট মিন্স যখন ডেলেনটা পজিটিভ তখন আমাদের কেপিটা বড় হয় কার থেকে? কেসি থেকে। কেপিটা বড় হয় কার থেকে? কেসি থেকে। আবার উল্টা চিন্তা করতে পারো, কেসি কেন ছোট হইলো, উল্টা চিন্তা করো, তুমি আরটি টু দি পাওয়ার ডেলেনটা নিচে পাঠিয়ে দাও, তাহলে কেসি সমান সমান কি হবে? কেপির মান যাই হোক তাকে আবার তুমি আরটি টু দি পাওয়ার ডেলেন দিয়ে ভাগ করতেছো, তাহলে ওই সংখ্যাটা যখন ভাগ করবা তখন কেসির মানটা আলটিমেটলি কমে যাবে। যেভাবে চিন্তা করো, কেপিটা বড় আসবে, কেসিটা ছোট আসবে। আবার যে বিক্রিয়ার ডেলেনটা ইকুয়াল টু 0, তুমি তখন চিন্তা করে দেখো হবেটা কি? আমরা আবার জানি Kp = Kc RT টু দি পাওয়ার ডেলেন। এখানে যদি 0 বসাই দিই হবেটা কি? হ্যাঁ, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে সেই জিনিসটা আসলে 1 হয়ে যায়, তাহলে এটা বাদ, তখন Kp = কি দেখা যায়? তখন দেখা যাবে Kp = Kc। তার মানে কোনো বিক্রিয়ার ডেলেন যদি তোমার হচ্ছে সমান হয়ে যায়, তাহলে সেই বিক্রিয়ায় Kp যা Kc আসলে তাই আসবে। এন্ড ফাইনালি কোনো বিক্রিয়ায় ডেল n যদি এই n না ডেল n যদি কি হয়? নেগেটিভ হয়, তাহলে কি হবে? দেখো নেগেটিভ হলে কি হবে? হ্যাঁ, Kp = Kc RT টু দি পাওয়ার মাইনাস ডেল n ধরো। ঠিক আছে, নেগেটিভ কিছু একটা। সো নেগেটিভ যদি হয়, তুমি দেখো কোনো কিছুর পাওয়ার নেগেটিভ মানে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা দেখো, Kp একটা অবস্থা, Kp = Kc, কোনো কিছুর পাওয়ার নেগেটিভ মানে সেটাকে আমরা 1/RT টু দি পাওয়ার n এভাবে লিখতে পারি না? পাওয়ার যেহেতু নেগেটিভ, ভাগের নিচে গেলে পাওয়ারটা হয়ে যাবে পজিটিভ। এন্ড এবার RT টু দি পাওয়ার ডেলেনটাকে এর পাশে পাঠিয়ে দাও, তাহলে হবে কেসিটা এক পাশে থাকবে আর এ পাশে হয়ে যাবে Kp RT টু দি পাওয়ার ডেলেন। এইবার আসো, খেলা তো ঘুরে গেছে যে ভাই ডেলেন এর মান এবার যাই বসাও না কেন, RT এর উপরে গিয়ে সেটা প্লাস কিছু একটা আসবে এন্ড কেপির সাথে গুণ হয়ে কেসির মানটাকে বাড়িয়ে দিবে। সো আগে পাশার দ্বার উল্টাই গেছিল, যখন ডেলেনটা পজিটিভ ছিল কেপিটা তোমার হচ্ছে বেশি ছিল কেসির থেকে, এখন যখন ডেলেনটা নেগেটিভ হয়ে গেল জাস্ট উল্টা হয়ে যাবে, কেসি বড় হয়ে যাবে কেপির থেকে। ঠিক আছে, তাহলে এই কেসে কেসিটা বড় কেপির থেকে। এই তো এখন তুমি চাইলে মুখস্থ করে ফেলতে পারো।
ঠিক আছে, কারণ এগুলো দেখ কয়েকবার বা তুমি মাথায় চিন্তা করে বের করতে পারো যে ডেলেন যদি সমান হয় তাহলে কেপি ইকুয়ালস টু কেসি, ডেলেন যদি হচ্ছে তোমার পজিটিভ কিছু আসে প্লাস 1 2 3 4 5 6 এনিথিং, যেমন এই কেসটা এটা হচ্ছে তোমার এই বিক্রিয়াতে কেপিটা বড় কেসিটা ছোট, তাহলে আমরা বলতে পারি কমেন্ট করতে পারি যে এই বিক্রিয়ায় কেপি বড় কেসির থেকে, এটাই 0, দ্যাট মিন্স এই বিক্রিয়ায় কেপি ইজ ইকুয়ালস টু কেসি এন্ড এই বিক্রিয়ায় কেসি বড় কেপির থেকে, কারণ ডেলেনটা নেগেটিভ। বুঝছো? এই হচ্ছে কেপি কেসি সম্পর্ক। আসলে কেপি কেসির একক, আচ্ছা কেপি কেসির একক থেকেও তোমার হচ্ছে মাঝে মধ্যে কোশ্চেন আসে। দেখো ভাই কেপি এর যে একক, কেপি এর একক বের করার ফর্মুলা হচ্ছে, কেপি এর একক বের করার ফর্মুলা হচ্ছে atm টু দি পাওয়ার ডেলেন, এন্ড একটু আগে আমরা ডেলেন বের করা শিখছি, এন্ড কেসি এর একক হচ্ছে মোল পার লিটার টু দি পাওয়ার ডেলেন, as simple as that, মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন। যেমন তোমাকে আমি যদি বলি যে হেবার বসের নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন এখান থেকে তৈরি হয় টয়েস অ্যামোনিয়া, এই বিক্রিয়ায় কেপি কেসির একক বের করো, সেই বিক্রিয়ায় কেপি এর একক কি আসবে, এই বিক্রিয়ায় কেপি এর একক আসবে atm টু দি পাওয়ার ডেলেন, মানে কি উৎপাদের গ্যাসীয় মোল মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মোল, উৎপাদ আছে 2 মোল মাইনাস বিক্রিয়ক আছে 3 আর একে 4 মোল, তাহলে -2 atm টু দি পাওয়ার -2। আর তাহলে কেসি এর একক কি আসবে, কেসি এর একক আসবে মোল পার লিটার টু দি পাওয়ার -2, দ্যাট মিন্স মোল টু দি পাওয়ার -2 এন্ড মাইনাস এটা হয়ে যাবে +2, দ্যাট মিন্স লিটার স্কয়ার। বুঝছো? এই সো কেপি কেসির একক থেকে এখন এখানে কিছু কথা আছে। কথাটা হচ্ছে আমাদের সাম্যধ্রুবক যেগুলা কেপি কেসি এগুলা নরমালি কিন্তু একক আমরা না দিলেও চলে, বা অনেক জায়গায় দেখবে একক নাই। যেমন হাদিসের বইতে একটা এমসিকিউ আছে যেখানে তোমার হচ্ছে প্রথম দিকে বলে মানে একটা এমসিকিউ যে নিচের কোনটি কেপি কেসির একক, অপশন আছে একক নাই হাবি যাবি, স্যার কিন্তু একক নাই অপশনে দাঁড়াইছে। তো এখন যদি অপশনে একক নাই থাকে তো তোমরা একক নাইটা দিবা, আর যদি অপশনে 4টা উত্তর থাকে তোমাকে বের করতে হবে, তখন বের করে দিবা। আমার কথা কি বুঝছো? যদি অপশনে একক নাই কথাটা থাকে তাহলে তোমরা একক নাইটা দিবা, কারণ আমাদের কেপি কেসির নরমালি বা যে আমাদের কেএসপি কেপি সাম্যধ্রুবক গুলার সাধারণত একক নাই, কারণ এগুলা কি সাম্যাবস্থায় উৎপাদ এবং বিক্রিয়কের ঘনমাত্রা আংশিক চাপ এগুলোর অনুপাত, সেগুলো নরমালি কি থাকে না, একক থাকে না। বাট যদি আমরা বের করতে চাই বা আমাদের প্রশ্নের ভিতরে বের করাই লাগে তখন আমরা এই নিয়মে বের করবো। বুঝছো? এই জন্য শিখাইছি কেপি কেসি এর নিয়ামক। আচ্ছা কেপি কেসি এর নিয়ামক মানে কেপি কেসি কিসের উপর ভিত্তি করে চেঞ্জ হয়? ভাইয়া কেপি কেসি শুধুমাত্র তাপমাত্রার উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়। তোমরা এই জায়গায় ক্যাচ লাগাও, তোমাকে যখন বলে সাম্যাবস্থা কিসের উপর চেঞ্জ হয়, বাম দিকে ডান দিকে যায় কেন, লাস্ট দিলে নীতি অনুযায়ী তাপমাত্রা চাপ ঘনমাত্রার উপরে, কিন্তু কেপি কেসি সাম্য ধ্রুবক কেন চেঞ্জ হয়? একটা জিনিসের জন্য, তাপমাত্রা। এই জায়গায় ভুল কইরো না ভাই, তোমাদের জিজ্ঞাসা করবে যে কেপি কেসি এর নিয়ামক কি, শুধুমাত্র তাপমাত্রা। কেপি কেসি তাপমাত্রা বাদে আর কোনো কিছুর জন্য চেঞ্জ হয় না, এন্ড তাপমাত্রার উপর ডিপেন্ড করে কেপি কেসি কেমনে চেঞ্জ হয়, ঠিক আছে, এটা বোঝার জন্য আমাদেরকে পড়াশোনা করতে হয় ভ্যান হফ ইকুয়েশন। আমরা ভ্যান হফ ইকুয়েশন থেকে পড়ে ওই পেজে আবার সিম্পলিফাই করে লিখবো যে তাপমাত্রা বাড়াইলে কেপি কেসি কি হবে, তাপমাত্রা কমাইলে কেপি কেসি কি হবে সেই উপরে। সো ভ্যান হফ ইকুয়েশনটা হচ্ছে এরকম, ভ্যান হফ আমাদেরকে কেপি কেসির সম্পর্ক বের করার জন্য একটা ইকুয়েশন দিছে, তোমরা অনেকে এটা দেখছো যে লন কেপি ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল এইচ ডিভাইড বাই আর ইনটু 1/t প্লাস সি। এটা হচ্ছে মানে লন কেপি বলতে লন কে আর কি, এখানে কেপিও বসাতে পারো কেসিও বসাতে পারো, কেপির জন্য ইকুয়েশন যা আসবে কেসির জন্য তাপমাত্রার সাথে ইকুয়েশন তাই আসবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সো এই যে এইটা হচ্ছে আমাদের ভ্যান হফ ইকুয়েশন। এই ভ্যান হফ ইকুয়েশন থেকে আমরা বের করতে পারবো যে আসলে আমাদের ডেল এস মানে কি, ডেল এস দুই রকমের হয়, পজিটিভ বা নেগেটিভ। দ্যাট মিন্স তাপ উৎপাদী বিক্রিয়া তাপহারী বিক্রিয়াতে কেপি কেসি আসলে তাপমাত্রার সাথে সেম ভাবে পরিবর্তন হয় না, ভিন্ন ভাবে পরিবর্তন হয়। তো আমরা এই ইকুয়েশন থেকে আসলে বের করার চেষ্টা করবো সম্পর্কটা যে কেমনে কি হয়, ঠিক আছে। তো তোমাদের কিন্তু লাস্ট দিনের নীতি পড়াইছিলাম তাই না, ফাইনাল আনসারটা সেম আসবে। যেমন তোমরা লাস্ট দিনের নীতি পড়ছিলাম না, বলছিলাম না যে লাস্ট দিনের নীতি তোমার হচ্ছে এই কনসেপ্টটা আমরা ভ্যান হফে গিয়ে আবার পড়বো। লাস্ট দিনের নীতি কি পড়ছিলাম যে তাপ উৎপাদিতে উল্টা, তাপমাত্রা বাড়াইলে তোমার হচ্ছে পিছনে আসে, কমাইলে সামনে যায়, আর তাপ হারিতে সমান সমান, বাড়াইলে সামনে কমাইলে পিছে পড়ছিলাম তো। আচ্ছা তুমি দেখো তো কেপি কেসি যেটা আছে, কেপি কেসির উপরে কি থাকে, উৎপাদ, নিচে কি থাকে, বিক্রিয়ক। উৎপাদ যদি বেড়ে যায়, বিক্রিয়া যদি সামনের দিকে যায় তাহলে উৎপাদ বাড়ে, তার মানে কেপি কেসি বাড়ে। বিক্রিয়া যদি পিছনের দিকে যায় তাহলে উৎপাদ কমে বা বিক্রিয়ক বাড়ে, কেপি কেসি কমে। তুমি কি বুঝতে পারতেছো যে কোন একটা বিক্রিয়া যখনই সামনের দিকে যাবে কেপি কেসি বাড়বে, পিছনের দিকে আসলে কেপি কেসি কমবে। এইবার আসো
তাপ উৎপাদী বিক্রিয়াতে তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়া পিছনের দিকে আসে, ওই যে উল্টা সম্পর্ক। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়া পিছনে আসে, পিছনে আসে মানে কেপিকেসি কমে যায়, আর তাপ কমাইলে সামনের দিকে যায় মানে কেপিকেসি বেড়ে যায়। তাপ হারি বিক্রিয়াতে তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়া সামনে যায়, ওই যে সমান সমান, বাড়াইলে সামনে কমাইলে পিছে, তাহলে বাড়াইলে সামনে যায় কেপিকেসি বাড়ে, কমাইলে কেপিকেসি কমে। এইখানেও দেখো তো সেম সেম মিলছে কিনা, তাপ হারিতে সেম সেম, তাপমাত্রা বাড়াইলে কেপিকেসি বাড়ে, তাপমাত্রা কমাইলে কেপিকেসি কমে। আর তাপ উৎপাদিতে উল্টা, তাপমাত্রা বাড়াইলে কেপিকেসি কমে, তাপমাত্রা কমাইলে কেপিকেসি বাড়ে। এবার আসো এইটা এই ভ্যান ডাফ থেকে প্রমাণ করবো, ঠিক আছে? আসো, সো ভ্যান ডাফ আমাদেরকে বলতেছে যে লন কে জিজ্ঞেস এটা সমীকরণ। এবার তাহলে আমরা দুইটা আলাদা পার্টিশন করে নিই, এক পাশে আমরা তাপ উৎপাদির হিসাব করবো, এক পাশে তাপ হারির হিসাব করবো। আসো তাপ উৎপাদিতে আসো, তাপ উৎপাদিত বিক্রিয়ার ডেলেস হচ্ছে নেগেটিভ, তাপ হারি বিক্রিয়ার ডেলেস হচ্ছে পজিটিভ, ডেলেস হচ্ছে পজিটিভ। আচ্ছা, সো তাপ উৎপাদিত বিক্রিয়ার ডেলেস যেহেতু নেগেটিভ হবে, আমরা যদি এইটা ওই জায়গায় বসাই দিই তাহলে হবেটা কি দেখো, লন কে ইজ ইকুয়ালস টু, অলরেডি এখানে একটা মাইনাস আছে, আমরা যদি ডেলেস এর সাইনটা আবার মাইনাস বসাই দিই তাহলে মাইনাস প্লাসে ডেলেসটা হয়ে যাবে প্লাস আর ইনটু 1/t প্লাস সি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার এটা তো প্লাস সি, এটা কনস্ট্যান্ট, এটা কথা বাদ দাও, তুমি চিন্তা করে দেখো তো তাপমাত্রার সাথে কেপিকেসি সম্পর্ক কি আসলো, ব্যস্তানুপাতিক না? এই চিন্তা করে দেখো, কে উপরে টি কিন্তু নিচে, তাপমাত্রার সাথে কেপিকেসি সম্পর্ক ব্যস্তানুপাতিক। তার মানে তুমি যদি তাপমাত্রার মান বাড়াও তাহলে কেপি কেসি কমবে, তাপমাত্রা যদি কমাও তাহলে কেপি কেসি বাড়বে। কোন দিকে আসছে? উল্টা, বাড়াইলে কমে, কমাইলে বাড়ে, আসছে উল্টা সম্পর্ক। আচ্ছা আসো তাপহারি বিক্রিয়া, আসো তাপহারি বিক্রিয়াতে রিলেটিভ ভ্যালু পজিটিভ, পজিটিভ মানে এখানে প্লাস বসাইলে প্লাস মাইনাসে মাইনাসই থাকবে, মানে সমীকরণ এটাই থাকবে, লন কে ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল এইচ ডিভাইড বাই আর ইনটু 1/t প্লাস সি। এবারে তো ভাই ব্যস্তানুপাতিক সম্পর্ক না, এখানে একটু কথা আছে, সামনে মাইনাস আছে ভাই, মনে রাখবা যখন সামনে মাইনাস থাকে তখন ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়ে যায় সমানুপাতিক, আর সমানুপাতিক থাকলে হয়ে যায় ব্যস্তানুপাতিক। কিরকম বোঝাচ্ছি দেখো, ধরো ওই যে আমরা বললাম y প্রপোর্শনাল টু x, এটা সমানুপাতিক না, কিন্তু সামনে যদি মাইনাস দিয়ে দাও তাহলে হবে ব্যস্তানুপাতিক। কারণ তুমি দেখো y যদি প্লাস হয় x হবে মাইনাস, মানে y যদি বাড়ে x কমবে, ব্যস্তানুপাতিক হয়ে গেল না? এই যে মানে মাইনাস থাকলে সম্পর্ক কি হয়ে যায়, ঘুরে যায়, মাইনাস থাকলে সম্পর্ক কি হয়ে যায়, ঘুরে যায়, মাইনাস থাকলে সম্পর্ক ঘুরে যায়। এখানে কিন্তু কোনো মাইনাস ছিল না, তাই নরমালি দেখো কেপি কে এর সাথে তাপমাত্রার সম্পর্ক ব্যস্তানুপাতিক, উল্টা হয়েছে, কিন্তু এখানেও ব্যস্তানুপাতিক দেখতেছি, কিন্তু সামনে মাইনাস আছে, মাইনাস থাকলে ব্যস্তানুপাতিক হয় সমানুপাতিক, সমানুপাতিক থাকলে হয় ব্যস্তানুপাতিক। তো যেহেতু ব্যস্তানুপাতিক আছে এবং সামনে মাইনাস আছে, তাহলে এটা উল্টা হয়ে যায়, কি হয়ে যাবে, সমানুপাতিক। তাহলে তাপমাত্রার সাথে তাপ হারি বিক্রিয়াতে কেপিসি সম্পর্ক সমানুপাতিক। দ্যাট মিন্স তুমি যদি তাপমাত্রা বাড়াও তাইলে কেপিসি বাড়বে, কি মিলছে, সমান সমান, তাপ হারিতে সমান সমান, বাড়াইলে বাড়বে, কমাইলে কমবে, সমানুপাতিক সম্পর্ক। দেখো কত মজা করে এগুলা মনে রাখা যায়, ঠিক আছে? এখন তুমি যেমন মনে রাখো, কোনো সমস্যা নেই, যে তাপমাত্রা বাড়াইলে কেপিকেসির মান কমবে, তাপমাত্রা কমাইলে কেপিকেসির মান বাড়বে। উল্টা সম্পর্ক তাপ উৎপাদনের ক্ষেত্রে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাপ উৎপাদনের ক্ষেত্রে, আর তাপ হারির ক্ষেত্রে সমানুপাতিক সম্পর্ক। এন্ড আমরা চাইলে এটাকে কি করতে পারি, হ্যাঁ গ্রাফে রিপ্রেজেন্ট করতে পারি। কেমনে দেখো, হ্যাঁ লন কে এটাকে যদি আমরা y অক্ষে রাখি, 1/t এটাকে যদি আমরা হচ্ছে x অক্ষে রাখি, যে 1/t যেটা আছে এটাকে আমরা যদি হচ্ছে x অক্ষে রাখি, এটা হতে কিরকম দেখা যায়, y is equals to something x plus c, y is equals to mx plus c। দেখো তো এখানেও সেম, লন কে কে আমরা যদি হচ্ছে y অক্ষে রাখি, 1/t কে আমরা যদি x অক্ষে রাখি, তাহলে y is equals to mx plus c, y is equals to something x plus c। সামথিং মানে কি ভাই, ডেল h, কোনটা বিক্রিয়ার জন্য কনস্ট্যান্ট, আর তেমনিও কনস্ট্যান্ট, এটা কি কনস্ট্যান্ট, মানে এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা কি ঢাল, তাহলে y is equals to ঢাল m into x plus c, এটা কি y is equals to mx plus c। কার সমীকরণ, একটা সরল রেখার সমীকরণ। কিন্তু দেখো এখানে ঢালটা পজিটিভ, ডেল h বাই r, এখানে ঢালটা নেগেটিভ, দেখছো এখানে ঢালটা নেগেটিভ, মাইনাস ডেল h বাই r। তাহলে এইটার গ্রাফটা কেমন হবে, এটা একটা তোমার হচ্ছে, এই দেখো লন কে কে তুমি রাখছো y অক্ষে, আর 1/t কে রাখছো x অক্ষে, হ্যাঁ, এবং এখানে ঢালটা কি পজিটিভ, পজিটিভ ঢাল মানে এটা হবে উপরের দিকে। আর এইটার গ্রাফটা কেমন হবে, যে সিম্পলি একই জিনিস, যে লন কে রাখছো y অক্ষে এবং 1/t রাখছো x অক্ষে, যেহেতু মাইনাস ডেল h বাই r, ঢাল নেগেটিভ, তাহলে হবে নিচের দিকে। এই হচ্ছে গ্রাফ। তাহলে তাপ উৎপাদনের গ্রাফটা হচ্ছে উপরের দিকে কারণ ঢালটা পজিটিভ, তাপ হারির গ্রাফটা হচ্ছে নিচের দিকে কারণ ঢালটা নেগেটিভ। এই যে এই গ্রাফ দেখো তোমরা ভয় পাইছো, দেখো তো কতটুকু সিম্পল ভাই। তাহলে দেখো তো ভ্যান ডাফ সবাই বুঝতে পারছো,
হ্যান্ড সবাই বুঝতে পারছো? সেটাই কিন্তু আমাদের মানে হচ্ছে কেপিকেসির তোমার হচ্ছে পড়ালেখা। এখন দেখো যে ভাই কেপিকেসির কিছু ফর্মুলা তোমাদের মুখস্থ রাখতে হবে। তুমি তো মানে এইচএসসি এর মতো পরীক্ষা হলে ডিরাইভ করবা না, তো সবগুলো পাগলের মতো তোমার মুখস্থ রাখতে হবে না, যেগুলো লাগবে সেগুলো আমি বলতেছি। ভাই এই যে বিক্রিয়াটা পিসিএল তোমার হচ্ছে 5 থেকে পিসিএল 3+ ক্লোরিন, এই বিক্রিয়ার যে কেপির ইকুয়েশন ভাই বিশ্বাস করো মুখস্থ করতেই হবে। আলফা স্কয়ার পি 1 মাইনাস আলফা স্কয়ার, আলফা স্কয়ার পি 1 মাইনাস আলফা স্কয়ার, আলফা স্কয়ার পি 1 মাইনাস আলফা স্কয়ার। দেখো আমাদের এখান থেকে আলফা দিয়ে এক্স টেক্স কিছু বের করা লাগবে না, ডাইরেক্ট মুখস্থ থাকলে ডাইরেক্ট আলফা দেওয়া থাকবে, পি দেওয়া থাকবে, বসাই দিবা। জাস্ট এখানে কেপি বের করতে কি লাগবে? আলফাটা লাগবে আর প্রেসারটা লাগবে, টোটাল প্রেসার, আর কিচ্ছু লাগবে না। সো এখানে ফর্মুলাগুলো বলে দিবে, প্রেসার আর আলফাটা বলে দিবে, তোমাকে বের করতে বলবে কেপি। তুমি যদি এখন ফর্মুলা ডিরাইভ করে তারপর করতে যাও, এটা কি এইচএসসি পরীক্ষার হল? না। তোমাকে মনে রাখতে হবে পিসিএল 5 থেকে পিসিএল 3+ ক্লোরিন, এই বিক্রিয়ায় কেপির ইকুয়েশন হচ্ছে আলফা স্কয়ার পি 1 মাইনাস আলফা স্কয়ার। ভাইয়া N2O4 এর ক্ষেত্রে একটু দেখো, N2O4 থেকে 2NO2, এই বিক্রিয়ায় পুরোপুরি আগেরটার মতো জাস্ট একটা 4 আসছে। দেখো আলফা স্কয়ার পি 1 মাইনাস আলফা স্কয়ার, পুরোপুরি এটা জাস্ট সামনে কি আসছে? একটা 4 আলফা স্কয়ার পি 1 মাইনাস আলফা স্কয়ার, যেগুলো কিন্তু মুখস্থ করা যায়, বুঝছো? H2 প্লাস H2 থেকে 2 হাইড্রোজেন আয়ন, মনে রাখতেই হবে ভাই। 4 আলফা স্কয়ার ইনটু 1 মাইনাস আলফা হোল স্কয়ার, 4 আলফা স্কয়ার 1 মাইনাস আলফা হোল স্কয়ার, 4 আলফা স্কয়ার 1 মাইনাস আলফা হোল স্কয়ার। এগুলো ছিল 1 মাইনাস আলফা স্কয়ার, 1 মাইনাস আলফা স্কয়ার, কিন্তু 1 মাইনাস আলফা হোল স্কয়ার, সাবধান, ঠিক আছে? আর বাকিগুলো এখানে লাগবে না, মানে বাকিগুলো তুমি মুখস্থ কইরাও মনে রাখতে পারবে না। সো যে এই তিনটা মাস্ট বি তোমাকে মনে রাখতে হবে, এই তিনটা মাস্ট বি, এন্ড কেসিটাও চাইলে, ঠিক আছে, ম্যান্ডেটরি না, বাট চাইলে তুমি মনে রাখতে পারো। সো এখানে এই তিনটা রিঅ্যাকশনের জন্য, এই তিনটা রিঅ্যাকশনের কেপি কেসিটা একটু ভাইয়া প্লিজ, কেপিটা মাস্ট, কেপি মাস্ট, কেসিটাও চাইলে তুমি মনে রাখতে পারো। কেপি মাস্ট মনে রাখতে হবে, কিচ্ছু করার নেই, বুঝছো? সো এই যে আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা তোমার হচ্ছে সাম্যাবস্থার পড়াশোনা কতটুকু সহজ, প্রিসাইজ, কম্প্যাক্ট, বুঝতে পারছো? আচ্ছা, এবার আমি একটু এক্সট্রা কিছু তোমার জিনিস তোমাদের পড়াবো। সেটা হচ্ছে একটু আসো যে ভাই আমরা কোন একটা রিঅ্যাকশন যদি তোমার হচ্ছে চেঞ্জ করে দেই খানিকটা, তাহলে কেপিকেসি কিভাবে চেঞ্জ হয় সেটা একটু বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? তো তিনটা সিম্পল কেস আমরা দেখবো। যেমন ধর আমার কাছে এই বিক্রিয়াটা আছে, এই যে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন, এই বিক্রিয়াটা আমি কেন বারবার ইউজ করি? কারণ এই বিক্রিয়াগুলো আসলে ভাই পরীক্ষাতে অনেক ফেমাস, বুঝছো? এই জন্য বারবার এগুলোই দেখাই। সো এখানে ধরো কি তৈরি হয়েছে? টুয়াইস অ্যামোনিয়া। এন্ড ধরো এই বিক্রিয়ার যে কেপি কেসি এগুলো হচ্ছে K1, মানে সাম্যদ্রব্যটা হচ্ছে K1। হ্যাঁ, জাস্ট বিক্রিয়াটা উল্টা করে দিলাম, 2 অ্যামোনিয়া এই পাশে চলে আসলো, এন্ড তোমার হচ্ছে উৎপাদ আকার তৈরি হচ্ছে নাইট্রোজেন গ্যাস প্লাস 3 হাইড্রোজেন গ্যাস। তাহলে এই বিক্রিয়ার কেটা কত হবে বলো তো? এটা ধরো K2 ধরলাম, এটা কত হবে? দেখো আমাদের এই প্রথম যে বিক্রিয়াটা সেটাকে জাস্ট খালি আমি উল্টা করে দিছি, বিক্রিয়কটা উৎপাদটা বিক্রিয়কে আসছে, বিক্রিয়কটা উৎপাদে গেছে। তাহলে এই বিক্রিয়ার কেপি কেসিটা যদি হয় K1, তাহলে নতুন বিক্রিয়ার যেটা উল্টা করে দিছি সেটা কত হবে? এইটার কেপি কেসিটা জাস্ট আগেরটা উল্টা হবে, মানে এটার যা ছিল জাস্ট 1/K1। মজা না? সো মাঝে মাঝে মানুষের এরকম দুষ্টামি করবে। কিরকম দুষ্টামি করবে? বলবে ভাই এই যে বিক্রিয়াটা এর কেপি হচ্ছে 2, বলো তো তাহলে এই বিক্রিয়া কেপি কত? কোনো ম্যাথ করা লাগবে না, এটা হবে 1/2, জাস্ট ওটার উল্টা। এটা 10, তাহলে 1/10, বুঝছো? তাহলে কোন একটা বিক্রিয়ার কেপিকেসি যা হবে তার উল্টা বিক্রিয়ার কেপিকেসি হবে তার কেপিকেসি উল্টা 1/, বুঝছো? এই হচ্ছে প্রথম সিম্পল কিছু জিনিসপাতি। দেখো তারপরে আমার কাছে বিক্রিয়া আছে এইটা, হাইড্রোজেন গ্যাস প্লাস আয়োডিন গ্যাস, এখান থেকে তৈরি হচ্ছে 2 হাইড্রোজেন আয়োডিন। আমি একটা কাজ করলাম, পুরো বিক্রিয়াকে তোমার হচ্ছে অর্ধেক করে দিলাম, হয়ে গেল হাফ হাইড্রোজেন আয়োডাইড, হাফ আয়োডিন। এটাকে অর্ধেক করলে 2 দিয়ে ভাগ করলে কি হবে? 2 দিয়ে কাটাকাটি গিয়ে আসবে হাইড্রোজেন আয়োডাইড। এই তো ধরো এই বিক্রিয়ার কেপিটা হচ্ছে কেপিকেসি বা সাম্যদ্রব্য হচ্ছে K1, তাহলে এই বিক্রিয়ার কত হবে? এটা হচ্ছে এখন আমাদের কনসেপ্ট। দেখো আমাদের দেখো চেঞ্জটা কি হয়েছে। এখানে ছিল হাইড্রোজেন 1 মোল, আয়োডিন 1 মোল এন্ড হাইড্রোজেন আয়োডিন 2 মোল, এন্ড এই বিক্রিয়ার সাম্যদ্রব্য ছিল K1, যাই হোক কিছু একটা ছিল। এখন নতুন বিক্রিয়া, এটা থেকে চেঞ্জটা কি হয়েছে দেখো তো। সবার সামনে তুমি একটা হাফ গুণ করছো কিনা, ভাগ চিন্তা করবা না, গুণ গুণ কত দিয়ে গুণ করছো এটা চিন্তা করবা অলওয়েজ। দেখো এখানে 1 ছিল, তুমি একটা 1/2 সামনে নিয়ে আসছো, মানে 1/2 দিয়ে গুণ করছো। এখানে সিমিলারলি একটা 1/2 দিয়ে গুণ করছো, এখানেও 1/2 দিয়ে গুণ করছিলা, তখন 2 আর 2 কাটাকাটি গিয়ে সামনে 1 চলে আসছে। তার মানে তুমি এখানে
গুণ দিয়ে চিন্তা করবা, কি দিয়ে ভাই? গুণ দিয়ে। যে এটা থেকে এটাতে কি চেঞ্জ হয়েছে, আমি একটা হাফ গুণ করছি, এই যে কত গুণ করছো এটা বের করবা, অলওয়েজ ভাগ টাগ না, কত গুণ করছো এটা বের করবা। সো নতুন বিক্রিয়ার সাম্য ধ্রুবকটা হবে আগের বিক্রিয়ার উপরে পাওয়ার হবে তত, ঠিক যতটা আমরা গুণ করছি। সো এই যে কত গুণ করছি এটা বের করা ইম্পর্টেন্ট এজন্যই, যেখানে যত গুণ করছি আমাদের এই যে কেপি বা কেসি সেটার পাওয়ার হয়ে যাবে তত। তো এখানে যদি 3 গুণ করতাম তাহলে এখানে পাওয়ার হইতো 3, এখানে হাফ গুণ করছি তাই পাওয়ার হয়েছে হাফ। বুঝছো? ধরো এটা সবাই 2 দিয়ে গুণ করে দিলাম, সবাই 2 দিয়ে গুণ করে দিলাম, 2H2 প্লাস I2 2I2, সেখান থেকে তৈরি হলো 4 হাইড্রোজেন আয়োডাইড। তাহলে এই বিক্রিয়ার কি এটা কত হবে? এই বিক্রিয়ার K3 টা হবে, প্রথম যে বিক্রিয়াটা আছে K1 তাকে তুমি কি করছো? 2 দ্বারা গুণ করছো, 2 দিয়ে গুণ করছো। তাহলে কি হবে ভাই? তোমার এই নতুনটা হয়ে যাবে 2 পাওয়ার হয়ে যাবে, 2 পাওয়ারে চলে যাবে। বুঝছো? এই লাস্টলি আসো, আমার কাছে কোনটা বিক্রিয়া আছে 2A প্লাস B, সেখান থেকে তৈরি হয় C and A প্লাস তোমার হচ্ছে 2D, সেখান থেকে তৈরি হয় হচ্ছে 2B। এই বিক্রিয়ার ধরো হচ্ছে সাম্য ধ্রুবকটা K1, এই বিক্রিয়ার ধরো সাম্য ধ্রুবকটা হচ্ছে K2। তাহলে এই দুটো বিক্রিয়াকে আমরা যদি সামারি করে লিখি তাহলে নতুন যে বিক্রিয়াটা হবে সেই বিক্রিয়ার কে কত এটা বের করা হচ্ছে আমাদের জন্য টার্গেট। দেখো 2A প্লাস A এটা হবে 3A, এন্ড এখানে 2D তে একাই আছে 2D, এন্ড এই পাশে দেখো একটা B আছে, এই পাশে দেখো দুইটা B আছে, তাহলে এই দুইটা B থেকে এখানে একটা B কাটাকাটি গিয়ে এখানে একটা B থাকবে, সেই পাশে বিটা কিন্তু কাটাকাটি যাচ্ছে, আর এই পাশে আছে C প্লাস এখানে একটা B। আমরা কি করছি? জাস্ট সিম্পলি দুটো বিক্রিয়াকে যোগ করছি, তাই না? এই বিক্রিয়াটার সাম্য ধ্রুবক ছিল K1, এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক ছিল K2। কোশ্চেন হচ্ছে নতুন যে বিক্রিয়াটা দুটো বিক্রিয়াকে যোগ করে পাইলাম এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক কে কত, এটা হচ্ছে কোশ্চেন। দেখো যখন আমরা দুটো বিক্রিয়াকে যোগ করি তখন তাদের সাম্য ধ্রুবক গুলা গুণ হয়ে যায়। কি হয়? এই যে এইটা সাম্য ধ্রুবক K1, এটা সাম্য ধ্রুবক K2, গুণ হয়ে যায়। যোগ করলে কি হয়ে যায়? গুণ হয়ে যায়। যোগ করলে কি হয়ে যায়? গুণ হয়ে যায়। আর বিয়োগ করলে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। সো এটা দেখাইলাম না, জাস্ট সিম্পল এরকম 2-3টা জিনিস কিন্তু তোমাদের লাগতে পারে। এই এবার তুমি দেখবা একটা কোশ্চেনও তুমি আটকাচ্ছ না। তো চলো আমরা ডাইরেক্ট আমাদের কোশ্চেন সলভ পার্টে চলে যাই। আমাদের আজকের প্রথম কোশ্চেন, যে বিক্রিয়ায় সাম্যাবস্থার উপরে, সাম্যের উপরে কোনটির প্রভাব নাই? দেখো সাম্যের উপর, সাম্য মানে হচ্ছে সাম্যাবস্থা। আমরা জানি আমাদের বিক্রিয়ার সাম্যাবস্থায় মূলত আমরা লাসিদেলার নীতি অনুযায়ী তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রার প্রভাব নিয়ে আলোচনা করি। এবার দেখো আমাকে বলছে সাম্যাবস্থায় কোনটির প্রভাব নাই? চাপের প্রভাব আছে। হ্যাঁ, সাম্যাবস্থায় প্রভাবকের ভূমিকাহীনতা, সাম্যাবস্থায় প্রভাবকের ভূমিকাহীনতা, সাম্যাবস্থায় প্রভাবক কোনো কাজ করতে পারে না। আমাদের সাম্যাবস্থায় 4টা শর্ত বলছিলাম, তার মধ্যে 4 নম্বর শর্ত তোমার হচ্ছে ইফেক্টিভনেস অফ ক্যাটালিস্ট। প্রভাবক সাম্যাবস্থায় কোনো ভূমিকা রাখে না, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা এগুলোই কিন্তু সাম্যাবস্থাকে চেঞ্জ করে। আর একটা বিষয় প্যাচ থাকতে পারে, সাম্য ধ্রুবক কেপিটিসি কার উপর ডিপেন্ড করে? শুধুমাত্র তাপমাত্রা। ঠিক আছে? আচ্ছা আসো, 2 সালফার ডাইঅক্সাইড গ্যাস প্লাস অক্সিজেন গ্যাস থেকে 2 সালফার ট্রাইঅক্সাইড গ্যাস প্লাস তাপ, মানে তাপ তৈরি হচ্ছে। এইটা বিক্রিয়া করে তাপ তৈরি করতেছে। কি বিক্রিয়া? কি বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া। কি বিক্রিয়া ভাই? তাপ উৎপাদী বিক্রিয়া। কি বিক্রিয়া ভাই? তাপ উৎপাদী বিক্রিয়া। বলছে এই বিক্রিয়ায় তাপমাত্রা হ্রাস করলে কি হবে? তাপ উৎপাদী বিক্রিয়াতে উল্টা ঘটনা ঘটে, তাপমাত্রা বাড়াইলে পিছনে আসে, কমাইলে সামনে যায়। বলছে কি তাপমাত্রা কমাইলে, তাপমাত্রা কমাইলে সামনের দিকে যায়। এখানে কি বলছে? তাপমাত্রা কমাইলে, তাপমাত্রা কমাইলে বিক্রিয়া যাবে সামনের দিকে, তাপমাত্রা কমাইলে বিক্রিয়া যাবে সামনের দিকে। সামনের দিকে যাওয়া মানে কি? কেপিকেসির মান বৃদ্ধি পাবে। তাপ উৎপাদী বিক্রিয়ায়, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রার সাথে কেপিকে সম্পর্ক উল্টা, বাড়াইলে সামনে যায়, কমাইলে পিছনে যায়। তার মানে কেপিকেসির মান তোমার হচ্ছে তাপমাত্রা কমাইলে বাড়বে, তাপমাত্রা কমাইলে কি হবে? বাড়বে, উল্টা সম্পর্ক। এটা কেপিকেসির মান বৃদ্ধি পাবে। হ্যাঁ হ্যাঁ, মনে ভুল অপশন টাইপ করছি, কেপিকেসির মান বৃদ্ধি পাবে। বিক্রিয়ার হারটা কত ক্লাসের কোশ্চেন? যে তাপমাত্রা বাড়াইলে আমাদের বিক্রিয়ার হার 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায় প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইলে, মনে আছে কিনা? তো বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। সাম্যাবস্থা বাম দিকে যাবে না। আচ্ছা, মূলত এই কোশ্চেনটা ছিল মনে হয় কোনটি সঠিক না। দাঁড়াও, কোশ্চেনটা চেঞ্জ করে দিই, কারণ দেখো মনে ধরো এই বিক্রিয়ায় তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়ায় কি ঘটে না, এটা হচ্ছে ধরো কোশ্চেন। এইবার আসো, কেপিকেসির মান বৃদ্ধি পাবে কারণ বিক্রিয়া সামনের দিকে গেছে, বা আমরা জানি ভ্যান ডফ থেকে একটু আগে বললাম যে তাপমাত্রা কমাইলে কেপিকেসির মান বাড়বে, তাহলে কেপিকেসির মান বাড়বে। আবার আমরা গত ক্লাসেই পড়ছি যে বিক্রিয়ার হার তাপমাত্রা বাড়াইলে বাড়ে, চাপ বাড়াইলে বাড়ে, ঘনমাত্রা বাড়াইলে বাড়ে, এগুলোর উপর ডিপেন্ড করে দেখছি। তাহলে আমাদের বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। কিন্তু সাম্যাবস্থা কি বাম দিকে যাচ্ছে? আমাদের বিক্রিয়া সামনের দিকে যাচ্ছে, পিছনের দিকে তো যাচ্ছে না। ঠিক আছে, সাম্যাবস্থা বাম দিকে যাচ্ছে, এটা ভুল। ঠিক আছে, কোশ্চেনটা চেঞ্জ করে দিলাম যে কোনটা ঘটে না, সাম্যাবস্থা বাম দিকে যায় না। বুঝছো? জাহাঙ্গীরনগর 23-24 সালে কোশ্চেন। আসো
তাপমাত্রা বাড়াইলে একটা উভমুখী বিক্রিয়া তাপহারী বিক্রিয়ায় সাম্য বিক্রিয়ার ক্ষেত্রে নতুন সাম্যাবস্থা কোন দিকে যায়? আচ্ছা, তাপহারী বিক্রিয়ায় কি করছে? তাপমাত্রা বাড়াইছে। তাপহারী বিক্রিয়া যেখানে সমান সমান, তাপমাত্রা বাড়াইলে সামনে, কমাইলে পিছনে, মনে আছে? সেভাবেই মনে করতে পারবো। তাপহারী বিক্রিয়ায় সাম্যাবস্থায় আমরা যদি কি করি, তাপমাত্রা বাড়াই, বিক্রিয়া সামনের দিকে যাবে। উৎপাদের পরিমাণ কমে যাবে না, বিক্রিয়কের পরিমাণ বেড়ে যাবে, বিক্রিয়া সামনের দিকে যাবে। মানে কি, বিক্রিয়ক কমবে, উৎপাদ বাড়বে, বিক্রিয়কের পরিমাণ কমে যাবে। এই যে বিক্রিয়কের পরিমাণ কমে যাবে। সাম্যাঙ্ক মানে তোমার সাম্য দিব, কেপিকেসির মান কমে যাবে। এই তাপহারী বিক্রিয়ায় কেপিকেসির সাথে সম্পর্ক সমান সমান, বাড়াইলে বাড়বে, কমাইলে কমবে। তাহলে এখানে কি বলছে? তাপমাত্রা বাড়াইছে, তাহলে কেপিকেসি বাড়বে, কমবে না। বুঝছো? তাহলে এখানে একটাই আনসার, বিক্রিয়কের পরিমাণ কমে যাবে, উৎপাদের পরিমাণ বেড়ে যাবে। আসো, সকল তাপোৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে কি হয়? ভাইয়া, তাপোৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রার সাথে সম্পর্ক উল্টা উল্টা উল্টা, এভাবে মনে করলে জীবনেও ব্যস্ত থাকবে না। হ্যাঁ, এখন যদি দিকের কথা বলো তাহলে বাড়াইলে পিছনে, কমাইলে সামনে। আর কেপিকেসির কথা বললে বাড়াইলে তোমার হচ্ছে কমবে, কমাইলে বাড়বে। হ্যাঁ, আসো, তাহলে এখানে বলছে কি? তাপমাত্রা বাড়াইছি। তাপমাত্রা বাড়াইছে মানে কি? সাম্য ধ্রুবকের মান বৃদ্ধি পাবে না, কমবে। বাড়াইছে মানে কমবে, সাম্য ধ্রুবকের মান বৃদ্ধি পাবে না, সাম্যাঙ্কের মান অপরিবর্তিত থাকবে। মানে সাম্য কেপিকেসি নাকি চেঞ্জিং হবে না, না, আমাদের সাম্যাঙ্কের মান হ্রাস পাবে। উৎপাদন কি বেড়ে যাবে? চিন্তা করো তো, তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়া পিছনে আসবে, পিছনে গেলে উৎপাদ বাড়ে না, উৎপাদ কমে। ঠিক আছে, তাহলে একটা অ্যান্সার, সাম্য ধ্রুবকের মান কমে যাবে। নিচের কোনটি তাপহারী বিক্রিয়া? আচ্ছা, এই কোশ্চেন আমি কেন আছে দেখো, চিটাগং ইউনিভার্সিটি 22 সালে কোশ্চেন। এগুলো তো পড়ার নাই, একটা মাইট দিব। ক্লাস 19 এর ভিতরে ছিল না যে নাইট্রোজেন প্লাস অক্সিজেন গ্যাস থেকে 2NO এই বিক্রিয়ার ডেল এইচ এর ভ্যালু -180 কিলো জুল পার মোল। এই নিয়ে ক্লাস পড়াইছি, 9-10 পড়াইছি আজকে থেকে 3.5 বছর আগে। আমার আগে তোমরা 9-10 ছিল, আমি পড়ানোর আগে তোমরা 9-10 ছিল। নাইট্রোজেন প্লাস অক্সিজেন গ্যাস থেকে 2NO, এটাই কি ক্লাস 9-10 এর তাপহারী বিক্রিয়ার एग्जांपल ছিল না? তো তুমি এটা দেখতে ছিল না যে আরে এই ভিতরে তাপহারী বিক্রিয়া ছিল। আচ্ছা, বাকিগুলো কেন তাপ উৎপত্তি সেটা একটু বলি। ভাই দেখো, গুলো দহন বিক্রিয়া, কার্বনকে অক্সিজেন দ্বারা পুড়িয়ে কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেনকে অক্সিজেন দ্বারা পুড়িয়ে পানি তৈরি করতেছে, মিথেনকে পুড়িয়ে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি তৈরি করতেছে, এগুলো সব দহন বিক্রিয়া। কিন্তু এটা হচ্ছে আমাদের বাতাসে নাইট্রোজেনের উপস্থিতিতে অক্সিজেন বিক্রিয়া করে, যে বিক্রিয়া ডেলেস্ট হচ্ছে -180 কিলো জুল, পরিবেশ থেকে তাপ নিয়ে তারপরে বিক্রিয়া করে। বুঝছো? এই মাইনাস কেন হবে? সরি, +180 কিলো জুল পার মোল। সরি, তাপহারী বিক্রিয়াতে ই হয় +180। ঠিক আছে, এগুলা ভুল করো না ভাই, এগুলো আগে থেকেই পড়ছো। সাম্যাঙ্ক বা কেপিকেসির উপরে তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করার জন্য ভ্যান ডক সমীকরণের সঠিক কোনটি? আমরা জানি ভ্যান ডক সমীকরণ, ওটা পরে দেখতেছি, আমরা লিখে নিই নিজেরা। যে ভাই দেখো, যদি কেপি দিয়ে লেখা আছে, তাহলে আমরা কি লিখবো? লন কেপি ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল এইচ ডিভাইড বাই আর ইনটু 1/t প্লাস a। আসো তাহলে মিলাই দেখি। লগ, মানে লনের জায়গায় আর কি লগ লিখছে। আচ্ছা, লগ লিখলে কতটুকু চেঞ্জ হয় একটু দেখো। লগ লিখলে কতটুকু চেঞ্জ হয়? হ্যাঁ, লন কে যদি লগ লেখো তাহলে লিখতে হয় 2.303 লগ। কখনো যদি লন কে লগ লেখো তাহলে সামনে একটা 2.303 সেখানে গুণ করতে হয়, ইকুয়ালস টু কেপি মাইনাস ডেল এইচ ডিভাইড বাই আর 1/t প্লাস সি। তাহলে এবার দেখো, সব জায়গায় লগ কেপিটা আছে, এইটাকে ওই পাশে পাঠিয়ে দিছে। তাহলে লগ কেপি সমান কি আসে দেখো, log kp is equals to minus del h divided by 2.303, যেটা উপরে আছে তার নিচে চলে আসবে 2.303 r into 1/t plus c। হয়েছে? এটা দেখো যেখানে আছে সেটা, log kp is equals to minus del h by 2.303 r 1/t plus c। এই যে প্রথমটাতে উত্তর দেওয়া আছে, দেখো হুবহু মিলাই দেখো এটা। সেটা ডিরেক্ট সমীকরণ দিয়ে কোশ্চেন করছে। আচ্ছা, এরপর তাপোৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াইলে কোনটি সত্যি নয়? সত্যি নয় মানে কোনটি ভুল বা মিথ্যা, আমাদের ভুল বের করতে হবে। আচ্ছা, এবার আসো, তাপোৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াইছে, দিকের কথা চিন্তা করলে হ্যাঁ উল্টা, তাপমাত্রা বাড়াইলে পিছনের দিকে যাবে, এই হচ্ছে দিকের কথা। আর কেপিকেসির কথা যদি বলি তাহলে তাপমাত্রা বাড়াইলে কেপিকেসি কমে যাবে, তাপমাত্রা কমাইলে কেপিকেসি বেড়ে যাবে। যেহেতু বাড়াইছে তাহলে কেপিকেসি কমবে আর বিক্রিয়া পিছনের দিকে যাবে। হ্যাঁ, আর বিক্রিয়ার হারের কথা বললে তাপমাত্রা বাড়াইলে অলওয়েজ বিক্রিয়ার হার বাড়ে। হ্যাঁ, আচ্ছা, প্রথমে বলছে বিক্রিয়ার হার কমে যায়, তাপমাত্রা বাড়লে বিক্রিয়ার হার কমে, এটাই তো ভুল। এটা কি সলভ করবো বলো? বাকি তিনটা তোমরা এখন একটু মিলাই নিও, কারণ একটা না অনেকগুলো এই টাইপের কোশ্চেন সলভ করতে হবে। সাম্যাবস্থা বামে যাবে, তাপমাত্রা বাড়লে বাম দিকে তোমার সরে যাবে, পিছনের দিকে আসবে, বিক্রিয়ার হার বাড়বে, তাপমাত্রা বাড়লে বিক্রিয়ার হার বাড়ে। সক্রিয়ণ শক্তি ধ্রুব থাকে, ইয়েস। এই যে এটা তোমাদের একটু বলে দিই, সক্রিয়ণ শক্তি তাপমাত্রার উপর কি ডিপেন্ড করে না? উত্তর হচ্ছে না। সক্রিয়ণ শক্তি কার উপর ডিপেন্ড করে? ভাই তুমি কার সাথে কার বিক্রিয়া দিচ্ছ, ওই যে কোন পাহাড়টা, যে শক্তির পাহাড়টা পাই না দিলে বিক্রিয়া শুরু হবে না, এটা ডিপেন্ড করে তুমি কার সাথে কার বিক্রিয়া দিচ্ছ তার উপরে। হ্যাঁ, সেটা নেচার অফ রিঅ্যাক্ট্যান্টের উপর ডিপেন্ড করে, যে তুমি কার সাথে কার বিক্রিয়া দিচ্ছ তার উপরে। নেচার অফ রিঅ্যাক্ট্যান্ট
তাপমাত্রার উপরে না, সক্রিয় শক্তি ডিপেন্ড করে নেচার অফ রিয়েক্টেন্ট এর উপরে। এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু জানাই রাখো। হ্যাঁ, চল। একটা বিক্রিয়া দেওয়া আছে এরকম এরকম, ডেলেসটা পজিটিভ, ডেলেস পজিটিভ মানে একটা তাপহারী বিক্রিয়া। বিক্রিয়াটি সাম্যাবস্থায় আছে, চাপ বাড়াইলে কি হবে? আচ্ছা, প্রথম কোশ্চেন পেলাম, চাপ তো অনেক মজার। আসো, আমাদের কি করতে হবে? দুই পাশে গ্যাসের মোল সংখ্যাটা দেখতে হবে। এই পাশে এটা তো সলিড, এটা তো কাউন্ট করবো না, সলিড বাদ। এই পাশে গ্যাস আছে পানি 4 মোল। আচ্ছা, পানি হোক আর যেমন যাই হোক, গ্যাস আছে 4 মোল, আর এই পাশে গ্যাস আছে 4, আর এটা তো সলিড, এটা বাদ। এই পাশে 4 মোল। হ্যাঁ হ্যাঁ, দুই পাশে গ্যাসের মোল সমান। দুই পাশে গ্যাসের মোল সমান হলে চাপের কোনো প্রভাব আছে? আপনি আমারে বলেন। যদি কোনো গ্যাস না থাকে অথবা দুই পাশে গ্যাসের মোল সংখ্যা সমান হয়ে যায়, সেখানে কোনো চাপের প্রভাব নাই। এখানে কি নাই? চাপের কোনো প্রভাব নাই। সাম্যাবস্থা বাড়বে না, কমবে না, কিচ্ছু হবে না। সাম্যাবস্থার কোনো পরিবর্তন হবে। আসো, 2 সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন থেকে, আচ্ছা এরকম একটা করলাম না একটু আগে, আবারও আসছে। দেখছো, ডেলেস্টার নেগেটিভ মানে কি? তাপ উৎপাদী। আচ্ছা ঠিক আছে, তাপ উৎপাদী বিক্রিয়া করছে কি? তাপ উৎপাদী বিক্রিয়াটির ক্ষেত্রে উৎপাদন বাড়াইতে চায়। কি করতে চায়? উৎপাদন বাড়াইতে চায়, মানে বিক্রিয়াটা সামনের দিকে নিতে চায়। কারণ আমরা জানি বিক্রিয়ার সামনের দিকে গেলে উৎপাদ বাড়বে। তা কি কি করলে বিক্রিয়ায় তোমার উৎপাদ বাড়বে বলো তো? বাইরে একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া তাপমাত্রা কমাইলে বিক্রিয়া সামনের দিকে যায়, তাই না? আপনাকে তাপমাত্রা কমাইতে হবে। কি করতে হবে? তাপমাত্রা কমাইতে হবে। তাপ কমানোর কোনো অপশনই নেই। তার মানে এখানে তাপমাত্রার পরিবর্তন নিয়ে কোশ্চেন করে নেই। চাপের কথায় আসো। আচ্ছা দেখি চাপের কি অবস্থা। আমরা জানি হচ্ছে, দেখো এই পাশে কয় মোল গ্যাস আছে? 2 মোল আর 1 মোল। এই পাশে আছে 3 মোল গ্যাস, আর এই পাশে আছে 2 মোল গ্যাস। এই যে ভাই, আমরা অলওয়েজ জানি যে চাপ বাড়াইলে বেশি থেকে কম মোলের দিকে বিক্রিয়া যায়। আরে মজা, আমরা তো বিক্রিয়াটা সামনের দিকে নিতে চাচ্ছি, সামনের দিকে গেলে উৎপাদন বাড়বে। তার মানে এই বিক্রিয়ার সামনের দিকে নেওয়ার জন্য কি করতে হবে? চাপ বাড়াইতে হবে, কারণ চাপ বাড়াইলে বেশি থেকে কমের দিকে যায়। শেষ, তার মানে চাপ বাড়াইতে হবে। শেষ। দেখছো কোশ্চেন সব লাশে দিলে দিকে আসে, তাই না? প্রচুর কোশ্চেন আসে। বিক্রিয়ার প্রভাবকের কাজ কি? বিক্রিয়ার প্রভাবকের কাজ সাম্যাবস্থা ডান দিকে বাম দিকে নেওয়া। সাম্যাবস্থার প্রভাবকের কোনো কাজ আছে? বিক্রিয়ার সক্রিয় শক্তি ইএ কে কমানো। ইয়েস, এই যে বিক্রিয়ার সক্রিয় শক্তিকে কমানো বাড়াইতে ও পারে, কিন্তু কিন্তু বিক্রিয়ার সক্রিয় শক্তিকে কমিয়ে কি করে? বিক্রিয়ার রেটটাকে বাড়াইতে কমাইতে পারে, কিন্তু কোনোভাবেই সাম্যাবস্থায় কোনো পরিবর্তন করতে পারে না। বিক্রিয়া এনথালপি বৃদ্ধি করা, সাম্যাবস্থার না, এগুলো কিছু না। সক্রিয় শক্তিকে বাড়ানো কিংবা কমানো। কমানো লেখা আছে, বাড়াইতেও পারে। আচ্ছা, বুয়েট 24-25 সালে আসাটা কোশ্চেন। ভাই বুয়েটের কোশ্চেন কেন করে দিয়েছেন? বুয়েটের কোশ্চেন না, কোশ্চেন তোমাদের। একটু দেখো, যে নাইট্রোজেন প্লাস অক্সিজেন থেকে 2NO, ডেলেস্টা পজিটিভ মানে এটা কি বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া। এই যে ক্লাস 9-10 এর কোশ্চেন, এন্ড এটাই কিন্তু অলরেডি টাইম সিকিউরিটি ভার্সিটিতে আসছে, তাই না? কি বলছে? বলছে লন কেবি ভার্সেস 1/t এর গ্রাফ আঁকো। এই তাপহারী বিক্রিয়াতে এই গ্রাফটা জানো কেমন? লন কে ভার্সেস 1/t এর গ্রাফ। তাপহারী বিক্রিয়ার ঢালটা ছিল নেগেটিভ, তার মানে গ্রাফটা হবে নিচের দিকে। সে গ্রাফটা কোন দিকে হবে? নিচের দিকে। এই যে লন কেবি আর 1/t এর গ্রাফটা হবে নিচের দিকে। শেষ। খুব কঠিন, বুয়েটের কোশ্চেন থেকে পারবা না এমন কিছু? আরে যেটা হচ্ছে তাপ উৎপাদীর গ্রাফ, দেখো ঢালটা পজিটিভ, এটা তাপ উৎপাদীর গ্রাফ। আগে লাভ দিবা না, ঠিক আছে? কোশ্চেন তোমাদের, তাই আনছি, না বুঝে আনছেন বলো। আচ্ছা, আমার বুয়েটের কোশ্চেন আছে ভাই, আগে দেখো না কি হয়। সো বলছে এই বিক্রিয়ায় চাপ যদি 1 atm থেকে 2 atm করি, মানে চাপ বাড়াইছি, কি করছি? চাপ বাড়াইছি, তাহলে কি হবে? বুয়েট তোমার জিজ্ঞাসা করছে। তো দেখো তো, এই পাশে এটা কি? সলিড, তার মানে এই পাশে কোনো গ্যাসই নাই, 0 মোল। আর এই পাশে এটা সলিড, এটাও বাদ, 1 মোল খালি গ্যাস আছে। তাহলে এই পাশে বেশি, এই পাশে কম। আমরা জানি চাপ বাড়াইলে বেশি থেকে কমের দিকে বিক্রিয়া যায়। তাহলে বিক্রিয়া যেহেতু 1 atm থেকে 2 atm করছি, চাপ বাড়াইছি, চাপ বাড়াইলে বিক্রিয়া বেশি মোল থেকে কম মোলের দিকে যায়, মানে 1 থেকে 0 দিকে যাবে, মানে বিক্রিয়া পিছনের দিকে যাবে। তার মানে এই বিক্রিয়া পিছনের দিকে যাবে, সাম্যাবস্থা বামে যাবে, সাম্যাবস্থা বামে যাবে। বুঝছি? হেবারবসে মলিবডেনাম কি হিসেবে কাজ করে? দেখো তো গতকালকের কোশ্চেন। হেবারবসে মলিবডেনাম ছিল আয়রন প্রভাবকের প্রভাবক সহায়ক। কি ছিল ভাই? প্রভাবক সহায়ক। মলিবডেনাম প্রভাবক সহায়ক। প্রভাবক বিষ কি ছিল? আর্সেনিক অক্সাইড, বেরিয়াম সালফেট, ঠিক আছে? এগুলো কিন্তু গত ক্লাসে খুব ভালো মতো পড়াইছি। আসো, কোন রাসায়নিকটি সাম্যাবস্থার নিয়ামক নয়? বুয়েট 12-13 সালের কোশ্চেন। সাম্যাবস্থায় এর কোনো কি নাই? কাজ নাই, নিয়ামক না, প্রভাবক না, ঠিক আছে? মানে কিছুই করতে পারে না, সেটা হচ্ছে প্রভাবক। তাপমাত্রা, সাম্যাবস্থার নিয়ামক, ঘনমাত্রা, চাপ, এগুলো পরিবর্তন করলে সাম্যাবস্থা বাম ডানে পরিবর্তন হয়, কিন্তু সাম্যাবস্থায় প্রভাবকের কোনো ভূমিকা নাই, ঠিক আছে? নিচের কোনটি আয়নিক এবং সমসত্ব সাম্যাবস্থার উদাহরণ? দেখো এই কোশ্চেন একটু মজা, মানে হচ্ছে তোমার মজার আছে। হ্যাঁ দেখো, প্রথম কথা হচ্ছে আয়নিক মানে কি? আয়নিক মানে যেখানে প্লাস মাইনাস এগুলো আছে। আর সমসত্ব, এই জিনিসটা বোঝানোর জন্য এই জিনিসটা আনছি ভাইয়া। সমসত্ব মানে সেম ফেজে আছে, সবাই গ্যাস গ্যাস গ্যাস, সবাই লিকুইড লিকুইড লিকুইড, সবাই তরল তরল তরল। তো সবগুলা কেমিক্যাল এলিমেন্ট যদি সেম ফেজে থাকে, সেম ফিজিক্যাল কন্ডিশনে থাকে, তখন সেটাকে আমরা বলি সমসত্ব অবস্থা। আর যদি না থাকে তাহলে বলি অসমসত্ব অবস্থা। বুঝছো? তাহলে এখানে যেই বিক্রিয়ায় সবাই সেম কন্ডিশনে আছে, গ্যাস হলে গ্যাস, লিকুইড হলে লিকুইড, এরকম, আর যার ভিতরে আয়নিক বা প্লাস মাইনাস আছে, সেই বিক্রিয়াটি হবে এই সাম্যাবস্থার উদাহরণ, ঠিক আছে? আসো, এই বিক্রিয়ায় কোনো প্লাস মাইনাস নাই, বাদ।
এই বিক্রিয়ায় এই যে তোমার দেখো প্লাস মাইনাস আছে, পাইছো? প্লাস মাইনাস আছে, পাইছো? এবং দেখো অ্যাকুয়াস 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 আয়নিক এবং সবার কন্ডিশন সেম। এটাই হচ্ছে আয়নিক এবং সমসত্বর উদাহরণ। বাকিগুলো একটু দেখো, আয়নিক নাই, ঠিক আছে, এটাতে আয়নিক আছে কিন্তু দেখো একটা সলিড আর বাকিগুলো গ্যাস, এরকম হওয়া যাবে না, সবাইকে সেম কন্ডিশনে রাখতে হবে, বুঝছো? এটা কোশ্চেন। এই জন্য দেখো বইয়ের থেকে আমি 4টা কোশ্চেন আসছি, বাকি সব তোমাদেরই কোশ্চেন। দেখো এই জিএসসি কোশ্চেন 23-24 সালে জিএসসি তে কি কোশ্চেন দিছে, চলো খুবই সুন্দর একটা কোশ্চেন দিছিল। বলছে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় N2O4 থেকে 2NO2 এই যে বিক্রিয়াটা, এটা একটু আগে তোমাদের মুখস্থ করাইছি যে 4 আলফা স্কয়ার পি 1 মাইনাস আলফা স্কয়ার, তাই না? ওগুলা কিছুই দেয় নাই। দেখো ম্যাথ দিছে কি, বলছে বিক্রিয়াটিতে কেপির মান এত এটিএম, N2O4 যেটা আছে তার আংশিক চাপ 0.1 এটিএম হইলে তোমাকে জিজ্ঞাসা করছে NO2 এর আংশিক চাপ কত। জাস্ট তুমি দেখো, হ্যাঁ আচ্ছা আমি ক্লাস শেষ করে আসতেছি। আচ্ছা দেখো একটু ভাই, যে আমাদের এই বিক্রিয়াটাতে মানে আমার তোমার হচ্ছে ফ্রেন্ডের নানি মারা গেছে আর কি, ওটা জানাই। সো এই বিক্রিয়া কেপিটা দেওয়া আছে আর N2O4 যেটা আছে তার আংশিক চাপ দেওয়া আছে। ভাই তুমি সবকিছু ভুলে যাও, এই যে বিক্রিয়াটা কেপি মানে কি? কেপি মানে হচ্ছে আংশিক চাপ অফ NO2, যেহেতু এটা উৎপাদ, সামনে 2 আছে তাই স্কয়ার করতে হবে, আর এটা হচ্ছে আংশিক চাপ অফ N2O4। উৎপাদ এবং বিক্রিয়কের আংশিক চাপের অনুপাতকে কি বলা হয়? কেপি বলা হয়। এই এখন দেখো তো কি কি দেওয়া আছে ভাই, কেপি এটা দেওয়া আছে 0.008, হ্যাঁ, আর N2O4 যেটা আছে তার আংশিক চাপ দেওয়া আছে 0.8, বের করতে বলছে। এটা বলো বলো, তাহলে যে এতক্ষণ ধরে যে পড়ছি, মানে তুমি জাস্ট এতটুকু কথা বলো যে ভাই কঠিন কি কিছু আসছে? এটা কোথা থেকে আসছে বলো, তোরা কোন পেজ থেকে আসছে? এই পেজ থেকে কোশ্চেনটা আসছে না? আমি তোমার পেজ ধরে ধরে দেখাই, কত কঠিন জিনিস বললাম, আর দেখো কোশ্চেন দিল কি, একদম প্রথম যে কেপিকেসির পেজটা, সেখানে আমি তোমার এটা দেখাইছি না যে উৎপাদের আংশিক চাপ বিক্রিয়কের আংশিক চাপ, এটা হচ্ছে একদম বেসিক কেপির সংজ্ঞা, আর উৎপাদের ঘনমাত্রা বিক্রিয়ক ঘনত্ব। দেখো এই পেজ থেকে আসছে কিনা, তাহলে ব্যাপারটা ফিল করতে পারতেছো? সো আমাদের বেসিক টু ক্লিয়ার রাখা লাগবে, বাট এটা সম্পর্কে সচেতন থাকা লাগবে যে ভাই কোশ্চেন আহামরি কঠিন আসবে না। এখন তো হ্যান্ড ক্যালকুলেশন, তোমাদের হ্যান্ড ক্যালকুলেশনের ক্লাস দেওয়া হয়েছে, 3টা ক্লাস দেওয়া হয়েছে হ্যান্ড ক্যালকুলেশনের। কেমিস্ট্রির এমন কোনো কোশ্চেন নাই যেটা তুমি পারবা না। তবে যেহেতু ক্লাস আমি হালকা পাতলা একটু দেখাই দিই, দেখি কিরকম আসে। আমাদের এটা বের করতে হবে না, তাহলে partial pressure of NO2 square is equals to Kp into partial pressure of N2O4। বাস এখন সবগুলা ভ্যালু দেওয়া আছে, Kp বসাই দাও। Kp হচ্ছে 0.008, বাট তোমরা যারা আমাকে হ্যান্ড ক্যালকুলেশনে ক্লাস করছো তারা জানো আমি এটা কত বসাবো। আমি এটাকে বসাবো হচ্ছে 8 ডিভাইড বাই 1টা 2টা 3টা, তাহলে 1000, ঠিক আছে, ইনটু পার্শিয়াল প্রেসার অফ N2O4, N2O4 এর পার্শিয়াল প্রেসার হচ্ছে 0.8, আমি এটাকে বসাবো 8 ডিভাইড বাই তোমার হচ্ছে 10, ঠিক আছে, কারণ 8 বাই 10 মানে 0.8। এবার আসো স্কয়ার পরে করতেছি, আগে দেখি এটা কত আসে। 8 8 64 ইনটু এখানে 10 একটা, এখানে 10 একটা, 4টা উপরে গেলে হবে 10 টু দি পাওয়ার -4। এইবার এটাকে স্কয়ারটাকে রুট করে দাও, তাহলে রুট করে দিলে কি হবে, পার্শিয়াল প্রেসার অফ NO2 পাওয়া যাবে। তাহলে দেখো 64 কে রুট করলে আসবে 8, আর এটাকে রুট করলে পাওয়ার -2, তাহলে কত আসবে 8 ইনটু 10 টু দি পাওয়ার -2। দেখছো ক্যালকুলেশনটা পর্যন্ত তোমার হচ্ছে সহজ আসে, ক্যালকুলেশনটা পর্যন্ত সহজ আসে, ঠিক আছে। কি বলবো বলো, জিএসটি, তবে জিএসটি ম্যাথগুলো খুব সুন্দর হয়, এটা প্রশংসা করতে হবে। নিচের কোন বিক্রিয়া অনুপাতে কিউসি এর উপর চাপের প্রভাব নাই? ভাই এখানে দেখো কিউসি নিয়ে তোমার মাথা খারাপ করে দিছে, তুমি টেনশন নিও না বাবা, তুমি টেনশন নিও না। বলছে কিউসি এর উপর চাপের প্রভাব নাই। ভাই তুমি কি জানো চাপের প্রভাব কখন নাই? যখন দুই পাশে গ্যাসের মোল সংখ্যা সমান, যখন দুই পাশে গ্যাসের মোল সংখ্যা সমান, ঠিক আছে, তখন। এখন একটু আসো তো ভাই, এই যে এটা কোন বিক্রিয়া দেখো তো, ছিল কেন নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন থেকে টুয়াইস অ্যামোনিয়া। তুমি তোমার কিউসি কেপি এগুলা দিয়ে পাগল বানাইছে। তুমি জানো চাপের প্রভাব নাই কখন, যখন দুই পাশে গ্যাসের মোল সমান হয়ে যাবে, শেষ। ভাই দুই পাশে কি সমান না, এটা পাশে 4 এ পাশে 2 সমান না, তার মানে এই বিক্রিয়া চাপের প্রভাব আছে। সেকেন্ডে আসো, PCl3, এই দেখো উপরে কি লেখা লাগে, উপরে হচ্ছে উৎপাদ, নিচে বিক্রিয়ক, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে PCl5 ভেঙে গিয়ে তৈরি হয় PCl3 প্লাস ক্লোরিন গ্যাস। এপাশে 1 মোল গ্যাস আর এপাশে 1 আর 1 2 মোল গ্যাস, সেম হয় নাই, চাপের প্রভাব আছে। এই যে দেখো তো, আমি এটা করার আগে একটু দেখে আসি তো, কি জানি বলছিলাম, এইটাই আসবে, চাপের প্রভাব নাই আর দুই পাশে মোল সংখ্যা সেম, ঠিক আছে। দেখো তো শান্ত ভাই, যে বলছিলাম আমি কি ভুল কিছু বলছি, আমি কি না বুঝে বলছি যে ভাই চাপের প্রভাব নাই, এই কোশ্চেনে এটাই আসবে, কি বলছি নাকি বলি নাই ভাই? দেখো তো চাপের প্রভাব যে নাই,
এই যে হাইড্রোজেন প্লাস আয়োডিন থেকে 2 হাইড্রোজেন আয়োডিন, এই বিক্রিয়াটা যে বারবার 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 করে আসে, কেন বুঝো না? কেন বুঝো না বলো, কেন বুঝো? আচ্ছা আসো, ঠিক আছে। সো তোমরা এখন ফিল করতে পারতেছো যে আসলে কতটুকু ভুল তোমরা করছো, যে একে তো এগুলো অনেক কঠিন ভাবে নিয়েছো, তোমাদের অনেকে ভয়ভীতি দেখায় যে এনতে না যাবে, এগুলো খুবই সহজ, ঠিক আছে। সো এই যে এই বিক্রিয়াটা যে নাই তুমি বুঝতে পারতেছো, কারণ হাইড্রোজেন সরি এটা হচ্ছে নিচে থাকে বিক্রিয়ক, তাহলে 2 হাইড্রোজেন আয়োডাইড, সেখান থেকে তৈরি হয় হাইড্রোজেন গ্যাস প্লাস আয়োডিন গ্যাস। এর পাশে হচ্ছে 2, এর পাশে 1 আর 1 2, তাহলে দুই পাশে মোল সংখ্যা সেম, এটাই হচ্ছে তাদের কোনো প্রভাব নেই। সেখানে কিউসিকেবির কোনো কাহিনী নাই, তোমার মজা করছে, দুষ্টামি করছে। এই বিক্রিয়াটিতে কেপিকেসির সম্পর্ক কি? এই যে বলছিলাম কেপিকেসির সম্পর্ক থেকে খুবই চমৎকার চমৎকার সব কোশ্চেন আসবে। আসো, কেপিকেসির সম্পর্ক আমরা জানি কি ভাইয়া, কেপি ইজ ইকুয়ালস টু কেসি ইনটু আরটি টু দি পাওয়ার ডেল এন। আমাদের স্কেলে ডেল এনটা বের করে বসাইতে হবে, কারণ বাকি তো আর কোনো ভ্যালু দেওয়া নাই। সো ডেল এন কত? এপাশে 2, এপাশে 3 আর 1 4, তাহলে কেপি ইজ ইকুয়ালস টু কেসি ইনটু আরটি টু দি পাওয়ার 2 মাইনাস 4, উৎপাদ মাইনাস বিক্রিয়া। তাহলে এখানে কি আসে, কেপি is equals to Kc into RT to the power minus 2। তাহলে এখানে কি হয়ে দেওয়া আছে, এমনি আছে, এই দেখো Kp is equals to Kc RT to the power minus 2, Kp is equals to Kc RT to the power minus 2 হয়েছে। চলো এরপর বিক্রিয়ার সাম্যাবস্থায় Kp Kc এর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কোনটি সঠিক? মানে Kp Kc সম্পর্কের কখন ডেল এন কি হইলে পড়াইছি এগুলা, যে ডেল এন গ্রেটার দ্যান 0 হইলে Kp গ্রেটার দ্যান Kc হবে, ডেল এন লেস দ্যান 0 হইলে Kc বড় হবে Kp থেকে, ডেল এন ইকুয়াল 0 হইলে Kp ইকুয়াল টু কিছু হবে Kc হবে। দেখা মাত্র কি করছো, এই নাম্বারটা দাগাই দিছো, তোমার ভুল হইছে ভাই। আগে 4টা অপশন দেখো, লাস্টে লেখা আছে সবগুলা, এখানে 3টাই কারেক্ট। তো তুমি যে কোন নাম্বার ভিতরটা ফিল আপ করলা, এখন এটা বুঝবা কেমনে? হ্যাঁ, তো সাবধান, অপশন পড়তে হবে, বুঝছো? রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু দুষ্টামিটা করছে, ইচ্ছা করে দুষ্টামিটা করছে। সবগুলা কারেক্ট, সবগুলা কারেক্ট, ঠিক আছে, সবগুলা কারেক্ট, সবগুলা কারেক্ট। তো 4টা অপশন একটু দেখে নিও 4 নাম্বার অপশনে দেওয়া আছে কিনা, যে সবগুলা, হ্যাঁ, তখন কিন্তু 4টা অপশনে হইতে পারে। নিচের কোন বিক্রিয়ায় কেপি এবং কেসির মান সমান? ভাই কেপি কেসি সমান হয় কখন? যখন ডেল এন ইকুয়ালস টু 0, জাস্ট ডেল এনটা বের করো হয়ে যাবে। এপাশে 2, এপাশে 3 আর 1 4, সেম না। এপাশে 1 আর 1 2, এপাশে 1, সেম না। ভাইয়া এই যে বারবার করে আসবে, যে এপাশে 2, এপাশে 1 আর 1 2। সো মনে রাখবা, যে বিক্রিয়া ডেল এন 0 ওই বিক্রিয়া কেপি কেসি সমান এবং চাপের কোনো প্রভাব নাই। এবং এখানে এই কোশ্চেনটাই এই বিক্রিয়াটাই বারবার করে আসবে, বলছি না? বলো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এ থেকে 2b এই বিক্রিয়ায় কেপি এর মান এত প্যাসকেল। দেখো কেপি দেওয়া আছে কিসে, প্যাসকেল বা এসআই এককে, তাহলে আর কিসে বসাবা, এসআই একক 8.314, বুঝছো? বলছে কেসি এর মান কত, তাহলে কেপি কেসি সম্পর্ক লাগবে। চলো তাহলে আমরা জানি কেপি ইজ ইকুয়ালস টু কেসি ইনটু আরটি টু দি পাওয়ার ডেল এন। সেখানে ডেল এন কত, এপাশে 2 মোল, এপাশে 1 মোল, 2 - 1 মানে 1, তাহলে কেপি ইজ ইকুয়ালস টু বেসিক্যালি কেসি ইনটু আরটি, যেহেতু পাওয়ার 1 সো 1 দিলেও যে কথা, না দিলে একই কথা। এবার বের করতে বলছে কেসি, তাহলে কেসি সমান সমান উপরে হচ্ছে কেপি, নিচে হচ্ছে আরটি, এই তাহলে বসায় দাও। কেপি কত দেওয়া আছে, কেপি দেওয়া আছে 8.314 ইনটু 10 টু দি পাওয়ার 2, আর আমরা জানি আর হচ্ছে 8.314, আর টি কত 27, 27 মানে 300, 27 মানে 300 ক্যালভিন। তাহলে দেখো 8.314 দিয়ে এটা কাটা, উপরে থাকতেছে হচ্ছে 110 স্কয়ার আর নিচে হচ্ছে 300, তাহলে এটা কাটা, এটা কাটা, এটা মানে হচ্ছে 0.333333, 0.333333 বা 1/3 1/3 1/3। ক্যালকুলেশন কি কঠিন আসছে? এটাও কিন্তু জিএসটি 22 সালের কোশ্চেন, দেখছো? তাহলে জিএসটি কিন্তু ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলো দিচ্ছে, ঠিক আছে, জিএসটি কিন্তু ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলো দিচ্ছে, বাট একদম বিগিনার লেভেল, একদম এইচএসসি লেভেলের কোশ্চেনও না, বুঝছো? আসো AB2 প্লাস হাফ B2 থেকে AB3 এই বিক্রিয়া ডেল এসটা কি ভাইয়া, ঋণাত্মক। ডেল এস কি, ডেল এস ঋণাত্মক মানে তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়ায় কেপি এর একক কি? আচ্ছা একক বের করতে বলছে, দেখো তো এখানে কি কোনো অপশন আছে, একক নাই, তাহলে আমাদের দেখো 4টা অপশনে কিছু না কিছু আছে, তাহলে বের করতে হবে। এই পাশে এটা কি কত আছে, এই পাশে এটা আছে 1 মোল, আর এই পাশে আছে 1 আর হাফ মোল গ্যাস, তাহলে 1 প্লাস হাফ মোল গ্যাসে কত হয়, 1 প্লাস হাফ হচ্ছে 3/2, 1.5 মোল। তাহলে আমরা জানি যে ভাইয়া কেপি এর একক কি হয়, এটিএম টু দি পাওয়ার ডেল এন, উৎপাদ হচ্ছে 1 মোল, এটা হচ্ছে 3/2 মোল, তাহলে কত আসে, এটিএম টু দি পাওয়ার, ঠিক আছে, 2 এন্ড হচ্ছে 2 - 1 2 - 3, তাহলে কত আসে, এটিএম টু দি পাওয়ার -1/2। বুঝছো? দেখো তো কত সহজ, কেপি কেসির একক থেকে কোশ্চেন আসছে। আচ্ছা চল, যদি এই বিক্রিয়াটির শুরুতে 25 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থাকে, আচ্ছা ঠিক আছে, মানে বিক্রিয়ার শুরুতে 25 মোল কি আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, এবং এখান থেকে কেবল
5 মোল আয়নিত হয়, মানে 5 মোল তোমার হচ্ছে কি হয়, ভেঙে যায়, 5 মোল তোমার কি হয়, বিক্রিয়া করে। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আলফা বিয়োজনের মাত্রা বের করো। রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন দিছে না? আচ্ছা আসুন তো ভাইয়া, আপনারা পড়াইছি আলফা ইজ ইকুয়ালস টু বিয়োজনের পরিমাণ কতটুক বিয়োজিত হইছে, বলছে এখান থেকে যদি 5 মোল বিয়োজিত হয় বা আয়নিত হয় তাহলে বিয়োজনের পরিমাণ 5 মোল। টোটাল শুরুতে ছিল কতটুক? শুরুতে ছিল 25 মোল, শুরুতে মোল হচ্ছে নিচে ইনটু 100%। ভাইয়া খুব কঠিন আলফা এবং এইচ এর মান বের করা, রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন তো আমরা পাই না, এত কঠিন কোশ্চেন, যদি এমন মাইক দিব নাম সব ভুলে যাবা। তাহলে আসো হাত করে ফেলি, তাহলে আলফা কত আসে, 5 দিয়ে কাটাকাটি করলে 1/5 ইনটু হচ্ছে 100, সো পার্সেন্ট বের করলে দেখো বলে দিছে ব্র্যাকেটে পার্সেন্ট বের করতে, তাহলে 20%। খুব কঠিন ভাইয়া, খুব কঠিন, বুঝছো, খুব কঠিন। হ্যাঁ পারবা? বিক্রিয়াগুলোর কোনটিতে সাম্যাবস্থায় একটি মাত্র পদার্থের ঘনমাত্রার উপর নির্ভরশীল? দেখো ভাই বলছে নিচের কোনটিতে সাম্যাবস্থাটা একটা মাত্র পদার্থের ঘনমাত্রার উপর নির্ভরশীল। আচ্ছা আসো এখানে দেখো সলিড, আমরা সলিড নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করি না, তুমি যদি চিন্তা করো আমি সলিড নিয়ে চিন্তা ভাবনা করি না। দেখো এখানে গ্যাস আছে একটা দুইটা, তার মানে দুইটা গ্যাসের উপরে ডিপেন্ড করতেছে। এখানে একটা মাত্র গ্যাস আছে, মানে পুরা বিক্রিয়াতে তুমি যদি খালি এইটার তোমার হচ্ছে চাপটা এগুলা চেঞ্জ করো তাহলে কিন্তু বিক্রিয়ার খেলা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে এই কথাই বলতেছে যে কোন জায়গায় একটা মাত্র পদার্থের উপর ডিপেন্ড করে সাম্যাবস্থা চেঞ্জ হতে পারে, সেটা হচ্ছে এইটা। হ্যাঁ বাকিগুলো দেখো, এখানে একটা গ্যাস দুইটা গ্যাস তিনটা গ্যাস, মানে তিনজনের উপর ডিপেন্ড করে চেঞ্জ হতে পারে। এখানে একটা দুইটা গ্যাস দুইজনের উপর ভিত্তি করে চেঞ্জ হতে পারে, এখানে দুইটা, কিন্তু এটাই একমাত্র বিক্রিয়া যেখানে মাত্র একটা গ্যাস আছে, ওই একটা গ্যাসের উপর ভিত্তি করে কিন্তু বিক্রিয়ার সাম্যাবস্থা চেঞ্জ হয়ে যেতে পারে, এটাই বলছে। আচ্ছা কই আসছে কোশ্চেনটা আরেকটা, রাজশাহী ইউনিভার্সিটি আছে। নিচের বিক্রিয়া সময়ের ভিতরে কোনটি কেপি ইকুয়ালস টু কেসি? হ্যাঁ কতবার আসছে দেখো, জিএসটি নিয়ে শুরু করে কতবার আসছে দেখো, কতবার আসছে দেখো, দেখো কেপি ইকুয়ালস টু কেসি মানে সিম্পলি ডেল এন ইকুয়ালস টু 0। কি আসবে ভাই? ডেল এন ইকুয়ালস টু 0। হ্যাঁ এন্ড দেখো তো দেখো তো দেখো তো এই বিক্রিয়াটা কত, এ পাশে আছে 2 মোল, এই পাশে আছে 1 আর 1 2 মোল, বুঝছে? দুই পাশে মোল সংখ্যা সেম হইলে সে বিক্রিয়ায় কেপি ইকুয়ালস টু কেসি। বাকিগুলো একটু চেক করি, এ পাশে 1 আর 1 2 মোল, এ পাশে 1 মোল। ভাইয়া 2 মাইনাস 1 মানে কত হয়? 1 হয়। ডেল এন যদি পজিটিভ হয় তাহলে কেপি গ্রেটার দ্যান কেসি হয়। বাকিগুলো বের করে দিই। এই বিক্রিয়া ডেল এনটা 2 - 4 নেগেটিভ হবে, ডেল এন যদি নেগেটিভ হয় মানে -2 হবে, তাহলে সেই ক্ষেত্রে তোমার কেসিটা বড় হবে কেপি থেকে। এ পাশে 2 আর এ পাশে কত আছে 3, 3 থেকে 2 বাদ দিলে 1, এটাও ডেল এন পজিটিভ, ডেল এন যেহেতু পজিটিভ তাহলে হচ্ছে কেপি বড় হবে কেসি থেকে। বুঝছো? আমি সবগুলাই করে দিচ্ছি, তোমরা বাসায় আরো প্র্যাকটিস করো। এই বিক্রিয়াটা দেওয়া আছে কেপি কেসি সম্পর্ক বের করতে বলছে, আমরা সবাই জানি কেপি ইকুয়ালস টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। তারপর এবার ডিরেক্ট করলাম কেপি ইজ ইকুয়ালস টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন মানে কত, এই পাশে 1 আর 4 5 মোল, এই পাশে 2 মোল, 5 - 3 2 করলে 3 মোল থাকবে। তাহলে কেপি ইজ ইকুয়ালস টু কেসি আর টি টু দি পাওয়ার 3, কেপি ইজ ইকুয়ালস টু কেসি আর টি টু দি পাওয়ার 3। আচ্ছা দেখেন উল্টো করে দেওয়া আছে, কেসি ইজ ইকুয়ালস টু কেপি আর টি টু দি পাওয়ার -3। দেখো এইটা যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, কেসিটা পড়ে থাকবে কেপি ইনটু আর টি এর উপরে -3। বুঝছো? স্কুলটা করে দেওয়া আছে। চলো সাম্যাবস্থার ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি? স্থির তাপমাত্রায় চাপ হ্রাস পেলে কেপি এর মান হ্রাস পায়, ঠিক আছে? সাম্যাবস্থার ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি? স্থির তাপমাত্রায় চাপের মান হ্রাস পেলে কেপি এর মান হ্রাস পায়। ভাই তাপমাত্রা যদি স্থির থাকে, সাবধান, বারবার করে বলছি, কেপি কেসি শুধুমাত্র 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 তাপমাত্রার উপর ডিপেন্ড করে। বলছি স্থির তাপমাত্রায় চাপকে জাহান্নামে নিয়ে যাও, কেপি কেসির মান চেঞ্জ হবে না, শুধু তাপমাত্রা। তাপমাত্রা যদি স্থির, কেপি কেসির মান কমা বাড়ার কোনো প্রশ্নই নাই। তাপমাত্রা যদি স্থির, কেপি কেসির দেখো স্থির তাপমাত্রায় চাপ হ্রাস করলে কেপি কেসির মান অপরিবর্তিত থাকে। হ্যাঁ তাপমাত্রা যদি স্থির থাকে কেপি কেসি কোনোভাবেই চেঞ্জ হবে না, ব্যাপারটা বুঝছো? কেপি কেসির মান কোনোভাবেই তোমার চেঞ্জ হবে না, ঠিক আছে? বলছে তো সাম্যাবস্থায়, তোমার সাম্যাবস্থার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয়? এই যে স্থির তাপমাত্রায় চাপ হ্রাস পেলে কেপির মান হ্রাস পায়, নেভার, এটা প্রযোজ্য না। বাকি দেখো কেপি কেসির মান অপরিবর্তিত, কেপি কেসির মান অপরিবর্তিত, কেপি কেসির মান অপরিবর্তিত, কারণ তাপমাত্রা স্থির, তাপমাত্রা চেঞ্জ না হলে কেপি কেসি কখনোই চেঞ্জ হবে না। বুঝছি? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এ থেকে বি প্লাস সি বিক্রিয়াতে এ এর 20% বিয়োজিত হয়, এটা কি দেওয়া আছে? আলফা দেওয়া আছে। বলছে সাম্যাবস্থায় চাপ 1.5 atm হলে কেপি এর মান কত? ভাই এটা কোন বিক্রিয়া একটু দেখেন তো, কোন বিক্রিয়া একটু দেখেন তো। বলছে এ থেকে, আমি তোমার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিব এটা কি, সমস্যা নাই, তুমি টেনশন নিও না। দেখো তো PCl5 ভেঙে গেলে PCl3 1 মোল প্লাস ক্লোরিন 1 মোল, কি মিলছে? এই বিক্রিয়ার কেপি কি আপনাকে পড়ানো হয়েছে? যে বিক্রিয়ার কেপি হচ্ছে আলফা স্কয়ার পি 1 - আলফা স্কয়ার, আলফার পি দেওয়া থাকবে, আপনি বসাবেন আর ম্যাথ হয়ে যাবে। বুঝছেন?
এগুলো এক্সপিরিয়েন্স, আপনি বললে আপনিও জানবেন। আলফা কত? আলফা হচ্ছে 20 মানে 0.2, এটাকে স্কোয়ার করেন, এন্ড প্রেসার হচ্ছে 1.5 atm, গুণ করে দেন, নিচে 1 - 0.2 স্কোয়ার করে দেন। ঠিক আছে, পারবেন একটু নাকি একটু ক্যালকুলেশন করে দেওয়া লাগবে? আচ্ছা চলেন করে দিই, আপনাদের তো আবার সেটাও করে দেওয়া লাগে। তো 0.2 আর 0.2 গুণ করলে কত আসে বলেন? 2 × 4 দশমিক 2 ঘর আসে, তার মানে 0.04 আসে। ঠিক আছে, তাহলে এখানে কত আসবে? 0.04 ইন্টু 1.5, নিচে 1 - 0.04 আসেন। তাহলে থাকে কত? 1 - 0.04 করলে কত আসে? 0.96 আসে, তাই না? তাহলে নিচে আসে 0.96, আর উপরে আসে তোমার হচ্ছে 0.04 ইন্টু 1.5। ঠিক আছে, তাহলে এবার আমরা যদি সব দশমিক দশমিক উঠাই দিই, তাহলে এখানে থাকবে 4, নিচে থাকবে হচ্ছে 100। এই যে 0.04 কে আমি লিখতে পারি 4/100, 1.5 এটাকে আমি লিখতে পারি 15/10, আর 96 কে আমি লিখতে 0.96 বলতে 96 ইন্টু উপরে হচ্ছে 100। তাহলে এই 100 দিয়ে এই 100 কাটা। ঠিক আছে, উপরে আসে 4 × 15 60, নিচে আসে 96 ইন্টু 10। ঠিক আছে, তাহলে এবার আমরা এটা দিয়ে এটা কাটাকাটি করতে পারি, তাহলে 6/96। ঠিক আছে, 6/96 এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, 6/96। ঠিক আছে, আবারে খুব কঠিন হয়ে যাচ্ছে তাই না? 6/96 সাস্টে আসছিল, বেসিক্যালি সাস্টে আসছে মানে ওখানে ক্যালকুলেটর ছিল, বুঝছো? এই জন্য আমরা হাতে করতেছি দেখে একটু বড় হচ্ছে, টেনশন নিও না, তোমাদের এত কঠিন ক্যালকুলেশন আসবে না। তো 96 দিয়ে 6 কে ভাগ করতে হবে। যারা হ্যান্ড ক্যালকুলেশন ক্লাস জানো, আমি এভাবেই করে ফেলি বাচ্চাদের মতো। তো 96 6 ভিতরে যায় না, দশমিক দিয়ে একটা শূন্য আনতে হবে, 60 ভিতরে যায় না, একটা শূন্য একটা শূন্য আনতে হবে, এইবার যায়। 96 600 ভিতরে কয়বার যায় চিন্তা করে দেখো তো। 96 কে আমরা যদি হচ্ছে 100 মতো চিন্তা করি, তো 6 বার গেলে তোমার হচ্ছে 6 নং 54, 540, আর হচ্ছে তোমার 6 6 36, তাহলে 576 আসবে। হ্যাঁ, 6 বার যাবে 0.06, তাহলে অ্যান্সার আসবে 0.06, তার মানে 6 পয়েন্ট সামথিং ইন 10 টু দি পাওয়ার -2, এরকম কিছু একটা। এই দেখো এটা হচ্ছে, দাও তুমি বাসায় গিয়ে এবার মিলাই দেখো। যেহেতু সাস্টে আসছিল ক্যালকুলেটর ছিল, বাট তুমি মিলাই দেখতে পারো, এক ঘর মিলাইলে উত্তর করা যায়। এগুলো কিন্তু শিখেছি ক্লাসে, অ্যাজাম্পশন মেথড, এক ঘর করে কেমনে বলে দেওয়া যায় কোনটা উত্তর, এগুলো সব শিখেছি। 3টা তোমার হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশনের ক্লাস ওয়েবসাইটে দেওয়া আছে, যা করে ফেলো। কি কোশ্চেন? এই বিক্রিয়াটির জন্য 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেপি এর মান দেওয়া আছে এবং কেসি এর মান বের করতে বলছে, টেম্পারেচার দেওয়া আছে, মানে কেপি ইজ কেসি আর টু দি পাওয়ার ডেলএন। হোমওয়ার্ক করো, হোমওয়ার্ক করো। কেপি ইজ ইকুয়ালস টু কেসি আর টি টু দি পাওয়ার ডেলএন। আর আরেকটা জিনিস, যারা হচ্ছে নোট করো তারা ব্যাটাস অফ বায়োলজি গ্রুপে পোস্ট করো। ঠিক আছে, ব্যাটাস অফ বায়োলজি গ্রুপে পোস্ট করো, আমাদের টেলিগ্রাম গ্রুপে পোস্ট করো, এন্ড যেগুলো হোমওয়ার্ক দিই সেগুলো করে করে দিও। ঠিক আছে, তোমরা যারা ভদ্র ছেলে মেয়েরা আছো, বুঝছো, আর কিছু বাকি বাজ আছো তারা কিন্তু ভালো জানা, কিন্তু আমি বাই করে দিব কোর্স থেকে। ঠিক আছে, আমি তো বাই করে দিব। তাপহারি বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি পেলে কেপি এর মান কি হবে? ভাইয়া, তাপহারি বিক্রিয়ায় কেপি কিসির সাথে তাপমাত্রার সম্পর্ক সমান সমান, বাড়াইলে বাড়বে, কমাইলে কমবে। তাহলে তাপমাত্রা বৃদ্ধি পেলে কেপি কিসির মান বাড়বে। দেখছো, এখন এগুলো পান্তা ভাত হয়ে যাবে, একদম পান্তা ভাত হয়ে যাবে ভাই, বিশ্বাস করো। 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় N2O4 এর কেপি N2O4 এর বিয়োজনে, মানে যে N2O4 থেকে 2NO2 বিক্রিয়ার কেপি দেওয়া আছে, N2 এর আংশিক চাপ দেওয়া আছে। দেখো তো এগুলো করছি কিনা, বলছে এবার বের করতে বলছে N2O4 এর আংশিক চাপ। তো একটু আগে আমরা ম্যাথ করছিলাম, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। দেখো একটু আগে করছিলাম যে ভাইয়া কেপি ইজ ইকুয়ালস টু বেসিক্যালি আমাদের এই যে N2O4 এর বিয়োজনে বিক্রিয়া কি তৈরি হয়, N2O4 ভেঙে গিয়ে 2NO2, তাহলে উপরে হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ NO2, এটার উপর স্কয়ার হবে কারণ সামনে 2 আছে, আর নিচে হবে পার্শিয়াল প্রেসার অফ N2O4। দেখো সিমিলার ম্যাথ আমরা করছিলাম, বাট তখন আমাদের কেপি দেওয়া ছিল যে দেখো 0.008 দেওয়া ছিল আর এটা দেওয়া ছিল। এবার উল্টা হইছে, এবার দেখো এইটা একটা দেওয়া আছে, দেখো যে NO2 একটা দেওয়া আছে 0.41, এটা দেওয়া আছে, এটা বের করতে বলছে। তো আশা করি পারবা, জাস্ট এটা পাশে না দাও, কেপি পাশে না দাও, ভাগ করো, হয়ে যাবে হোমওয়ার্ক। ঠিক আছে, হোমওয়ার্ক লিখে দিন, নাহলে পরে বলবা ভাই আপনি তো বলেন না হোমওয়ার্ক। মার্কারি 2 অক্সাইড তাপে বিয়োজিত হয়ে আছে, এই হচ্ছে বিক্রিয়া। আমাদের এত কথা দেখা দরকার নেই। বলছে কি, বলছে এই বিক্রিয়াটায় সাম্যদ্রব্যটাকে কেমনে লেখা যাবে। আচ্ছা দেখো ভাই, এটা কি সলিড, সলিডের জন্য আমরা কি করব না, সলিডের জন্য আমরা কিছু লিখবো না। লিকুইড, লিকুইডের জন্য আমরা চাপে তেমন কোনো প্রভাব নাই, এটা আমরা লিখবো না। একটা মতো গ্যাস আছে, তাহলে দেখো তো এটার কেপি কেসি ইকুয়েশন কি লেখা যাবে, উপরে লেখা লাগবে উৎপাদ, বাট এটাও লিখতে পারতেছি না, তাহলে লিখতে হবে শুধুমাত্র এইটার তোমার এখানে কি আছে ঘনমাত্রা, তাহলে অক্সিজেনের ঘনমাত্রা, এটাও লেখা যাবে না, আর নিচে এটাও লেখা যাবে না, তার মানে এইটি। সো কে ইকুয়ালস টু জাস্ট এটা ঘনমাত্রা। এই দেখো 4 নাম্বারটা, কে ইকুয়ালস টু জাস্ট অক্সিজেনের ঘনমাত্রা। বুঝছো, আমরা শুধুমাত্র গ্যাস নিয়ে আলোচনা করি, শুধুমাত্র গ্যাস নিয়ে আলোচনা করি। আর যদি সবগুলা অ্যাকুয়াস হয় তাহলে সবগুলা অ্যাকুয়াস লিখি, বুঝছো বুঝছো। এই তো, সো আমাদের
ক্র্যাক জিএসটি কেমিস্ট্রি এর সেকেন্ড লেকচার রাসায়নিক পরিবর্তনের 2 নম্বর লেকচার। আশা করি সবাই সবকিছু বুঝতে পারছো এন্ড দেখতে পারতেছো ক্লাসগুলো কতটুকু কমপ্যাক্ট হইতে, কতগুলা কোশ্চেন ব্যাচ অফ করেছি, কতগুলা জিনিস ব্যাচ শর্ট টাইমের ভিতরে পড়াইছি। এভাবে প্রত্যেকটা ক্লাস হবে। সো তোমাদের সাথে দেখা হবে নেক্সট লেকচারে, রাসায়নিক পরিবর্তনের লাস্ট লেকচারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আল্লাহ হাফেজ।